রিসেন্টলি একটা আমার পেশেন্ট পেয়েছিলাম, তো তার ট্যাকটাইল হ্যালুসিনেশন হচ্ছে। তার মাথার মধ্যে মনে হচ্ছে পোকা হাঁটতেছে। সে বলতেছে তোমরা দেখতেছো না কেন? এই দেখ প্যানিক অ্যাটাক আমাদের সবারই কম বেশি বিভিন্ন কারণে হয়। হ্যাঁ, আমাদের এক্সদেরকে দেখলে হঠাৎ করে হচ্ছে বুকটা একটু কেমন করে ওঠে। হ্যাঁ, তো মনটাকে মনে করে যে একটা হার্টের অংশ, যে আমরা সিনেমা নাটকে দেখি যে এখান থেকে বের হয়ে যাচ্ছে হার্টটা বা সামথিং, কিন্তু আসলে কিন্তু আমাদের ব্রেনটাই কিন্তু আসলে আমাদের মন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু আসলে হেলথের সংজ্ঞাতে প্রথমেই বলে দিয়েছে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। হানি সিং ইন্ডিয়ার খুব ভালো র্যাপার ওপেনলি বললো যে সে দীর্ঘদিন গাঁজা সেবন করতো এবং তারপরে তার সিজোফ্রেনিয়া হয়ে গেছে এবং সেখান থেকে রিকভারি করতে সে বেশ লম্বা সময় সংসারও কিন্তু ভেঙে গেছে। স্ক্রিন টাইমটা কমাতে হবে। বাবা মারো, আমার বিজনেস মোবাইলে, আমার সংসার কিভাবে চলবে, অথবা আমি অনলাইন পেজে বিজনেস করি, তো এগ আর স্পার্ম যদি ঝিমায় তাহলে কিভাবে হচ্ছে আপনার বাচ্চা হবে। হ্যালো বাংলাদেশ, আসসালামু আলাইকুম। মাইন্ড সেবার নতুন পডকাস্টে স্বাগতম সবাইকে। আজকে আমরা লম্বা সময় ধরে কথা বলবো। আমাদের সাথে সাইকিয়াট্রিস্ট ডক্টর সুস্মিতা সরকার আমাদের সাথে আছে। আজকে আমরা সাইকিয়াট্রিক বিভিন্ন রকমের ডিসঅর্ডার নিয়ে কথা বলবো, যেগুলো নিয়ে আসলে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হয় এবং যখন আসলে ওষুধ লাগে। আজকে খুঁটিনাটি সব ব্যাপার নিয়ে আমরা কথা বলবো এবং লম্বা সময় আমাদের সাথে থাকবেন। আমাদের ফেসবুক থেকে শুনলে অবশ্যই আমাদের লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে শুনলে আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন টাইপের ভিডিও চাচ্ছেন আমাদের কমেন্টে জানাবেন। আজকে আসছে আমাদের সাথে ডক্টর সুস্মিতা সরকার। আমরা চলে যাব তার কাছে। হ্যালো আপু, কেমন আছেন আপনি? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লম্বা সময় ধরে চেষ্টা করছিলাম আপনার সাথে একটা পডকাস্টে, আজকে পেয়েছি। সো আমরা আজকে ডিসঅর্ডার নিয়ে বেশি কথা বলবো, যখন আসলে মানুষের একটা মানসিক স্বাস্থ্যর অবক্ষয় যখন অনেক বেশি পরিমাণে হয় এবং যখন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হয়, সেই জায়গাগুলো নিয়ে কথা বলবো, বিভিন্ন ডিসঅর্ডার নিয়ে। তো আমি একটু জানতে চাচ্ছি যে এই যে মানসিক স্বাস্থ্যর যে সংজ্ঞায়ন, এইটা আপনি কিভাবে করবেন? আপনার কাছে মানসিক স্বাস্থ্য ব্যাপারটা কি? এবং এই জায়গাটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পডকাস্টে। প্রথমেই যেটা বলি যে আমাদের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু আসলে হেলথের সংজ্ঞাতে, যেটাকে বলা হয় ডেফিনিশনে, প্রথমেই বলে দিয়েছে যে আসলে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ, এবং আমাদের একটা ফিজিক্যালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি ওয়েলবিংটাকে আসলে বলা হয় হচ্ছে হেলথ। সো তার মানে হচ্ছে এই ৩টা জিনিসই আসলে একটি অবিচ্ছেদ্য অংশ। তো আমাদের শারীরিক স্বাস্থ্য যেরকম দরকার আমাদের জীবনে, মানসিক স্বাস্থ্যটাও ঠিক সমানভাবে জরুরি। আমরা যতই শারীরিকভাবে সুস্থ থাকি না কেন, আমরা মানসিকভাবে যদি দুর্বল থাকি বা হচ্ছে কোনো কারণে আপসেট থাকি, তখন কিন্তু আমরা আমাদের যতটা আমাদের প্রোডাক্টিভিটি ততটা কিন্তু আসলে আমরা দিতে পারি না আমাদের সমাজকে, আমাদের ফ্যামিলি মেম্বারসদেরকে। সো এখানেই বোঝা যায় যে আসলে কতটা গুরুত্বপূর্ণ মেন্টাল হেলথ। শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সাথে খুবই জড়িত এবং পরিপূরক। শরীর ভালো আছে, মন ভালো না থাকলেও কাজ করবে না। কিন্তু মনটাকে মনে করে যে একটা হার্টের অংশ, যে আমরা সিনেমা নাটকে দেখি যে মানে এখান থেকে বের হয়ে যাচ্ছে হার্টটা বা সামথিং, কিন্তু আসলে কিন্তু আমাদের ব্রেনটাই কিন্তু আসলে আমাদের মন। এটাই হচ্ছে একটা সহজ ব্যাপার। এবং ব্রেনটা কিন্তু দেখা যায়, তার মানে হচ্ছে মনটার আসলে একটা অস্তিত্ব আছে। সবাই মনে করে মন হচ্ছে একটা বায়বীয় ব্যাপার। মানসিক স্বাস্থ্য একটি মানে অবৈজ্ঞানিক একটা ব্যাপার, বা চাইলেই মনে হয় আমি আমার নিজের ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করতে পারি বা আমার ডিপ্রেশন, অ্যাংজাইটি গুলোকে কন্ট্রোল করতে পারি, কিন্তু আসলে ব্যাপারটা মোটেও এরকম। আসলে মনটা তো ব্রেন দিয়ে কন্ট্রোল হয়, রাইট? হ্যাঁ, মন আর ব্রেন সেম জিনিস। সেম জিনিস। আচ্ছা, খুবই চমৎকার একটা ফাইন্ডিং। তার মানে আমাদের মাথা যদি কাজ না করে তাহলে আমাদের শরীর কাজ করবে না। এক্সাক্টলি। তার মানে হচ্ছে রাজা বা হচ্ছে মেইন একটা হেড আমাদের। মানসিক স্বাস্থ্যটা আসলে আমাদের টোটাল শরীরে আমাদের কর্মকাণ্ডের উপর একটা বড় প্রভাব বিস্তার করে, যেটা আমাদের মানে কর্মকাণ্ডগুলো কেমন হবে সেটা একটা দিক নির্দেশনা করে। আজকে তো অনেকগুলো ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। লম্বা সময় ধরে আমরা থাকবো এবং বেশ ভালোভাবে আমরা সবকিছু কভার করতে চেষ্টা করব। আমরা শুরুতেই যে প্রবলেমগুলো আমাদের আসে, মাইন্ডশেপের কাছে অনেক রকমের প্রবলেম আছে। আপনি মাইন্ডশেপের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনি জানেন যে বেশ কিছু ডিসঅর্ডার নিয়ে সবসময় ক্লায়েন্ট আসে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে ওসিডি নিয়ে। এবং ওসিডি যেসব মানুষের আছে তাদের জীবনটা একটু দুর্বিষহ জীবনযাপন করে। তারা শুধু নয়, তাদের ফ্যামিলিগতভাবেও কিন্তু তারা একটা বড় রকমের প্রবলেম ফেস হয়। আসলে ওসিডিটা কি এবং এটার কয়টা ধরন আছে, এবং এটা যদি আমরা একটু জানতে পারতাম ওসিডিটা নিয়ে। হ্যাঁ, ওসিডি কি সাধারণত হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা বলে থাকি। সো এখানে ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে অবসেশন, একটা হচ্ছে কম্পালশন। অবসেশন মানে হচ্ছে একই জিনিস নিয়ে আমি বারবার চিন্তা করছি, বা হচ্ছে আমার রুমিনেশন অফ থটস ইনসাইড মাই মাইন্ড, এবং এটা হচ্ছে নিজের চিন্তাটা থাকবে, এটা অন্য কেউ কিন্তু ঢুকিয়ে দিবে না। এটাই সিজোফ্রেনিয়ার সাথে কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের পার্থক্য। হ্যাঁ, খুব কাছাকাছি, যে চিন্তা দিয়ে ঘুরছে, এটা একটা ব্যাপার। আর কম্পালশন মানে হচ্ছে একটা অ্যাক্ট, যেটা আমার মাথার মধ্যে যে চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলোকে আমি চাচ্ছি না আমার মাথার মধ্যে আসুক। সো ওটাকে বের করার জন্য বা ওটাকে এভয়েড করার জন্য আমি কিছু অ্যাক্ট করছি। সাধারণ ভাষায় কি এটা ওভার থিংকিং এর মতো কিছু একটা?
নাকি অবসেশনটা ওভারথিংকিং এর মতো। ওভারথিংকিং? হ্যাঁ, ওভারথিংকিং কিন্তু মানে হচ্ছে যে অতিরিক্ত কিন্তু একটা চিন্তা। টপিক থাকবে। যেমন হুম, ওভারথিংকিং যারা করে সাধারণত অ্যাংজাইটি ডিসঅর্ডারে দেখা যায়। এটাও আবার একটা মানে আসলে পার্ট সাইকিয়াট্রিক গুলো খুবই কাছাকাছি, প্রত্যেকটা খুবই কাছাকাছি। মানে এই কাছাকাছি। শেডস এরকম মনে হয়। তার মানে এই ডিসঅর্ডার গুলো জানার জন্য আসলে সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্টের অ্যাসেসমেন্টটা খুব দরকার। খুবই দরকার। কারণ অনেকেই আছেন যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন এবং তারা ইদানিং একটা খুব পপুলার টার্ম এসেছে যে আমি মনে হয় অ্যাডাল্ট ADHD তে ভুগছি। হ্যাঁ, আমি হাত পা নাড়াচ্ছি, আমি হয়তো কনসেন্ট্রেশন দিতে পারছি না, ফোকাস করতে পারতেছি না, আমার রেজাল্ট খারাপ নিজে হচ্ছে। নিজেই ডায়াগনোসিস করে ফেলছে। একদম। এবং এখন তো গুগল চ্যাট জিপিটির জমানা। তার মানে তো যেটার কারণে এই আহ, প্রপার ডায়াগনোসিস হচ্ছে না এবং তারা নিজেরা হচ্ছে যে নিজেরা ওভার ডায়াগনোসিস করছে, সেলফ ডায়াগনোসিস করছে, রং ডায়াগনোসিস করে তারা কিন্তু আসলে মানে ভুল দিকে তারা হচ্ছে যাচ্ছে। সো এটার জন্য আমার মনে হয় যখনই কারো মনে হবে যে কারো একটু একটা মানুষের অবশ্যই ইনিশিয়ালি কিন্তু সে টের পায় যে আমার আসলে আমার হেল্প দরকার। তখন কিন্তু আসলে আমি মানে হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে না যেতে পারলেও আমার ক্লোজেস্ট ফ্রেন্ড সার্কেল, ভাই-বোন, আত্মীয়স্বজন, স্পাউস, প্রিয় মানুষের কাছে আমরা কিন্তু আমাদের প্রবলেমগুলো বলতেই পারি। তারা কিন্তু আসলে তাদের উচিত আসলে তাদেরকে নিয়ে আমাদের মনোরোগ বিশেষজ্ঞদের কাছে আসা। তো আমরা যেখানে ছিলাম যে ওসিডি, কম্পালসিভ, হ্যাঁ, হ্যাঁ। কম্পালশনটা যেটা হচ্ছে যে তার মানে ওই একটা করে। যেমন আমার মাথায় একটা চিন্তা আসতেছে যে আমি হচ্ছে হয়তো নাপাক বা আমার হচ্ছে আমি হচ্ছে আমার ইয়েটা হয় না। আমার হয়তো ঠিকমতো হচ্ছে গোসল করা হচ্ছে না বা ঠিকমতো অজু করা হচ্ছে না। তো এটার কারণে আমি বারবার এখন এই চিন্তাটা আমাকে হচ্ছে কষ্ট দিচ্ছে। তো তখন আমি চেষ্টা করব বারবার করে হাত ধোয়ার অথবা বারবার করে অজু করার বা বারবার করে গোসল করার। সেম আমি সবার ক্ষেত্রেই বলছি আরকি। মানে নাপাক obvious হওয়ার একটা প্রবণতা প্রবণতা থাকে। এটা থাকে। কারণ কি আমাদের ছোটবেলা থেকে শিখানো হয় যে তুমি পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে থাকবা। সব রিলিজনে, সব কালচারে কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতাটাকে এনকারেজ করা হয়। যেটা খুবই ভালো প্র্যাকটিস আমি বাংলাদেশের বিশ্বাস করব। প্রেক্ষাপটে কিন্তু এই নাপাক হওয়ার ওসিডি যেটা বললেন, হুম, নাপাক হুম, হওয়ার হুম। ভয় থেকে হুম, হুম, যেটা হুম। হয়, খুব কম্পালশন হয়। এটা নিয়ে আমি একটা কেস হিস্ট্রি মানে শেয়ার করতে চাই। হুম, মানে হুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, হ্যাঁ, আমার obviously। মনে আছে আমি যখন ১ম স্টার্ট করেছিলাম আমার সাইকিয়াট্রিতে ট্রেনিং এ আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ট্রেনিং স্টার্ট করেছিলাম। তো ওসিডির একজন মহিলা ছিলেন। আমার মনে হয় অ্যারাউন্ড 42 ইয়ার্স ওল্ড হবে এবং হচ্ছে আমি অবশ্যই সঙ্গত কারণে তার বয়স মানে সরি আমি তার নাম হচ্ছে বলব না। হুম, হুম। তো যেটা হচ্ছে তিনি ৩ সন্তানের জননী এবং তার হাসব্যান্ড লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন এ আছেন। তো উনি যেটা করতেন প্রত্যেকদিন উনি ১ কেজি হুইল সাবান শেষ করে মানে হুইল পাউডার শেষ করে ফেলতেন। আচ্ছা। এবং হচ্ছে উনার বাচ্চাকে ৩ বার করে গোসল করাতেন এবং আমরা যখন ট্রেনিং স্টার্ট করেছি তখন সম্ভবত জানুয়ারি মাস থেকে শুরু এবং প্রচন্ড কনকনে শীত, ২ টা বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে। মানে এতবার গোসল করানোর এতবার জন্য। গোসল করায়। কারণ তা না হলে তুই আমার কাছে আসবি না বা তুই আমার বিছানায় শুবি না। এরকম একটা ব্যাপার। তো ছোট বাচ্চা একটার বয়স ৩ বছর, একটার বয়স ৫ বছর। ওরা তো আর কিছু বুঝে না। মা যেটা করাবে সেটা এবং করবে। হাসব্যান্ড হচ্ছে সারাদিনই ব্রেড অ্যান্ড বাটার এর জন্য হচ্ছে সে রাতে আসে বাসায় ফিরে এবং দেখে এই অবস্থা। তো সে নিয়ে আসছে বলছে আমি হচ্ছে যে ওকে ভালো করে দেন। লাগলে ২ মাস রাখেন কোনো সমস্যা নেই। সো ওই মহিলাকে যখন আমরা ইন্টারভিউ করি তখন দেখা গেল যে উনার যে প্রবলেমটা হয় উনি খুব ছোটবেলা থেকে কুকুর ভয় পেতেন। হুম, কোনো হুম। কারণে কুকুর হচ্ছে ধাওয়া করছে। তো এর মধ্যে তার মাঝখানে কিছুটা রিলিজিয়াস ওসিডিও চলে এসছে যে কুকুরের লালা হচ্ছে নাপাক। মানে এটা এবং কোরিলেশন করে ফেলেছেন। হ্যাঁ, কুকুর টাচ করলে নাপাক হ্যাঁ, হয় নাপাক কিন্তু। হয়ে যাবে। হ্যাঁ, হুম, হ্যাঁ। হুম, হুম। এবং অজু নষ্ট হয়ে যায়। তো তার এতটা ডিপ সিটেড একটা ফিয়ার বা একটা জিনিস ঢুকে গেছে মাথার মধ্যে। তার কাছে মানে অনেকটা সাইকোটিক প্রেজেন্টেশন নিয়ে আসছে। আমার মনে হয় যে পাশে কুকুরটা মনে হয় দাঁড়ায় আছে যে ওই যে ও আমার দিকে তাকাচ্ছে এবং ও যে আমাকে দেখতেছে কুকুর, কোনো কুকুর নাই কিন্তু এখানে। হ্যাঁ, কিন্তু এটা হ্যালুসিনেশন ও না। তো আমার মনে হচ্ছে কুকুরটা আমার দিকে তাকাচ্ছে এবং এতে আমার হচ্ছে নাপাক হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি হাত ধুতে যাচ্ছি। ওই যে এটা হচ্ছে অবসেশন যে আমার হচ্ছে নাপাক হয়ে যাচ্ছি। আর হচ্ছে কম্পালশন হচ্ছে আমি হাত ধুচ্ছি এবং হাত ধুতে তার হচ্ছে আমরা খেয়াল করলে দেখব যে অনেকের হাতে কড়া পড়ে যায়। যে হুম, হুম, হুম। ওয়াশারম্যানস ফিঙ্গার যেটাকে বলা হয়। খুবই ভয়ংকর অবস্থা হয়। তো ওই ক্ষেত্রেও আসলে যায় এবং বিশেষ করে অনেক ডার্মাটোলজিস্টের কাছে কিন্তু যায়। জিজ্ঞাসা করে তখন বলে যে তাদের ওসিডি আছে। তো এটা আমি বললাম। কিন্তু এরপরে যেটা হয়েছে যে তাকে কিন্তু মোটামুটি ২ মাস আমরা কিন্তু রেগুলারলি তাকে ভর্তি রেখেছি। তাকে ওষুধপত্র দেওয়া হয়েছে, তাকে কাউন্সেলিং, বিহেভিয়ার থেরাপি দেওয়া হয়েছে এবং আফটার 2.5 মান্থস শি গট রিকভারড অলমোস্ট 60%। তারপরে বাকিটা তাকে বাসায় গিয়ে তারপরে রেগুলারলি ওষুধ স্টেপ খেয়ে বাই স্টেপ কনস্ট্যান্ট প্রসেস স্টেপ মেনটেন আসলে হয়েছে। আমরা যেমনটা শুনেছি যে ওসিডির জন্য আসলে মেডিসিন এবং কাউন্সেলিং কিংবা সাইকোথেরাপিটা প্যারালালি চলতে হয়। বিহেভিয়ার থেরাপিটা খুব বেশি বিহেভিয়ার থেরাপি, ইম্পোর্টেন্ট। কারণ তার তো একটা ডে টু ডে লাইফের একটা হুম। পরিবর্তন নিয়ে আসতে হয় এবং সেজন্য। এটা একই সাথে কিন্তু আসলে ফ্যামিলির খুবই বড় একটা ভূমিকা আছে ওসিডির পেশেন্টের ক্ষেত্রে। কারণ আমি হাত ধুতে থাকবো ওই যে লাইফ বয়ের বান্টির সাবান স্লো হুম, হুম। ধুতে থাকো। তো ওইখানে হচ্ছে ফ্যামিলির মানুষজনের আসলে একটা ভূমিকা আছে যে আমি হচ্ছে রুটিন করে দিব। যে আমার প্রত্যেকটা জিনিস আমার যেটাকে আমরা বলি অ্যাক্টিভেটেড ডেইলি লাইফ প্রোগ্রাম যেটাকে বলে থাকি এডিএলপি বলে থাকি। যে আমি সকালে ঘুম থেকে উঠলাম থেকে শুরু করে সারাদিনে কতটুকুনের মধ্যে আমি কাজ করব, রাতে কয়টার সময় ঘুমাতে যাব। এই যে একটা রুটিন মেনে দিচ্ছি আমি এবং ওসিডি হচ্ছে ১ম এ যে ২ ঘন্টা গোসল করে তাকে তো আমি যদি কালকেই বলি যে না তুমি ৫ মিনিটের মধ্যে গোসল করে বের হবা। সে কখনোই সেটা পারবে না। তো তাকে যেটা করতে হবে যে ঠিক আছে প্রত্যেকদিন ১০ মিনিট করে হচ্ছে পিছাইতে হবে টাইম। সো এবং ওই সময় তাকে হচ্ছে দরজা নক করতে থাকবে। তো এই যে দরজা নক করা বা পোক করা এইখানেই কিন্তু আসলে ফ্যামিলি মেম্বারস দের ভূমিকাটা আসলে বেশি থাকে। সবচেয়ে বড় সমস্যা হয় কি এই যে ওসিডি যে একটা মানসিকভাবে সমস্যা কিংবা মানসিক একটা প্রবলেম, এই জিনিসটা আমাদের
বাংলাদেশে এখন এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করে নাই। অনেকে বলে তুই বেশি বেশি করিস, এটা তোর মানে বেশি বেশি করে, মানে হুম, অনেকেই হুম, কিন্তু হুম। বিভিন্নভাবে পোক করে এবং এটা খারাপ সিচুয়েশনের দিকে গেলেও মানুষজন কিন্তু বুঝতে পারে না যে তার সাইকাট্রিস্ট দেখানো উচিত কিংবা সাইকোলজিস্ট দেখানো উচিত। এই অ্যাওয়ারনেসটা খুব দরকার যে আসলে ওসিডি ব্যাপারটা কি, আমার বাচ্চা কিংবা আমার ওয়াইফ কিংবা আমার রিলেটিভ যে কেউ এই প্রবলেম ফেস করলে আমরা হুম, যেন হুম। বুঝতে পারি যে হ্যাঁ সামথিং আপনি যেটা হ্যাপেনিং। বললেন যে শুধুমাত্র ওসিডি না, যেকোনো মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলোটাকে কিন্তু এখনো আসলে কিন্তু সত্যি সমাজ বলতে কি আমাদের স্টিগমাটাইজড। বাংলাদেশে আসলে এই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার অভ্যাসটাই আমাদের ছোটবেলা থেকে গড়ে ওঠেনি। আমাদের কোনো পুস্তকেও কিন্তু এই মানসিক স্বাস্থ্য ব্যাপারটা এড কখনোই নাই। ছিল না। শারীরিক স্বাস্থ্যটা দিয়ে আমাদের হচ্ছে পুরো পাঠ্যক্রম ভরা। হ্যাঁ, ভরা। সেখানে মানসিক স্বাস্থ্যের কোনো পার্টি আমরা কখনো পড়ি নাই। সো এটা খুবই ইম্পোর্টেন্ট। আর আমাদের গ্রাম অঞ্চলে তো এটা বলাই বাহুল্য যে মানে অনেকেই ফিল করে যে মানসিক স্বাস্থ্য, ডিপ্রেশন, অ্যাংজাইটি এটা বড়লোকদের একটা সমস্যা। কিন্তু আসলে যে ওইখান থেকেও যে বাচ্চাদের বিভিন্ন সমস্যা হয়, ওইখান থেকেও যে মানুষ বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে পারে। গ্রামেও কিন্তু এই ব্যাপারটা প্রকট আছে। মানুষ বিভিন্নভাবে এটা ডিল করে এবং আস্তে, আস্তে যখন ক্লায়েন্টের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে যায় তখন হয়তো হ্যাঁ, মানে সাইকিয়াট্রিস্ট এর ২ কাছে টা আসে। ২ রকমের, মানে আরবান এরিয়াতে এক ধরনের ডিলিং একটা ব্যাপার থাকে। আর গ্রাম অঞ্চলে তো ঝাড়ফুঁক আছে, কবিরাজ আছে, ফু দিছে বা এই জিনিসগুলো আমরা সাধারণত পেয়ে থাকি আসলে বেসিক্যালি। হ্যাঁ, সেটা তো অবশ্যই। তো আমাদের আসলে সবচেয়ে বেশি দরকার যেটা সেটা অ্যাওয়ারনেস যে আসলে ওসিডি কিংবা যে বিভিন্ন রকম মানসিক যে হ্যাঁ, ইস্যুস এবং গুলো সেগুলো এগুলোই তো এই যে সিম্পটম গুলা। এরকম পডকাস্ট এখন এটা কিন্তু খুবই ভালো একটা, আমাদের মনে হয় আপনি খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এটাই যেরকম যে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসলে কিভাবে করতে হবে। একটা টাইম ছিল যখন প্রিন্টিং মিডিয়াটা খুব ইম্পোর্টেন্ট ছিল, বা হচ্ছে আমরা যেটা বলি যে টিভি। এখন কিন্তু আসলে এই সোশ্যাল মিডিয়াটা বা এই যে পডকাস্ট আপনারা করছেন বা ইউটিউবে আছে বা বিভিন্ন লাইভ প্রোগ্রামগুলো হচ্ছে, এগুলোর মাধ্যমে কিন্তু আসলে মানুষ জানতে পারছে। যে এবং আমি দেখেছি যে আপনি খুব জেনে অবাক হবেন যে ১৪, ১৫, ১৬ বছরের ছেলেমেয়েরা কিন্তু নিজে থেকে বলছে যে মা আমাকে হচ্ছে আমার ডিপ্রেশন হচ্ছে, এবং শুধুমাত্র আরবান এরিয়াতে না বা ইংলিশ মিডিয়ামের বা ঢাকার বড়, বড় স্কুলের ছেলেমেয়েরা না। এটা কিন্তু রুরাল যারা আছে আবার তারাও কিন্তু হচ্ছে একটা ইয়ে হচ্ছে। সমস্যা কি আমরা মাঝখানে একটা জিনিস দেখছি যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছে কিংবা কেউ যদি বলে ডিপ্রেশন আছে কিংবা অ্যাংজাইটি আছে, মানুষজন কিন্তু তাকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করছে। হ্যাঁ, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলাই যেন এক ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য হতে হয় অনেক সময়, হ্যাঁ? হুম, হুম, হুম। মানসিক স্বাস্থ্য মানেই মানে কথা বলা মানে তুই পাগল হয়ে গেছিস সেই ব্যাপারগুলো থেকে যদিও বা আমরা আস্তে, আস্তে বের হয়ে না, আসছি। অনেকখানি এগিয়ে আর এসেছি সবচেয়ে আমরা। বড় ব্যাপার হচ্ছে আমরা যদি এখনই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা না বলি, আমাদের জাতিগতভাবে আমরা মানসিকভাবে শক্ত, সুন্দর, সাবলীল না হলে কিন্তু আমরা বেড়ে উঠবো না আপনি আমাদের কি জানেন এটা আমাদের 93-94% আমাদের মেন্টাল হেলথ গ্যাপ বাংলাদেশে। তার মানে হচ্ছে only 6-7% in 100% gets mental health care service. কেয়ার সার্ভিস এবং আমরা যদি কেয়ার সার্ভিসের বাইরে বলি, আমাদের আসলে ওই অ্যাওয়ারনেসটা নাই। 50% মানুষ আসলে এটা বুঝে না। যে 50% না, 90% ই বুঝে না। বুঝে না। কারণ হচ্ছে যারা বোঝে তাদেরও কিছু অংশ আসে শুধুমাত্র হচ্ছে আমাদের কাছে হেল্পের জন্য। হেল্প তাহলে যদি হয় যে 93 জন মানুষ হচ্ছে জানেই না বা জানে। হচ্ছে সে বুঝেই না যে আমার লাগবে। মানসিক বাকি 7 জন হয়তো আসতেছে আমাদের কাছে। আমরা এটা একটা এইজন্যই ব্যাপার। চেষ্টা করছি যে আসলে আমাদের বাংলাদেশকে আসলে আরেকটু অ্যাওয়ার করতে। আমাদের সবাই যেন আমরা মানসিক তো স্বাস্থ্য এখন নিয়ে থেকে একটু যদি কথা আমরা বলি। অ্যাওয়ারনেস শুরু করি সেটার ইফেক্ট আমরা হয়তো ১০-১৫ বছর পরে পরে গিয়ে পাবো। পাবো। যত দিন যাবে একটা দিনও যদি আমরা পিছিয়ে যাই এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে ৫ বছর পিছিয়ে যাচ্ছি আমরা আমরা। টোটাল বাংলাদেশ আমরা জাতিগতভাবে মানসিকভাবে সুস্থ থাকতে চাই। এইজন্য আমরা কাজ করছি, চেষ্টা করছি। আমরা ছিলাম ওসিডিতে। আসলে ওসিডির যে এই যে কম্পালশন কিংবা এই চিন্তা অবসেশন। অবসেশন এর যে ব্যাপারটা, সেই জায়গা থেকে আসলে আমি একটু বলতে চাই যে এই প্রবলেমে যে আছে তার আসলে ট্রিটমেন্ট প্রসেসটা কি হয় কিংবা কিভাবে হবে? এটা যদি একটু জানতে পারি। আচ্ছা, ১ম এই যেটা হচ্ছে আমরা তার কাছে প্রপার হিস্ট্রি নেই। হিস্ট্রি নিয়ে তাকে রিলেভেন্ট কিছু ইনভেস্টিগেশন আমরা করতে দেই। সো সেই ইনভেস্টিগেশন গুলোর রিপোর্ট অনুযায়ী আমরা তারপর তাকে সেট আপ করি, একটা ম্যানেজমেন্ট প্ল্যান থাকে এবং এটার মধ্যে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে। ১ম এই হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট। ওসিডিতে ১ নাম্বার হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট মাস্ট। আমরা যদি একটু সহজ ভাষায় বুঝতে পারি আচ্ছা, কিছুটা। ওকে, হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। মানে ওষুধ দ্বারা ট্রিটমেন্ট। কারণ হচ্ছে আমাদের, যেহেতু আমি একটু আগে বললাম যে মনটা হচ্ছে আসলে ব্রেন। সো ব্রেনের আমাদের কিছু লুপ থাকে যেটাকে ওসিডির কিছু লুপ থাকে। সেই লুপস গুলোতে কাজ করতে হয়। হুম, তো ওষুধটা আসলে এটা নিয়ে কাজ করে যে ওই জায়গার যে কেমিক্যাল নিউরোট্রান্সমিটার যে ডিসরেগুলেশন আছে, সেই ডিসরেগুলেশন গুলোকে ওরা ঠিক করে। তারপরে পাশাপাশি আফটার স্টার্টিং মেডিকেশন ফর 4 to 6 উইকস আমরা হচ্ছে মানে ৪ থেকে ৬ সপ্তাহ পরে আমরা যেটা করি তাকে বিহেভিয়ার থেরাপি দেওয়া শুরু করি। তার মানে ইমিডিয়েট যে তার একটা হ্যাঁ। যে এংজাইটি থাকে বা হচ্ছে যে অস্বস্তি থাকে, কারণ একদম ১ম এই যে পেশেন্টটা হচ্ছে অনেক বছর ধরে ৫ বছর ধরে ওসিডিতে আছে, আপনি কিন্তু চাইলেই তাকে হচ্ছে টেবিলে বসিয়ে তাকে ঠান্ডা মাথায় হচ্ছে যে রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস এগুলো কিন্তু করাতে পারবেন তার না। মানে ১ম এই আমি অ্যাকিউট কন্ডিশনটাকে হ্যাঁ, তাকে আমাকে হচ্ছে মানে আমি যদি একটু সহজ ভাষায় বলি সেটা হলো ১ম এ তাকে ওষুধ দিয়ে তার ব্রেইনটাকে একটু ঠান্ডা করব যেন সে কাউন্সেলিং কিংবা সাইকোথেরাপিটা নিতে পারে। নিতে পারে এক্সাক্টলি। তারপরে আস্তে, আস্তে প্যারালালি ওষুধ এবং কাউন্সেলিং চলতে কাউন্সেলিং থাকবে। চলবে এটা এবং হচ্ছে একজন ওসিডির
বেসিক ট্রিটমেন্ট এক্সাক্টলি, প্রসেস। এবং একই সাথে ফ্যামিলি সাইকো এডুকেশন খুবই জরুরি। হুম। যে হয়তো যার হচ্ছে ওসিডি সে হয়তো ওভাবে বুঝতে পারছে না, কিন্তু তার ফ্যামিলি মেম্বার্সকে জানাতে হবে যে এটা একটা ৮-১০টা সাধারণ রোগের মতো একটা ক্রনিক রোগ। হুম। এটা হয়েছে যেমন ১০ বছর বা ৫ বছর, আপনারা এখন এসেছেন। সো আপনারা যদি রাতারাতি চান যে না ৫-১০ দিনের মধ্যে আমি ভালো হয়ে যাব একদম, সেটা তো আসলে মিরাকল, এটা তো হতে পারে না। একদম ক্লিয়ার কনসেপ্ট, যেটা হলো যে প্রবলেমটা ১০ বছর ধরে হয়েছে সেটা ১০ দিনে ঠিক হবে না। হুম, আর এক্সাক্টলি। ওসিডি যেহেতু একটা চলমান প্রসেস এবং অনেক দিন থেকে এই অভ্যাসটা গড়ে উঠেছে কিংবা তার মধ্যে কম্পালশন আছে, তাহলে এবং আস্তে ট্রিটমেন্ট করা হয়নি হ্যাঁ, এত বছর ধরে। মেডিসিন চলবে, সাইকোথেরাপি হুম, চলবে, হুম, হুম। এটার সাথে প্যারালালি ফ্যামিলি কি এটার সাথে কাজ করবে। হ্যাঁ, এবং হচ্ছে সবার initially অ্যালাইন লাগবে। একদম, এবং হচ্ছে সোসাইটিকে তো লাগতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ১ম এ ইনিশিয়ালি যেটা হয়, অনেকে জানতে চান যে আসলে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা খালি হচ্ছে বারবার সেশন নিতে চায়। হ্যাঁ, তাদের মনে হয় হচ্ছে একটা ইনকাম সোর্স এর জন্য একটা ব্যাপার থাকে। কিন্তু আসলে কি ১ম আমাদের সেশনটা হচ্ছে ঘন হয়, যেটা উইকলি হয়। তারপর আস্তে যখন পেশেন্ট রিকভারি করা শুরু করে, তখন আমরা 2 উইকলি, 3 উইকলি, এটা ডিপেন্ড করে প্রত্যেকটা পারসনের উপরে যে আসলে তার কতটুকুন লাগছে। আচ্ছা, এটা কিন্তু আসলে মানে এটা কাস্টমাইজড হয় কিন্তু আসলে জিনিসটা আচ্ছা, আসলে। একটা ব্যাপার আমি একটু শেয়ার করি। হ্যাঁ, আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা খুবই কম হয়। আমরা যদি একটু ফিজিক্যাল হেলথের সাথে তুলনা করি, হুম। ফিজিক্যাল হেলথে কি হয়, ১ম দিন আমি ডক্টরের কাছে গেলাম, তিনি আমাকে কিছু টেস্ট লিখে দিল, আমি টেস্ট করার পরে পরের দিনকে আমি তাকে রিপোর্ট দেখাই অথবা সেদিনের একটা রিপোর্ট দেখাই। তারপরে ২১ দিনের একটা ওষুধ দেয় কিংবা ১৫ দিনের ওষুধ দেয়, তারপরে আবার তার কাছে যাই, ওষুধ যদি চেঞ্জ করা লাগে করলো, তারপরে আবার একটা ওষুধ দেওয়ার পরে ৩ মাস যাই। অতএব যেকোনো রকমের ট্রিটমেন্ট প্রসেস একটা কন্টিনিউয়াস সিস্টেম। তার মানে স্টেপ বাই স্টেপ কিছু প্রসেস আছে। মানসিক স্বাস্থ্যটাও সেম, একদম সেম। ১ম এ আসবে, তার ডায়াগনোসিস হবে, তাকে কিছু টেস্ট দেওয়া হতে পারে, তাকে ওষুধ দিয়ে তার অবস্থাটা বুঝে স্টেপ বাই স্টেপ তাকে কাজ করতে হবে। অতএব আমরা কিন্তু বলতেই পারি এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, কারণ তার রিকভারির উপরেই তো ডিপেন্ড করবে পরবর্তী অ্যাকশনটা। এক্সাক্টলি, এবং সবাই কিন্তু সেম না, যে ডিপ্রেশন কিন্তু মানে একই ডিপ্রেশন একই বয়সের একই হচ্ছে ভাই বোনেরও হতে পারে, কিন্তু তাদের কিন্তু দুজনের প্রগনোসিস বা দুজনের ব্যাপারটা কিন্তু আলাদা হতে পারে। এবং আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন, আমার মনে পড়লো যে হাইপারটেনশন এবং ডায়াবেটিস, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু ক্রনিক ডিজিজ। অনেকে বলে যে মানসিক রোগ কখনোই ভালো হয় না। আচ্ছা, আমি যদি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিই যে ডায়াবেটিসকে 100% কখনো ভালো হয়, তার কিন্তু এটার উত্তর দিতে পারবে না। এবং দেখবেন আমরা যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন আছে, আমাদের প্রত্যেক ফ্যামিলিতে কারো না কারো গুরুজনদের তো আছেন, অনেকের আমাদের ইয়াংদেরও আছে অনেকের। তো আমরা কিন্তু রেগুলারলি ইয়ারলি একটা চেকআপ কিন্তু করি, অথবা ইয়ারলি আমরা ওষুধের ডোজটা ঠিক আছে কিনা এটা মাপার জন্য, বা আমরা কিন্তু যাই ফলো আপে, মানে একটা ফলো আপের মধ্যে হ্যাঁ। আছে। কিন্তু সাইকিয়াট্রিস্টের মানে ক্ষেত্রে বা হচ্ছে সাইকোলজিস্টদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের কাছে কিন্তু এটা আসতে চায় না। তাদের মনে হয় ওই যে ৬ বছর আগে একবার ডিপ্রেশনের ওষুধ দিছিল, আচ্ছা ঠিক আছে, আইদার খাই অথবা বন্ধ করে দিই, কিন্তু যাব না। এবং অনেক সময় এরকম হয় যে ওই ডক্টর ১ বছর আগে ওষুধ দিয়েছিল, কিছু হলে আবার ওষুধটা খাচ্ছে। এটাও কিন্তু একটা ভুল খুবই। এবং সিস্টেম। দেখা যায় যে বিশেষ করে অনেক ক্ষেত্রে অ্যাংজাইটি ওষুধের ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো লিখে দিয়েছি যে ১ মাস। ১ মাস মানে 1 মাসই খাবে, এবং তারপর হয়তো লিখে দিয়েছি ৩ মাস পরে আসবে না। আবার হয়তো সে তার ট্রিগার যখনই করছে আবার ওষুধটা কিনে হ্যাঁ, খেয়ে ফেলছে। এবং মানে এটা একটা খুব বাজে একটা প্র্যাকটিস আমাদের বাংলাদেশের, যে হচ্ছে তারা প্রেসক্রিপশন ছাড়াই কিন্তু ওষুধ দেয়। বাইরের কান্ট্রিতে কিন্তু হচ্ছে একদম ডেট লেখা থাকে যে এই কয়দিন, ওরা কিন্তু একদম গুনে ওষুধ দেয়। সো এটাও কিন্তু একটা বড় একটা সমস্যা, বড় একটা লুপ, একটা প্রবলেম। আমরা আসলে ওই ওষুধের প্রতি আমাদের একটা যে সমস্যা, এটা কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে। ১ বছর আগে লিখে দিছে, তার এই ঘুম হচ্ছে না কিংবা এটা ট্রিগার করতেছে, তখনই সে ওষুধটা খাচ্ছে। এটাও এক ধরনের প্রবলেম আই থিংক। তবে আমরা যেটা বলতে চাই এবং যে বার্তাটা খুবই ক্লিয়ার, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে হলে এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। যেহেতু আমরা চোখে দেখতে পাচ্ছি না, আমাদের থট প্রসেস, আমাদের কার্যক্রম, আমাদের চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে, ডে টু ডে লাইফের পরিবর্তনের মাধ্যমে যেহেতু এটা আসে, এটাতে একটু সময় দিতে হবে। হ্যাঁ, একটু সময় তো আমাদেরকে দিতেই হবে। এটা এটুকুন সময় দিতেই হবে। এই যে ওসিডি যাদের আছে, তাদের পরিবারের ভূমিকা কতটুকু এবং আসলে পরিবার কিভাবে তাকে সহযোগিতা করবে? আমি যদি টু দি পয়েন্টে একদম বলি, একদম টু দ্য পয়েন্ট। প্রথম থেকে একটা ফ্যামিলি পারসন, বাবা মা ভাই বোন, এই মানুষটাকে আসলে কিভাবে সহযোগিতা করতে পারে? সেই জায়গাটা প্রথমে যেটা হচ্ছে যে যখনই অ্যাসেসমেন্ট হয়ে গেল বা ডায়াগনোসিস হয়ে গেল যে সে ওসিডিতে আক্রান্ত, আমরা তো অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, এবং বাবা মার যে ভূমিকাটা থাকবে যে বাচ্চাটাকে বুঝাতে হবে বা তার ফ্যামিলি মেম্বার্সকে যে তোমার আসলে ওসিডি হয়েছে, তোমার মাথা ব্যথার, জ্বর, বমি, এগুলো যেরকম একটা সিমটমস, ওসিডিও একটা তোমার এরকম একটা সিমটম বা রোগ, এবং ডাক্তার তোমাকে ওষুধ দিয়েছে, তুমি ওষুধটা খেলে সুস্থ হবে, রেগুলার ফলো আপে যেতে হবে, এবং কিছুর সাথে কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টরা বা সাইকোথেরাপিস্টরা কিন্তু কিছু টাস্ক দেন, হোমওয়ার্ক কিছু দেন, কিছু ইয়ে করেন, এবং বাসার ফ্যামিলি মেম্বারসদেরকেও কিন্তু ইনক্লুড করেন এটার সাথে, যে আপনি কিন্তু এটা দেখবেন এবং আপনি নোট ডাউন করবেন যে ও হচ্ছে এই সপ্তাহে উইক 1 সে হচ্ছে কতটুকুন হচ্ছে ইয়ে করেছে, সময় নিয়েছে গোসল করতে, উইক 2 কতটুকুন সে হচ্ছে টাইম নিয়েছে। পরিবারের একটা বিশাল বড় ভূমিকা আছে ওসিডি অবশ্যই, এবং ক্লায়েন্টের জন্য। হচ্ছে মানে
আগলে রাখার যে ভূমিকাটা এটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এটাই কিন্তু হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি এবং আমাদের মধ্যে কিন্তু আসলে বড় একটা আমি বলবো রিসোর্স। কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু ফ্যামিলি বন্ডিংটা খুবই স্ট্রং। এটা কিন্তু বাইরের কান্ট্রিতে অতটা দেখা যায় না। তার মানে বাইরের কান্ট্রিতে আমরা কিন্তু এক ধাপ আগে আছি, কারণ আমাদের ফ্যামিলি বন্ডিং ভালো, আমরা অনেক ভালো, একসাথে আমরা থাকি। কিন্তু আসলে থাকি এবং আমরা কিন্তু মানে নজর দেই যে আসলে কি করতেছে আমার সন্তানটা, বা আমাদের প্রাইভেসিটা কিন্তু একটু কম থাকে। এটার কারণে কিন্তু একদিক থেকে অনেক ভালো, অনেকটাই ভালো যে না আমরা হচ্ছে ওভারলুক আমাদের ফ্যামিলি আমাদের ট্র্যাক করতে পারে। হ্যাঁ, আমরা কোথায় কখন আছি, কি হচ্ছে। এইটাকে আমাদেরকে হচ্ছে পজিটিভের দিকে নিয়ে যেতে হবে যে আমি হচ্ছে বুঝাবো, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে ওদেরকে অ্যাংজাইটি প্রভোক করা যাবে না যে না তোমার কোনো সমস্যা হয় নাই, তুমি হচ্ছে ভালো হয়ে যাবে নিজের মনে, এটা বলা যাবে না। এটা যে একটা সমস্যা সেটাকে অ্যাড্রেস করতে হবে। অ্যাড্রেস করলে ওষুধ খাবা, থেরাপি নিবা, তুমি হচ্ছে রেগুলার লাইফ অ্যাক্টিভিটি করতে হবে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি ওষুধও খাচ্ছি, আমি থেরাপিও নিচ্ছি, কিন্তু আমি রেগুলার অ্যাক্টিভিটি করছি না, তাহলে কিন্তু আমি এটা হবে না। হোমওয়ার্ক থাকে কিছু, সেগুলো করছে না, সেগুলো আছে, বা হচ্ছে ও স্কুলে যাচ্ছে না বা কলেজে যাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। আমাকে রেগুলার লাইফ অ্যাক্টিভিটির সাথে আমার ওষুধও খেতে হবে, একসাথে সমস্ত কিছু চালাতে হবে। সবগুলো প্যারালালি চললে এটা থেকে ওঠা সম্ভব। এক্স্যাক্টলি। আমরা আরো বেশ কয়েকটা ডিসঅর্ডার নিয়ে কথা বলতে চাই। আরেকটা চলমান প্রবলেম হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। প্যানিক ডিসঅর্ডারটা আসলে কি, ডিসঅর্ডার পর্যায়ে কখন যায় এবং এটা থেকে করণীয়টা কি? আচ্ছা, বিশেষ করে ভালো হয়েছে কারণ এখন হচ্ছে এক্সাম সিজন, আজকে থেকেই হচ্ছে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। তো যেটা হয় যে আমাদের পরীক্ষার্থীরা বেশ আগে, এসএসসি পরীক্ষারও বেশ ১০-১৫ দিন আগে থেকে আমাদের কাছে প্রচুর প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাকের পেশেন্ট এসেছে, এবারও তাই। তো যেটা হচ্ছে প্যানিক অ্যাটাক আর প্যানিক ডিসঅর্ডারের মধ্যে একটু পার্থক্য আছে। প্যানিক অ্যাটাক আমাদের সবারই কম বেশি বিভিন্ন কারণে হয়। হ্যাঁ, আমাদের এক্সদেরকে দেখলে হঠাৎ করে হচ্ছে বুকটা একটু কেমন করে ওঠে। হ্যাঁ, তো ওই টাইমে একদম হাত পা শূন্য লাগে, একদম হাত পা অসাড় লাগে, গলা দিয়ে সাউন্ড বের হয় না, ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ, বুক ধরফর করে। সো প্যানিক অ্যাটাক আবার পরীক্ষা খারাপ করলাম সেটার জন্য হতে পারে, বা পরীক্ষা কোশ্চেন কমন পড়ে নাই সেটার কারণে হতে পারে। তো অ্যাটাকটা হচ্ছে একটা সিঙ্গেল এপিসোড, আর প্যানিক ডিসঅর্ডার তখনই হবে যখন আমার রিপিটেডলি হতে থাকবে এবং এই রিপিটেডলি যে হচ্ছে এবং আমার ভয় হচ্ছে যে আমি আবার হবে এটা, এই যে তখন ডিসঅর্ডার, এবং এটার কারণে হচ্ছে আমার স্বাভাবিক জীবনযাপন যখন ব্যাহত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার। তার মানে আসলে প্যানিক অ্যাটাকটা এটা কি একটা স্বাভাবিক ফ্যাক্ট? হ্যাঁ, এটা একটা নরমাল রেসপন্স টু এনিথিং। একটা বাঘ এসে এই রুমে একটা হঠাৎ করে সাপ আসলো, এখন দেখি তো আমি হচ্ছে প্যানিক অ্যাটাক হতেই পারে, এটা একটা স্বাভাবিক একটা রিঅ্যাকশন। বাট এটা যখন রিপিটেডলি হচ্ছে এবং এটা আমার নর্মাল লাইফে হ্যাম্পার করছে, সেখানে কিন্তু আসলে এই ডিসঅর্ডার কথাটা এসছে। এবং আপনি জানলে কখন বুঝবো যে আসলে আমার ডিসঅর্ডার হয়ে গেছে? এটা হচ্ছে বেশ কিছুদিন, ৩ মাস ৬ মাস টানা হচ্ছে এবং এটার কারণে যে কোনো জিনিস নিয়ে খুব বেশি প্যানিক হয়ে যাচ্ছি বা একটু মানে একটুতেই হচ্ছে। এটা হতে পারে যে কিছু সাবজেক্ট বা সিচুয়েশন রিলেটেড হতে পারে, অথবা হতে পারে যে কোনো ইনসিডেন্ট রিলেটেড হতে পারে। তো এটা ডিপেন্ড করে আসলে, মানে আমার হচ্ছে এরকম হতে পারে যে একটা মানুষকে আমি পছন্দ করি না, ওই মানুষটা আমার সামনে আসলে আমার প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। বা বসের সামনে গেলে বেশি হয়, এরকম কিছু হয়? এটা হতে পারে, এটা হতে পারে। আমি আসলে বসের সামনে গেলে ম্যাক্সিমাম মানুষই কিন্তু একটু প্যানিক হয়, একটু অ্যাংজাইটি হয়। না, ওটা না। প্যানিক অ্যাটাক আর অ্যাংজাইটির মধ্যে আবার পার্থক্য আছে। অ্যাংজাইটি হচ্ছে যে আমি ফিলিং রেস্টলেস, এটা একটা ব্যাপার। আর প্যানিকের কিছু মানে একদম মানে কি বলবো, প্যানিক অ্যাটাকের কিছু একদম মানে ক্রাইটেরিয়া রয়েছে। যেমন হচ্ছে, এবং এটা হচ্ছে মাল্টি ফ্যাক্টোরিয়া, মানে মাল্টি সেক্টরাল হয়। যেমন হচ্ছে হেডেকে হচ্ছে আমার মাথাটা হালকা হয়ে যাচ্ছে, হেডেক হচ্ছে, কেমন ডিজিনেস হচ্ছে, ঘুরাচ্ছে, মনে হচ্ছে এখনই আমি অজ্ঞান হয়ে যাব, কিন্তু আমি অজ্ঞান হচ্ছি না। তারপর হচ্ছে আস্তে আস্তে আমি গলা থেকে যদি আসি, ওটা তো পরে আসতেছে, আগে হচ্ছে মাথা থেকে শুরু করবো আমি। গলা হচ্ছে শুকিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে গলায় জড়তা চলে আসছে, আমি তোতলাচ্ছি, এটা হতে পারে। আমার মানে মাসেল একদম মানে নাম্ব হয়ে যাচ্ছে, হাত পা, আপনি যেটা বললেন যে হাত পা অসাড় হয়ে যাচ্ছে বা হাত পা ঘেমে যাচ্ছে, শরীর ঘেমে যাচ্ছে, তারপরে পেটে একটা অদ্ভুত সেন্সেশন হচ্ছে বা অদ্ভুত একটা চাপ লাগছে বা কিছু একটা ফিলিংস হচ্ছে। হ্যাঁ, তারপরে মানে পায়ের যে ব্যাপারটা বললাম যে পা মনে হচ্ছে এখনই আমি পা ভেঙে পড়ে যাবো, এরকম একটা ব্যাপার হতে পারে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো যে খারাপ আরো কয়েকটা আছে আমার যেটা মনে হয়, সেটা বারবার প্রস্রাবের চাপ দেওয়া, এটা কিন্তু একদম এটাও হতে পারে, কিন্তু ওই টাইমটাতে আসলে তা না। মানে ওই টাইমটাতে এটা হচ্ছে অ্যাংজাইটির ফিচার, আর প্যানিকেরটা হচ্ছে ওই সময় আসলে মানে আপনি যেটা বললেন বাথরুমে যাওয়ার ব্যাপারটা, ওটা ঠিক আসলে তখন আসে না, তখন আসলে সব স্টপ হয়ে যায়। হ্যাঁ, মানে সবকিছু স্টপ হয়ে যাচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আই এম লুজিং মাই কন্ট্রোল এবং আই উইল গেট আনকনসিয়াস, এই যে একটা ফিলিংস হয়। এবং বারবার র্যাপিড প্যানিক অ্যাটাকের পরে যেটা হয় যে অসহ্য বুকে ব্যথা হয়, অনেকের বুকে চাপ দিয়ে একটা ব্যথা হয়, বা মনে হচ্ছে আশেপাশের কোনো অক্সিজেন নাই, এরকম একটা ফিলিংস মানুষের হয় সাধারণত। সো এটাকে বলা হয় হচ্ছে যে আসলে বেসিক্যালি প্যানিক অ্যাটাক। সো আমাদের সাইকিয়াট্রিস্টরা আসলে প্যানিক অ্যাটাক কিংবা প্যানিক ডিসঅর্ডার যদি হয়, তো সেক্ষেত্রে আসলে কি করেন সাধারণত, এবং এটা ট্রিটমেন্ট প্রসেসটা কি?
এটা ট্রিটমেন্ট প্রসেস যদি আমি বলতে চাই যে প্রথমে হচ্ছে তাকে রিঅ্যাসুরেন্স করা যে আসলে আমার এই প্যাথোফিজিওলজিটা তাকে বুঝাতে হয়। সে যদি শিক্ষিত হয় এবং সে যদি মানে বুঝতে পারে এই টার্মগুলো বুঝতে পারে। এই টার্মগুলো, এবং বাংলাতেও বোঝানোর অনেক মানে সহজ উপায় আছে। তাকে আমরা ছবি এঁকে বুঝাই দিই যে দেখেন যতবার হয়েছে ততবার কি আপনি হচ্ছে মানে আপনি কি মারা গেছেন? মারা তো যান নাই। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি যেটা বলেন ম্যানেজমেন্ট প্ল্যানের ব্যাপারে, যেটা আমরা সবসময় বলি যে ইনভেস্টিগেশন করাটা খুব জরুরি, বিশেষ করে ইসিজি এবং চেস্ট এক্স-রে। হুম, হুম, কারণ অনেক সময় হতে পারে যে কারো হয়তো কার্ডিয়াক প্রবলেম আছে সাথে প্যানিক অ্যাটাক। হুম, হুম, এখন আমি যদি মনে করি না, না ও তো সবসময় প্যানিক অ্যাটাক এরকম করে, নাটক করে, হ্যাঁ, আমি যদি হুম, এটা ওভারলুক করে ফেলি তাহলে কিন্তু তার কার্ডিয়াক যদি সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয়ে যাচ্ছে এটা। তো আমাকে অবশ্যই এই কিছু বেসিক জিনিস হতে হবে, এবং রিপিটেড প্যানিক অ্যাটাক কিন্তু হচ্ছে হাইপারথাইরয়েডিজমের কিন্তু একটা লক্ষণের মধ্যে পড়ে। হুম, হুম। বা তার কোনো যদি আপনার হরমোনাল প্রবলেম থাকে সেগুলোর মধ্যেও কিন্তু আসলে এটা তার মানে পড়ে। আপনারা অনেক সময় এগুলো টেস্ট দিয়ে দেখে নেন যে এটা আসলে আগে, কোন হ্যাঁ, ইস্যুস আসলে যদি আছে। মানে থাকে সেক্ষেত্রে আমাকে এটা করতে হবে। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে আমাকে আইডেন্টিফাই দ্য স্ট্রেসর বা ট্রিগারিং ফ্যাক্টর কোনটা? কি প্যানিক অ্যাটাক হয়? মানে মানে ওই তার ঠিক ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে কি হয়েছিল? কোন ইস্যুতে হ্যাঁ, হচ্ছে। এবং হচ্ছে আমরা যেটাকে বলি যে আপনি নেক্সট দিন লিখে নিয়ে আসবেন যে গত হুম, হুম, ১ সপ্তাহের মধ্যে কি সময় আপনার প্যানিক অ্যাটাক হয়েছে? দিনে কয়বার হয়েছে? টাইমটা দেখবে। হুম। তখন আমরা দেখি যে না, তার বেশি হয়তো বিকেলের দিকে বেশি প্যানিক অ্যাটাক হয়। তাহলে বিকেলের দিকে কি হয়? টিচার পড়াতে আসে, তখন তার প্যানিক অ্যাটাক হয়। একটা প্যানিক। হয়তো অ্যাডোলেসেন্ট ছেলে বা মেয়ে এরকম। আবার হতে পারে যে তার শ্বশুর-শাশুড়ির সাথে সমস্যা। হয়তো শ্বশুর-শাশুড়ি যখনই বাসায় আসতেছে তখনই তার হচ্ছে প্যানিক অ্যাটাক প্যানিক হচ্ছে। এটা হ্যাঁ? হচ্ছে। সো তখন আমরা কিন্তু কোরিলেশন করতে পারি। সো লিখে রাখাটা খুব ভালো একটা ওয়ে। জার্নালিং। হ্যাঁ, জার্নালিং অথবা হচ্ছে যে মানে মেনশনিং যে এই টাইমে এই ডেটে আমার হচ্ছে প্যানিক অ্যাটাক হয়েছে এবং তখন আমার কি ফিলিংস হয়েছিল। ৪-৫ টা ক্রাইটেরিয়া যে, এবং প্রত্যেকটা প্যানিক অ্যাটাক কিন্তু ডিফারেন্ট। নট নেসেসারি আমার সবসময় একই রকম প্যানিক অ্যাটাক হবে তা কিন্তু না। হুম, হুম। কোনোবার হতে পারে আমার হচ্ছে মাথা রিলেটেড, ঘাড় রিলেটেড ব্যথা ছিঁড়ে যাচ্ছে, অথবা কোনোটা হচ্ছে আমার ব্রেথলেসনেস হচ্ছে বা আবার কোন আমার সময় পেট ব্যথা পেট হচ্ছে। ব্যথা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু হুম, মানে অথবা আমার অসাড় হয়ে যাচ্ছে, সোয়েটিং হচ্ছে কোনোবার, হ্যাঁ? হুম, হুম, হুম। তো এটা প্রত্যেকটা ডিফারেন্ট টাইমের হয় আরকি। সো আমার মনে হয় যে এটা করলে যেটা হবে কি আমি হচ্ছে অ্যাসেস করতে পারবে সাইকিয়াট্রিস্ট যে আসলে কি প্রবলেম হচ্ছে, কোথায় কি প্রবলেম প্রবলেম হচ্ছে। হচ্ছে। তার মানে এটা একটা প্রসেস। হুম, তারপরে হুম। বেসিক্যালি এটার জন্য ওষুধ লাগে, তাই তো? এক্সাক্টলি। ইনিশিয়ালি ওই টাইমটার জন্য আমাদেরকে কিছু লো ডোজে অ্যাংক্সিওলাইটিক লাগে, এবং এটার ক্ষেত্রে আমি একটা কথা ইম্পোর্টেন্টলি বলতে চাই যে আমরা কিন্তু লিখে দিই যে ৩ সপ্তাহ ৪ সপ্তাহ, হ্যাঁ? অনেক পেশেন্ট কিন্তু এটা আসলে ওভার ইউজ করে। এটা হুম, একটা হুম, ব্যাপার হুম। থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার সাথে কিছু আসলে সাইকোথেরাপি বা কাউন্সেলিং থেরাপি দরকার হয়, যেটাকে আমরা রিল্যাক্সেশন টেকনিক বলি, ব্রিদিং এক্সারসাইজ বলি, মাইন্ডফুলনেস বলি, হ্যাঁ? হুম, হুম, হুম। যে স্ট্রেসগুলোকে আমাদের মনে হচ্ছে অনেক সমস্যা, সেটা আমরা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজ করতে পারি। কাজ সো করতে পারে। প্রবলেম, আইডেন্টিফাইং দ্য প্রবলেম, দ্য ট্রিগারিং ফ্যাক্টর, তারপরে সেই অনুযায়ী আমি এইটার আরো কি করতে পারতাম? আমার এই রিঅ্যাকশনটা না করে আমার আর কি হতে পারত? হতে পারত। হ্যাঁ, তার মানে ওষুধ এবং এটাতেও আমরা বলতে পারি বোথ। ওষুধ এবং এটা ডিপেন্ড সাইকোথেরাপিটা করে আসলে যে মানে তার কার স্ট্রেস বা ট্রিগারিং ফ্যাক্টরটা কি? যার ক্লায়েন্টের ট্রিগারিং অবস্থার ফ্যাক্টরটা উপরে কম, ডিপেন্ড হ্যাঁ, করে। এক্সাক্টলি। প্রত্যেকটা মানুষ ভেদে আলাদা হতে পারে হ্যাঁ, হ্যাঁ, ট্রিটমেন্ট হ্যাঁ। প্রসেস। তবে বেসিক যে ফ্যাক্টটা সেটা হলো যে তার খুব বেশি ডিসঅর্ডারের পর্যায়ে পড়ে গেলে তার টেস্ট করা হচ্ছে, তারপরে তাকে সেই হ্যাঁ, অনুপাতে তাকে ওষুধ অ্যাসিওর দেওয়া করা হচ্ছে। হচ্ছে। কারণ প্যানিক ডিসঅর্ডার সবাই এই ভয়টাই পায় যে আমি মনে হয় মারা যাচ্ছি। হুম, যে, হুম, যে সিস্টেম রিলেটেড হয় যে যদি আমার মনে হয় মাথায় ব্যথা আছে, মানে মাথায় সমস্যা, তাহলে হচ্ছে আমার মনে হয় মাথায় মনে হয় টিউমার হইছে আমার। হুম, হুম, অথবা হুম। যদি হার্ট রিলেটেড হয় তখন মনে হয় যে আমার হার্টে সমস্যা হচ্ছে, বা আমি হয়তো এমআই হচ্ছে, বা যেটাকে আমরা বলি হার্ট অ্যাটাক বলি, হ্যাঁ? অথবা পেটের সমস্যা হলে ওটা আমরা মনে করি পেটে মনে হয় কিছু একটা হয়েছে। সো কিছু একটা আমাদের হচ্ছে। করে রিঅ্যাসুরেন্স করতে হয়। রিঅ্যাসুরেন্স করতে হয়। তারপরে এটা ক্লায়েন্ট ভেদে অনেক সময় সাইকোথেরাপির দিকে যাবে এক্সাক্টলি। আস্তে, আস্তে এই ব্যাপারটা কাস্টমাইজড থেকে হবে। কারণ এবং তার হচ্ছে এটা তো যে অবশ্যই রিকভার হয়। এটা তো হ্যাঁ, অবশ্যই এটা রিকভার। এটা আমাদের একটা জিনিস, সবার একটা জিনিস মেন্টাল হেলথ স্টিগমা নিয়ে যে ব্যাপারটা হয় যে সবাই মনে করে যে আসলে কখনোই ভালো হয় না। হুম। এটা সম্পূর্ণ ভুল ধারণা। শুধুমাত্র স্কিজোফ্রেনিয়ার 1/3 অংশ কোনোদিন ভালো হয় না। এটা এটা একটা একটা চলমান ব্যাপার। ডায়াবেটিসের মতো একটা চলমান প্রসেসের একদম মধ্যে থাকতে চলমান হয়। প্রসেস, হুম। সেটা থাকতে হয়। আর বাকি যত যা আছে সবই কিন্তু রিকভারি হয়। তবে অবশ্যই সময় দিয়ে এই ট্রিটমেন্ট প্রসেসের সাথে থাকতে হবে। অবশ্যই, অবশ্যই, সময় অবশ্যই, দিতে হবে। অবশ্যই। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারি। এখন যাদের প্যানিক অ্যাটাক হয় কিংবা প্যানিক ডিসঅর্ডার আছে তাদের আসলে পরিবারের করণীয় কি? সবচাইতে বেশি ফেস করে পরিবাররা। অনেক সময় অফিসে তার যদি প্যানিক অ্যাটাক হয় সেক্ষেত্রে তার কলিগরা আসলে কিভাবে
কোন পর্যায়ে গেলে আসলে ডিপ্রেশনের জন্য একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত এবং এটা ডিসঅর্ডারে কখন পরিণত হয়? ডিপ্রেশন সবসময় ডিসঅর্ডার। ডিপ্রেশন কখনই নরমাল না। এটাই আচ্ছা। হচ্ছে কথা। আপনি যেটা বলতে চাচ্ছেন ডিসথাইমিয়া যেটাকে বলি আমরা, মন খারাপ লাগা। সেটা আলাদা বিষয়। হ্যাঁ, যে আমি রাস্তায় জ্যামে আছি, আমার মন খারাপ লাগতেছে। সেটাকে ডিসথাইমিয়া বলছি এটা একটা ব্যাপার। বা গ্লুমি হয়ে যাচ্ছি আমি, এটা একটা ব্যাপার। বাট লো মুডে আছি। কিন্তু ডিপ্রেশনের কিছু ক্রাইটেরিয়া আছে। DSM-5 অনুযায়ী আমাদের যেটাকে বলা হয় যে আমরা কিছু ক্রাইটেরিয়ার মধ্যে ফেলি। সেই ক্রাইটেরিয়ার মধ্যে ফার্স্ট যেটা থাকবে যেটা হচ্ছে লো মুড বা আমাদের হচ্ছে মন খারাপ লাগা থাকবে এবং কোনো কাজকর্মে আমি আগ্রহ পাবো না। যেটা আমি আগে খুব আগ্রহ পেতাম। সেটা আমার সাধারণ অফিসের কাজ হোক বা হচ্ছে আমার ঘোরাফেরা হোক বা যেকোনো কাজেই হোক, আমি অনেক আগ্রহ পেতাম। সেগুলো আমি আগ্রহ পাবো না। পাচ্ছি না। তার মানে আমি আগ্রহ পাচ্ছি না। পাচ্ছি না এবং এই দুটার মধ্যে যেকোনো একটা থাকতেই হবে। আচ্ছা। এটা এবং ২ সপ্তাহ বা তার বেশি সময় ধরে থাকতে হবে। আরো কিছু আছে যেমন আমার হচ্ছে ঘুমের সমস্যা হতে পারে। আমি বেশি ঘুমাতে পারি অথবা একদম কম আমার ঘুমই আসছে না, ঘুম হচ্ছে না। ওয়েট চেঞ্জেস হতে পারে। আমি খাওয়া-দাওয়ার রুচি হচ্ছে না। আবার অথবা আমি ওভার ইটিং করতেছি, সেটাও হতে পারে। তারপরে হচ্ছে সেলফ কনফিডেন্স একদমই কমে যাচ্ছে। আমাকে দ্বারা কোনো কিছু হবে না। নেগেটিভ থিংকিং অ্যাবাউট সেলফ অ্যান্ড আদার্স, যে আমার দ্বারা যেহেতু কিছু হবে না, সো আমার আশেপাশের মানুষও আমার জন্য সাফার করবে। একটা গিল্ট ফিলিংস এ ভোগে যে যা কিছু হচ্ছে সবকিছু আমার জন্যই হচ্ছে মনে হয়। এই জিনিসগুলো হচ্ছে আমরা করতে থাকি। এটা একটা ব্যাপার থাকে। নেগেটিভ অটোমেটিক থিংকিং যেটাকে আমরা বলে থাকি। এটা একটা থাকে। আরেকটা হচ্ছে ইম্পোর্টেন্ট, যেটা খুবই ইম্পোর্টেন্ট আমি বলতে চাচ্ছি, সুইসাইডাল আইডিয়েশন। যেহেতু আমার দ্বারা কোনো কিছু হবে না, আমার ভবিষ্যৎ অন্ধকার, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? সুইসাইডাল ইস্যুস গুলো ট্রিগার করে। আইডিয়েশন চলতে থাকবে। প্রথমে আইডিয়েশন আসে, থটস আসে, তারপরে হচ্ছে সুইসাইডাল একটা অ্যাকশন আসে। হ্যাঁ। আরেকটা আসে যেটা সবচেয়ে ইম্পোর্টেন্ট, আমরা যেটাকে সবচেয়ে বেশি লুকোচুরি করি, সেটা হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন। ঠিক আছে? লস অফ লিবিডো যেটা হয়, যে ডিপ্রেশনে একদমই তার কোনো থাকে না, কিন্তু হয়তো এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। তারা হয়তো বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি খাচ্ছে, কলিকাতা হার্বাল খাচ্ছে। কিন্তু আসলে আমার ডিপ্রেশনে, আমার অফিসে আমার প্রমোশন হচ্ছে না, আমার ফ্রেন্ডরা আমার চেয়ে এগিয়ে যাচ্ছে। সো আমি ডিপ্রেসড। সো হচ্ছে আমি হয়তো সেক্সুয়াল অ্যাক্টিভিটি আমার ম্যারিড লাইফে পারফর্ম করতে পারছি না। সো আমাকে হচ্ছে আমার বউ ঠেলে কলিকাতা হার্বালের কাছে পাঠাচ্ছে বা কোনো কবিরাজের কাছে পাঠাচ্ছে। কিন্তু আসলে তো সমস্যাটা হচ্ছে ডিপ্রেশন। তার মানে ডিপ্রেশন থেকেও সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। হ্যাঁ, ডিপ্রেশন, অ্যাংজাইটি দুটো হচ্ছে মেইন কারণ, যেটা হচ্ছে আমার সেক্সুয়াল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা। আসলে আমাদের মানসিক স্বাস্থ্য তো একটা ট্যাবু। আমাদের সেক্সুয়াল যেকোনো ইস্যু হলে এটা তো আরো এক ট্যাবু। মানে এটা নিয়ে আমরা কথাই বলতে চাই না। এটা যে আমাদের লাইফের একটা সবচেয়ে বড় পার্ট, আমরা যে মানে ফিজিক্যালি যে আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা করতে পারি, এই জিনিসগুলো একদমই ট্যাবু। তারপরে এখন কথা হচ্ছে, এখন কিন্তু আমরা কিন্তু সবসময় একটা কথা বলে থাকি যে স্লিপ, সেক্স, হাঙ্গার, এই তিনটা হচ্ছে আমাদের কিন্তু একটা বেসিক নিড। এটা থাকতেই হবে। এটা যদি অ্যাবনরমালিটি হয়, তখনই আমাদের বুঝতে হবে যে সামথিং ইজ নট রাইট। এখন আসলে আমরা তো বুঝতেই পারছি না যে আমার ডিসফাংশনটা কেন হচ্ছে, সেক্সুয়াল ডিসফাংশনটা কেন হচ্ছে। আসলে কি এটা আমার শারীরিক কোনো প্রবলেম নাকি ডিপ্রেশন থেকে আসছে? আমাদের এগুলো ডায়াগনোসিস করতেই চাই না। আমাদের উচিত কি প্রথমে যদি এরকম সমস্যা হয়? মানে যদি ডিপ্রেশনের সমস্যা, হ্যাঁ, মানে আপনি যে ক্রাইটেরিয়া গুলো বললেন যে এই জিনিসগুলো থাকবে। তো এগুলোর মধ্যে থেকে ৩টা বা তার চেয়ে বেশি থাকতে হবে। আর ওইদিকে যে লো মুড বা হচ্ছে আমার কোনো কাজকর্ম করতে ইচ্ছা করবে, সেখান থেকে একটা থাকতেই হবে। আবার আপনি এখানে সময়ও কিন্তু বলছেন যে ২ সপ্তাহ থাকতে হবে। ২ সপ্তাহ। মানে এই সমস্ত ইস্যুর মধ্যে দিয়ে আপনি 2 সপ্তাহ যদি ২ সপ্তাহ এবং তার চেয়ে বেশি। অনেক আছে ৬ মাস আছে, ৮ মাস আছে, ৯ মাস আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা হচ্ছে আমার। এবং আরেকটা জিনিস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমার সোশ্যাল এবং ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে মেজাজ খারাপ হচ্ছে, আমি কথা বলতে ইচ্ছা করতেছে না, কারোর সাথে আমি একা থাকতেছি, সোশ্যাল আইসোলেটেড। হ্যাঁ, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ খারাপ হচ্ছে, যেমন আমার সেক্সুয়াল ডিসফাংশনের কারণে আমার ওয়াইফ বা হাজবেন্ডের সাথে আমার প্রবলেম হচ্ছে, সম্পর্ক খারাপ হচ্ছে। আমার যেহেতু হুটহাট রেগে যাচ্ছে, হ্যাঁ হুটহাট রেগে যাচ্ছি। এবং হচ্ছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনটা ইরিটেবিলিটি দিয়ে প্রকাশ পায়। কারণ ওরা তো জানে না। ওদের ক্ষেত্রে যদি কেউ আপনি জিজ্ঞাসা করেন একটা অ্যাডোলেসেন্ট বাচ্চাকে ১২-১৩ বছরের, যে তোমার কি মন খারাপ, তুমি কেন, মানে না আমার মন খারাপ না। হ্যাঁ, মানে কারণ ও তো বুঝতেছেই না যে আসলে ওর মন খারাপের সংজ্ঞাই বুঝতেছে না। এবং ওর কথা হচ্ছে, কেন আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে একা থাকতে দাও। তার মানে সে খুবই বিরক্ত থাকবে অল টাইম। হ্যাঁ, ওই তো এটাই আমি বললাম যে এটা। এবং বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। যারা হচ্ছে একটা 65 প্লাস তাদেরও কিন্তু সেম জিনিসই হয়, যে কারণ তারা মনে করে যে আমার মন খারাপ, এটা আমি কেন বলবো আমার ছেলেদেরকে বা মেয়েদেরকে, তাহলে হচ্ছে আমার পার্সোনালিটিটা হচ্ছে হার্ট হচ্ছে। তো তাদের ক্ষেত্রেও কিন্তু ইরিটেবিলিটি মুড দিয়ে কিন্তু প্রকাশ পায়। চরম মাত্রায় বিরক্ত। মানে তার সাথে কোনো ডিসকাশন করা যাচ্ছে না, সবকিছুতেই রেগে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, যেটাই করছে সেটাতেই সে তার রাগ। এটা আমি বললাম যে এই দুইটা গ্রুপের, মানে বাচ্চা, মানে বুড়া আর গুড়া, এই দুইটা গ্রুপেই হচ্ছে ইরিটেবিলিটি দিয়ে কিন্তু আসলে অনেক সময় ছোট বাচ্চা এবং যারা অ্যাডাল্ট, তারা নিজেরাই বলে যে আমার ভালো লাগতেছে না বা আমি কাজকর্ম করতে পারতেছি না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে লস অফ কনসেন্ট্রেশন ইন ওয়ার্ক।
যে আমি ভুলে যাচ্ছি। অনেকে বলে যে আমার মনে হয় ডিমেনশিয়া হয়েছে, ডক্টর আমাকে ডিমেনশিয়ার ওষুধ দেন, আমাকে একটা সিটি স্ক্যান করান, এমআরআই করান। কিন্তু আসলে যেটা হয় যে ডিপ্রেশনের কারণে যেটা হয় যে আমাদের সমস্ত নিউরোট্রান্সমিটার গুলো ডাউন হয়ে যায়। আমরা এভাবে মনে রাখতাম ছোটবেলায় মানে মেডিকেলে যে ডি মানে হচ্ছে ডিপ্রেশন এবং ডিক্রিজ, মানে আমাদের যতগুলো আছে সব হচ্ছে ডাউন হয়ে যায়, মানে আমাদের সবকিছু ডাউন হয়ে যায়, সমস্ত কিছু স্লো হয়ে যাচ্ছে, পড়াশোনা থেকে শুরু করে কাজকর্মের আগ্রহ সবকিছুতে স্লো হয়ে যাচ্ছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ডিপ্রেশনে কিন্তু আপনার যারা মানে ক্রনিক ডিপ্রেশনে ভোগেন বা সিভিয়ার ডিপ্রেশনে আছেন তাদের কিন্তু আসলে ইমিউনিটি কমে যায়, বিভিন্ন রোগ বালাই তার বেশি হতে শুরু করে। কিন্তু আপনি যখন যাদের ব্লাডটা দেখবেন, ব্লাড টেস্টটা, সেটা কিন্তু সব নরমাল থাকবে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে তার সমস্ত সেলগুলো হচ্ছে ঝিমাচ্ছে, তার হয়তো অ্যামাউন্ট ঠিক আছে, ব্রেন থেকে সবকিছু কাজ করছে, হ্যাঁ না, কিন্তু হচ্ছে যে ওই মানে অ্যামাউন্টটা ঠিক আছে, আমার সৈনিকের সংখ্যা ঠিক আছে, কিন্তু সৈনিকগুলো দুর্বল, হ্যাঁ দুর্বল, হ্যাঁ কাজ করছে না। তাহলে তো আমার হচ্ছে আমি যুদ্ধ জয় করতে পারবো না, আমার কাছে 1 লাখ সৈন্য আছে কিন্তু কাজের না, হ্যাঁ তাহলে তো এটা হবে না, ব্যাপারটা এরকম। তো এটা কিন্তু একদম আমরা এটাকে সাইকো নিউরোকেমিস্ট্রি বলে থাকি বা ইমিউনোলজি বলে থাকি। এটা কিন্তু তার মানে আমার মানে বারবার ইনফেকশন হচ্ছে, বা এটাও কিন্তু আসলে আমাকে তখন দেখতে হবে যে কেন আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না, বারবার ইনফেকশন হচ্ছে। সো সাইকিয়াট্রিক কজ ইজ হিয়ার। হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি যে আমরা শুধুমাত্র চ্যাটজিপিটিতে পড়েই যে আমরা বুঝে যাবো, কিংবা ছোট্ট করে আমি কিন্তু আসলে অনেক বড় ভাস্ট একটা সাবজেক্ট বা সাইকোলজি যেটাই বলেন না কেন আপনি, যে আমরা কিন্তু 5 বছর 7 বছর 8 বছর পড়ে তারপরে কিন্তু আমরা একটা ডিগ্রি পাই বা কোনো কিছু। সো আমাদের এত বছরে কি পড়ায় শুধুমাত্র তো না, আর একটা জিনিস হচ্ছে যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডারস গুলো কি কি, এটাও একটু জানার কিন্তু খুব দরকার আছে। আমরা আসলে সবচেয়ে বড় ব্যাপার যে আমরা যেমন শারীরিক প্রবলেম ফেস করলে আমরা যেমন ডক্টরের কাছে ইজি গোয়িং হই, আমাদের সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে ইজি গোয়িং হওয়া দরকার। কারণ আসলে আমাদের একটা ডায়ালিসিস করা দরকার, আসলে হচ্ছে এটা কি, আমার সাথে কি প্রবলেম হচ্ছে, এটা একটা প্রপার ডায়ালিসিস করার পরে আসলে আমি এই জায়গা থেকে উঠে আসতে পারবো। শুধুমাত্র চ্যাট জিপিটি কিংবা অনলাইন থেকে আমরা টিপস গুলো করে ওগুলো থেকে করলে হবে না, আমাদের ক্রনিক কিছু ফ্যাক্ট থাকতে পারে। তো এই যে ডিপ্রেশন থেকে মুক্তি লাভের উপায়টা কি আসলে, মানে আমার প্রসেসটা কি হবে? আচ্ছা, ডিপ্রেশন থেকে মুক্তি লাভের উপায় প্রথমেই যেটা হচ্ছে যে যদি আমার ডিপ্রেশন হয়েই যায়, সেক্ষেত্রে তো আমার সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে আমাকে প্রপার আমার যেটা বললাম আবারও আমি বলছি যে প্রপার ইনভেস্টিগেশন করতে হয়। কারণ ওখানে যেমন আমি বলেছিলাম যে হাইপারথাইরয়েডিজম আর অ্যাংজাইটির ব্যাপার আসছিল, প্যানিক অ্যাটাকের। এখানে কিন্তু হাইপোথাইরয়েডিজম হলে কিন্তু আমার হচ্ছে এই সমস্যা হতে পারে। হাইপোতেও হচ্ছে সবাই একটু স্লো হয়ে যায় বা কোনো কিছু, সেক্ষেত্রেও আমাকে হচ্ছে এটা দেখতে হবে, এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস দিয়ে আমাদের শুরু করতে হবে। অনেকের একটা ধারণা থাকে যে সাইকিয়াট্রিক ওষুধগুলো একবার যদি কেউ অভ্যস্ত হয়ে যায় সারা জীবন খেতে হয়, এটা একটা চরম ভুল ধারণা। আরেকটা ব্যাপার আছে যে সাইকিয়াট্রিস্টের অ্যান্টি ডিপ্রেশনের পিল খাইলেই ঘুম লাগে। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এখন যেমন ধরেন আমাদের ডিপ্রেশনের ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে যে আমার ঘুম হচ্ছে না। এখন একটা রোগী আমার কাছে নিয়ে আসছে যে সমস্যা যে তার ঘুম হচ্ছে না। আমি তাকে একটা ওষুধ অবশ্যই দেব যেটাতে তার ঘুম হবে। এখন সেটা খাওয়ার পরে 2-3 দিন পরে সে ভালো ফিল করলো। তারপর 4th ডে সে বলল কি যে না, এটা অনেক বেশি ঘুম আসে, আমি খাবো না। মানে সে নিজেই এটাকে বাদ দিচ্ছে। নিজেই বাদ দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা তো এটা না, এবং তাকে তো নিশ্চয়ই আমি বলি নাই যে অনেকদিন খেতে হবে। হয়তো লেখা 2 সপ্তাহ। তো 2 সপ্তাহ তুমি খাও, কারণ মাত্রই তো তুমি বললা যে গত 3 মাস ধরে তোমার ঘুম হচ্ছে না। সো 3 মাসের ঘুম তো তুমি নিশ্চয়ই 3 দিনে ভালো করতে পারবা না। সো তোমার ব্রেন একটা রেগুলেশনে লাগবে। আমরা তো নিশ্চয়ই একটা, হ্যাঁ, এগুলো কিন্তু সবই সায়েন্টিফিক ওয়েতে থাকে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে যে সারা জীবন ওষুধ খেতে হয়, এটা একটা ব্যাপার। ডিপেন্ডেন্সি গ্রো করে, এটা ভুল কথা। আর এখন নতুন অনেক কি বলবো এটাকে, অত্যাধুনিক আপনার ওষুধ বের হয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইডে, যেগুলো খেলে আমি সকালবেলা অফিস করতে পারবো, সকালবেলা স্কুলে যেতে পারবো, কলেজে যেতে পারবো। অনেকেই চিন্তা করে যে আমি ওষুধটা খাইলে সকালে অফিস করতে পারি না, আমার ঘুম লাগে। এটা না, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে এজন্য কিন্তু আমি বিশেষ করে, আমি জানি না, আমরা সবাই চেষ্টা করি এবং বিশেষ করে আমি তার ডেইলি রুটিনটা জানার চেষ্টা করি সবসময়, যে আপনি কি করেন, আপনার জবটা কি, আপনার কি নাইট ডিউটি করতে হয় বা শিফটিং ডিউটি করতে হয়, নাকি সকালে অফিস থাকে আপনার বলেন তো আপনি বাসায় কয়টার সময় মানে ঢোকেন কয়টার সময়। সো এভাবে করে আমি জিনিসটাকে জিজ্ঞাসা করিনি, তখন আমি তারটা বুঝি যে অনেকে আছে যে ডিপ্রেশনে যে শুধুমাত্র যে ঘুম সমস্যা হবে তা না, ঘুম কিন্তু বেশিও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা তখন উল্টা ড্রাগস আবার দিব। সো এটা একটা ব্যাপার যে আমার যদি একটা মানে ফাংশনিং থাকে, এক্সিকিউটিভ ফাংশনিং যাদের থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যারা অফিস ওয়ার্কার থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার সকালে একদম 5:30-6টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। সো আমাকে কিন্তু এমনভাবে ওষুধটা দিতে হবে যেটা তার ঘুম করবে না। আইদার তাকে আমি সকালে দিতে পারি যেটার মধ্যে ঘুমের প্রপার্টি থাকবে না, অথবা রাতে যদি আমি দিই সেক্ষেত্রে আমার 7:30টার মধ্যে দিয়ে দিতে হবে। তাতে হবে কি, আমার ব্লাডের সাথে মিশতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, আমি সুন্দর করে 10টার সময় বিছানায় ঘুমাতে যাব। একদম ক্লিয়ার কনসেপ্ট। একজন সাইকিয়াট্রিস্ট যখন কোনো ওষুধ প্রদান করছে, সে তার হিস্ট্রি দেখেই করছে, অতএব সাইকিয়াট্রিস্টের উপরে বিশ্বাস রাখতে হবে। এক্স্যাক্টলি, এবং কোমরবিড সিচুয়েশন গুলো দেখে আমি নিচ্ছি কিন্তু, যে তার জন্য তার যদি কার্ডিয়াক কোনো সমস্যা থাকে, তার কার্ডিয়াক ফ্রেন্ডলি ওষুধ, তার যদি লিভার ইম্পেয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমার লিভার ইম্পেয়ারমেন্ট সব ওষুধ আছে। ইভেন প্রেগনেন্সি সেফ
অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, ডিপ্রেশন আছে। ল্যাকটেশন সেফ আছে, বা আমি কনসিভ করতে পারছি না, অনেকে আছে ইনফার্টিলিটির কারণে ডিপ্রেশন আসতেছে, হ্যাঁ, অথবা উল্টাটাও কিন্তু হয়। আমি অনেক জায়গায় দেখেছি যে তার ডিপ্রেশন আছে হাজব্যান্ড বা ওয়াইফের, তার হচ্ছে ইনফার্টিলিটি। কেন? ওই যে সে একই কথা, সেল ঝিমাচ্ছে। সেলস তো এগ আর স্পার্ম যদি ঝিমায় তাহলে কিভাবে হচ্ছে আপনার বাচ্চা হবে? তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তখন কিন্তু আমাদের কাছে রেফারাল আসে যে অনেক চেষ্টা করতেছে, আমি হচ্ছে রেগুলারলি বাচ্চা কনসিভ করতে গেলে হাজবেন্ড ওয়াইফের মানসিক স্বাস্থ্যটা ভালো থাকা দরকার। অবশ্যই শারীরিক স্বাস্থ্য যেরকম ভালো থাকতে হবে, একইভাবে হচ্ছে আপনার এগ আর হচ্ছে স্পার্ম থাকলে তো হবে না, সেটাও তো আবার অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এক্স্যাক্টলি থাকতে হবে। আমি আরেকটু বুঝতে চাই যে আসলে এই যে মানসিক স্বাস্থ্যর ব্যাপারটা, আসলে বাচ্চা কনসিভ করার ব্যাপারে যে ভূমিকা রাখে মানসিক স্বাস্থ্যটা, এটা কিভাবে কাজ করে আমি একটু যদি ডিপলি জানতে পারি। আচ্ছা, একটা তো বললাম যে ডিপ্রেশন বা অ্যাংজাইটি থাকলে একটা প্রবলেম হতে পারে, আরেকটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের কনজুগাল যে রিলেশনশিপ, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমার যদি হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে যদি আমার মানে মেন্টাল ইমব্যালেন্স থাকে, তখন কিন্তু আমি আসলে জিনিসটা মানে ওভাবে আমার আসলে ম্যাচিং হবে না। এবং একই জিনিস যেটা হতে হয়, যেটা হচ্ছে নিজেদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক যে সুস্থতা, বা আমার হাজব্যান্ড এটা করছে, আমার এই মেন্টাল স্ট্রেসর আছে, তখন কিন্তু আসলে আমার মানে বডি চাবে না যে আমরা হচ্ছে একটা হেলদি মানে বাচ্চা আমাদের কনসিভ হোক, এই ব্যাপারটা একটা ব্যাপার। একইভাবে যেটা হয় যে আমাদের বাচ্চা কনসিভ করার পরেও যদি আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালো সম্পর্ক না থাকে, হ্যাঁ, তখন কিন্তু হচ্ছে যে একটা মার যে শিশুরা জন্মগ্রহণ করবে ভবিষ্যতে কিন্তু তার অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। এবং আজকাল কিন্তু প্রচুর হচ্ছে জিনিসগুলো, আগেও হতো, কিন্তু এখন হচ্ছে কিন্তু মানুষ খুবই মানে জানতে চায় যে কি সমস্যা হচ্ছে বা কি হচ্ছে। আগে ধারণা করা হতো শুধুমাত্র বাবা মার বয়সই হয়তো দায়ী, কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখেন আমাদের নানি দাদিদের 10-15টা করে বাচ্চা থাকতো, এবং হিসাব করলে আমাদের বাবা মারা হয়তো শেষের দিকের কয়েকটা আগে ছিল, তো তারা তো খুবই নর্মাল। তাহলে আসলে বয়স কিন্তু সবসময় ফ্যাক্টর কাজ করে না, এটা তাদের যে একটা মেন্টাল স্ট্রেস, এটাও কিন্তু যেমন আমাদের সবার কিন্তু একটা টেনশন থাকে যে একটা গাড়ি ছুটে যাচ্ছে, আমাকে 30-এর মধ্যে সেটেল হইতে হবে, 35-এর মধ্যে 2টা বাচ্চা হইতে হবে, 40-এর মধ্যে ফ্ল্যাট করতে হবে, একটা বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। সো এই যে আমরা ছুটছি, কিন্তু এই ছোটার ফলে আমাদের আসলে লস কার হচ্ছে, এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর বাচ্চার যে ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে মার একটা বাচ্চা গর্ভে আসার পর থেকে শুরু করে বাচ্চার জন্মানো বড় হওয়ার পর্যন্ত প্রত্যেকটা টাইমে কিন্তু বাবা মার ভূমিকাটা অসম্ভব ইম্পর্টেন্ট। এবং বাচ্চা যেখানে থাকে আসলে মায়ের গর্ভে, সেজন্য মায়ের মানসিক স্বাস্থ্য নিয়েও তো আসলে অনেক এক্স্যাক্টলি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং আমার কাছে মনে হয় যে ওই সময়টাতে সবচেয়ে বেশি তাদের মানে মুড ফ্ল্যাকচুয়েশন হয় ডিউ টু হরমোনাল ইমব্যালেন্স। কারণ হচ্ছে তার বডিতে একটা ফরেন বডি, যেটাকে আমরা ফরেন বডি বলি, যে হচ্ছে বাইরে থেকে হচ্ছে একটা বর্গিয়া এসে ঢুকলো আর কি, মানে ব্যাপারটা এরকম। কারণ ওই জিনিসটা তো আসলে মার শরীরের না, ওটা এসে আমার মানে শরীরে আসলো এবং আমার একটা বেবি তৈরি হলো, হ্যাঁ, ওটা কিন্তু একটা মার জন্য ফরেন বডি হিসেবে কাজ করে, নতুন কিছু তৈরি হচ্ছে। অনেকের দেখা গেছে যে সারা জীবনে বেগুন খেতেই পছন্দ করতো না, বা একটা মিষ্টি কুমড়া খেতে পারতো না, এখন তার এটা খুবই ক্রেভিং হয়। এবং দেখবেন প্রেগন্যান্সির সময় কিন্তু এরকম বিভিন্ন রকমের ক্রেভিং হয়। আমরা তো মুভিতে দেখতাম যে টক খাইতে মন চাচ্ছে, হ্যাঁ, অনেকে আবার হচ্ছে যে ইট খায় বা সামথিং, এই জিনিসগুলো খায়, পিকা যেগুলোকে বলে। হ্যাঁ, তো ওটাই যে আমাদের হচ্ছে তখন কিন্তু প্রেগন্যান্সি টাইমে কিন্তু একটা মেয়ের ফিজিক্যাল যেমন স্ট্রাকচারাল চেঞ্জ হয়, আউটার দিকে আমরা দেখতে পারি, কিন্তু মেন্টাল চেঞ্জও কিন্তু হয়। অনেক সময় তারা অনেক কিছুতে ওর মান অভিমানের সংখ্যাটা বেড়ে যায়। অবশ্যই ওই জায়গায় আসলে আমাদের তখন একটা মেয়েদের মনে হয় যে সবাই মনে হয় আমাকে কেয়ার করছে, খোঁজ নিচ্ছে, শুধু আমার বাচ্চারই খোঁজ নিচ্ছে, আমার খোঁজ তো নিচ্ছে না। হ্যাঁ, তো আমি হচ্ছে যে নেগলেক্টেড ফিল হচ্ছে, বা হাজব্যান্ড খালি এসে কি অবস্থা, বাচ্চা নড়ছে কিনা আজকে, এই কথাই জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো এটা কিন্তু জিজ্ঞাসা করলাম না। কিন্তু ওই হাজব্যান্ডের ওই ব্যাপারগুলো চিন্তা রাখা উচিত। হ্যাঁ, মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ নেওয়া যে কি অবস্থা করছো। আর এখন তো ভিডিও কলের যুগ, হ্যাঁ, তুমি খেয়েছো কিনা, কি দিয়ে খাইছো, আচ্ছা এটা খাইতে পারো না, আচ্ছা তুমি আর কি কিছু খাইতে চাও, আমি কি কিছু তোমার জন্য আনবো। হ্যাঁ, তো এইটুকুন যদি মেন্টাল সাপোর্টও আসলে একটা হাজব্যান্ড একটা ওয়াইফকে দেয়, তাহলে কিন্তু আসলে একটা মানে মেয়ের অ্যাটলিস্ট প্রাইমারি লেভেলে কিন্তু আসলে খারাপ লাগাটা থাকে। আমরা স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে আপনি যেমনটা বললেন যে মানসিক স্বাস্থ্য, অনেক সময় এরকম হচ্ছে যে দীর্ঘদিন ধরে তারা মানে হাজব্যান্ড ওয়াইফ ট্রাই করছে, বাচ্চা কনসিভ করতে পারছে না, কোনো রকম কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই, স্পার্ম ঠিক আছে, এগ ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাট অনেক সময় মানসিকভাবে তারা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কনসিভ করতে আসলে হাজব্যান্ড ওয়াইফের মানসিক স্বাস্থ্যটা কিভাবে কাজ করে, একটা সায়েন্টিফিকলি যদি আমরা একটু জানতে পারতাম। হ্যাঁ, কারণ বাচ্চার জন্ম নেওয়াটা বা বাচ্চার যে কনসিভ করার যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা নতুনের কিছু শুরু। যেকোনো নতুন কিছু যখন শুরু করতে হয়, তখন কিন্তু আসলে পুরানো যত ঝামেলা আছে সেগুলোকে আসলে বিসর্জন দিয়ে করতে হয়। তো ১ম এ যে ব্যাপারটা আমি বলব যে অনেকে আপনি যেটা বললেন যে ইনফার্টিলিটির অনেক বড় একটা জার্নি। তো ইনিশিয়ালি দেখা যায় যে আমি এরকম অনেকগুলো কেস পেয়েছি যে ১ম এ হয়তো কোনো কারণে বাচ্চা হচ্ছে না। ১ম এ ডিপ্রেশন ছিল না। কিন্তু হচ্ছে না কেন? সোশ্যাল প্রেশার,
ফ্যামিলিয়াল প্রেশার যে অমুকের তো তোমার পরে বিয়ে হয়েছে কিন্তু ২ টা বাচ্চা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ? এতদিন তোমার ধরে কেন হচ্ছে হচ্ছে? না এত কেন? দূরে কেন হচ্ছে না? তাহলে কার সমস্যা? তোমার সমস্যা নাকি ওর সমস্যা? হ্যাঁ। মানে ২ পক্ষের কথাই বলছি আরকি এই জিনিসগুলা। এর তারপরে মধ্যে তারা কিন্তু অনেক টেস্ট চলতেছে। চলতেছে ছেলে কিন্তু ঠিক আছে সমানে কিনা, চলতেছে, মেয়ে ঠিক ওষুধ আছে খাচ্ছে, কি হ্যাঁ, এগুলো চলতেছে। আবার হচ্ছে সোশ্যাল গ্যাদারিং এ তাদের এই যে সোশ্যাল একটা ফ্যাক্টর থাকে। সো এগুলোর কারণে কিন্তু তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসতেছে। ডিপ্রেশন যে চলে হচ্ছে আসছে। যে আমার দ্বারা কিছু হচ্ছে না। আমি হুম। নেগেটিভ থিংকিং লো চলে ফিল আসতেছে। করছে। লো ফিল করতেছে যে মেয়ে আমার ছেলে হচ্ছে উভয়ই। হ্যাঁ, দুজনেই। অথবা যেকোনো একজন করলেও কিন্তু যথেষ্ট। কারণ ২ টাই তো আমার আসলে হেলথি থাকতে হবে। তো এটা করতে, করতে কিন্তু আসলে আমি ওদিকে ট্রিটমেন্ট চালাচ্ছি ঠিকই বছরের পর বছর। কিন্তু আমি এখানে ডিপ্রেসড হয়ে আছি। সো আমি এখানে যতই এখানে হরমোনাল ইনজেকশন দিচ্ছি বা আমি ওষুধ খাচ্ছি কিনা বা টেস্ট করছি কিনা সবই নরমাল আসতেছে। আমি একটু আগে আপনাকে যেটা বলেছিলাম যে ওইটা যেটা হচ্ছে আপনার সমস্ত কিছু হচ্ছে নরমাল থাকতেছে। হুম। অ্যামাউন্ট নরমাল থাকতেছে কিন্তু তার এফেক্টিভিটিটা নরমাল থাকছে থাকছে না। না। সো এটা ইম্পোর্টেন্ট। এজন্য যখন আমার কাছে মনে হয় যে সাইকিয়াট্রিস্টের কাছে রেফারাল করাটা খুবই দরকার। এজন্যই আমি বলি যে আসলে আমাদের হেলথ সেক্টরটা সব দেশের সব জায়গারই একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করা উচিত। এরপর যে করেছে। আমার হচ্ছে কোনো বাচ্চা হচ্ছে না, আমার গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে, আমার এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে হবে, আমার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, আমার ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে। হতে পারে আমার ডায়েটটা প্রপারলি আমি নিচ্ছি না। হচ্ছে না। ওষুধ খেয়ে তো শুধু হবে না। আবার অথবা প্রপার ডায়েট নিয়েও হবে না। আমার ফিজিক্যাল ফিটনেস একটা জরুরি। আমার হয়তো বডি ওয়েট বেশি। এই কারণে হয়তো আমার বেবি হচ্ছে না। আচ্ছা, এই যে আপনি একটু আগে যেমনটা বলছিলেন যে মানসিক স্বাস্থ্য আসলে স্পামের উপরে কিংবা এগের উপরে আসলে কিভাবে প্রভাব ফেলে? মানসিক স্বাস্থ্য মন খারাপ থাকলে কিংবা ডিপ্রেস হ্যাঁ, থাকলে? কারণ এটা হচ্ছে টোটালি হচ্ছে আমি যেটা বললাম যে নিউরোট্রান্সমিটার এর একটা ব্যাপার থাকে। সো দেখা গেছে যে যেসব বাবা-মার কনসিভ এর আগ দিয়ে তাদের মধ্যে অনেক হয়তো বড় একটা লস হয়েছে বা হচ্ছে আপনার কি বলবো এটাকে খুব বড় যেমন এখন যেমন গাজার যে হামলাটা হচ্ছে বা হচ্ছে রোহিঙ্গা ইস্যুস এই ব্যাপারগুলো হচ্ছে ওদের বাচ্চাদের জেনেটিক যে ব্যাপারগুলো এগুলোতে হচ্ছে এফেক্ট ফেলে এবং দেখা যাচ্ছে ওই বাচ্চাগুলোই ডিপ্রেশনের শিকার হচ্ছে হুম, এরকম হুম। কিন্তু প্রচুর পাওয়া গেছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ওই টাইমটাতে যেসব বাচ্চারা জন্মেছে তখন তো আসলে বোমা এদিক ওদিক যাচ্ছে সো ওই সময় কিন্তু তাদের মেন্টাল ইয়ের উপরে প্রভাব প্রভাব পড়েছে। পড়ছে। মানে বেড়ে ওঠা থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে প্রভাব পড়েছে। আরেকটা ব্যাপার আমি স্ট্রংলি বলতে চাই যে আমাদের শরীরের সেলগুলো যেমন আমাদের অ্যাক্টিভ থাকা দরকার আমাদের ন্যাচারাল এক্টিভিটিস এর জন্য, একইভাবে আমাদের সুস্থ একটি বাচ্চা মানে হওয়ার জন্য অবশ্যই একটা হেলথি স্পার্ম এবং হেলথি এগ দরকার। ফিজিক্যালি নট অলসো ফিজিক্যালি, অবশ্যই মেন্টালি। মেন্টালি। মেন্টালি হচ্ছে আমি যদি ফিট থাকি তাহলেই কিন্তু আসলে এটা সম্ভব। হ্যাঁ। কারণ এরা সুপ্ত থাকলে হবে না। না। এরাও একদম তরতাজা থাকতে হবে বা হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা। আমাদের সমাজে আরেকটা বড় সমস্যা হচ্ছে সিজোফ্রেনিয়ার বেশ কিছু ইস্যু আছে। সিজোফ্রেনিয়া ব্যাপারটা আমাদের কাছে unknown। আমরা আসলে যারা গ্রামে বিলং করি এবং অনেক শহরেই বিলং করি, আমাদের এই টার্মটার সাথে আমরা ইয়ে না, পরিচিত না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে গ্রামে কিন্তু জিন ভূতের আঁচড় বলে এটাকে হেয় প্রতিপন্ন করা হয়। বিভিন্ন রকম ঝাড়ফুঁকি নেওয়া হয়। আসলে সিজোফ্রেনিয়ার আদ্যোপান্ত আমরা জানবো। আসলে এইটার কিভাবে আসলে বুঝবো একজনের সিজোফ্রেনিয়া আছে এবং এটার ট্রিটমেন্ট প্রসেস এবং এটা কতটুকু সময় লাগে? আপনি একটু আগে বলছিলেন যে এটা একটা লম্বা সময় ধরে চলতে থাকে। আমরা সিজোফ্রেনিয়ার আদ্যোপান্ত বুঝবো। সিজোফ্রেনিয়া আসলে এটা কি? আচ্ছা, সিজোফ্রেনিয়ার যে ব্যাপারটা থাকে যেটা সাধারণত স্প্লিটিং অফ মাইন্ড আমরা বলে থাকি। যে সিজোফ্রেনিয়াতে বেশ কিছু টার্মিনোলজি থাকে। যেমন আমরা ডিলিশন। টার্মিনোলজির সাথে আমরা একটু সহজ ভাষায় বলব। হ্যাঁ, কারণ সহজ আমরা ভাষায় কিন্তু আমরা এমনভাবে বলতে চাই ব্যাপারগুলো যেন আমরা সাধারণ মানে মানুষও বুঝতে পারে, সবাই হ্যাঁ। যেন আমরা বুঝতে কিন্তু পারি। মজার কাহিনী হচ্ছে আপনি সাধারণভাবে বললে হয়তো অনেকের ক্ষেত্রে বুঝবে না। বাট ডিলিশন হ্যালুসিনেশন বললে কিন্তু সবাই চেনে এই আমরা জিনিসটা। আমরা আমরা ডিলিশন একটু হ্যালুসিনেশন জেনারেলাইজ জানি, করার হ্যাঁ, চেষ্টা ডিলিশন করব। আমরা হ্যালুসিনেশন, শব্দ হ্যাঁ। চয়নে একটু তো জেনারেলাইজ ডিলিশন করছি। হ্যালুসিনেশন যেটা থাকে যে আমাদের হচ্ছে নিজেকে খুব মানে এরকম একটা ব্যাপার থাকে যে ডিলিশন অফ পারসিকিউশন থাকে যে আমার কেউ ক্ষতি করছে। আমাকে কেউ ফলো করছে, আমার ক্ষতি করতে চায়। আমার ব্যাক অফ দ্য মাইন্ড এ হচ্ছে যে আমাকে মনে হয় কেউ ফলো ফলো করতেছে। করছে বা ওরা আমাকে নিয়ে কথা বলছে। হ্যাঁ? কথা এরকম বলছে। ডিলিশন থাকতে পারে আমার। আরেকটা জিনিস হচ্ছে হ্যালুসিনেশন থাকে। হ্যালুসিনেশন বলতে হচ্ছে যে আমি স্পষ্ট শুনছি কেউ আমার নাম ধরে ডাকছে। এক বা ডাকছে। একাধিক ব্যক্তি অথবা তারা নিজেদের মধ্যে আমার ব্যাপারে কথা বলছে বা অ আমি যা অনেক কথা সময় কি বলছি। এরকম হয় যে আমাকে মনে হয় ওইখানে দাঁড়িয়ে কেউ একজন দেখছে, আমি দেখতে পাচ্ছি ওকে। এরকম কি হয়? হ্যাঁ, হ্যাঁ। হ্যালুসিনেশন অনেক ধরনের হয়। পঞ্চ ইন্দ্রিয় আমরা যেটাকে বলে থাকি। ঠিক আছে? হুম। পঞ্চ ইন্দ্রিয়তেই হচ্ছে হ্যালুসিনেশন হয়। ১ম এ হচ্ছে কানের যেটা শোনা, গায়েবী আওয়াজ যেটাকে হুম, বলি হুম, আমরা হুম। সেটা হচ্ছে হয়। সেকেন্ড হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন যেটা আপনি বললেন যেটাকে, আমি হ্যাঁ? একমাত্র দেখতে পাচ্ছি সামনে কি আর হচ্ছে। কেউ দেখতে পাচ্ছে না কিন্তু। হুম। এবং এমন যেটা হচ্ছে আমি শুনতেও পাচ্ছি যে কেউ একজন কথা বলছে। কিন্তু আসলে অন্য কেউ মানে অন্য কেউ শুনতে অন্য কেউ পাচ্ছে না। দেখতে পাচ্ছে না। এবং আমি ব্যাপারটা এরকম না যে শুধুমাত্র আমি একা রুমে আছি, আমার সাথেই কথা বলছে তা না। আমি অনেক মানুষের সাথে ১০ জন মানুষের সাথে আছি।
যেমন আমি এটার জন্য বলতে চাই যে যারা আজকে পডকাস্টে দেখবেন অবশ্যই বিউটিফুল মাইন্ড সিনেমাটা দেখবেন। আপনারা বুঝতে পারবেন যে জন ন্যাশ একজন আছেন গণিতবিদ, উনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। আচ্ছা সো ওনার লাইফের মানে এটা আসলে এমন একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক মানে ফিলিংস একটা পেশেন্টের, আমরা মনে করি যে আসলে ফেক করে, আসলে কিন্তু রোগী ফেক করে না। আচ্ছা, এটা একটা থাকে, তারপরে ভিজুয়াল হ্যালুসিনেশন থাকে, তারপরে হচ্ছে ট্যাকটাইল হ্যালুসিনেশন থাকে। আমার মনে হচ্ছে আমার স্কিনের নিচে দিয়ে পোকা হেঁটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে? আমার ভিতরে কিছু একটা হ্যাঁ, ঢুকছে। আমি রিসেন্টলি একটা আমার পেশেন্ট পেয়েছিলাম। উনার প্রায় ৮০ বছর বয়সী একজন ফিমেল। পরশুদিন এসেছিলেন আমার হসপিটালে। তো তার হচ্ছে আ আ কি বলবো এটাকে? ট্যাকটাইল হ্যালুসিনেশন হচ্ছে। তার মাথার মধ্যে হচ্ছে মনে হচ্ছে পোকা হাঁটতেছে। সে বলতেছে, "এই যে তোমরা দেখতেছো না কেন? এই যে এই দেখো।" তার মাথার ভিজুয়াল এবং হচ্ছে তার ট্যাকটাইল মানে হ্যালুসিনেশন সে বোথ ফিল হচ্ছে। করছে যে আমার এখানে কিছু একটা পোকা, পোকা আছে, সে এটা বের থেকে করছে। বের বের করে করে আবার এনে আমাকে নিচে দেখাচ্ছেও এবং সে দেখাচ্ছে। দেখছে এবং সে বলছে, দেখছে, আমরা দেখতে "আমরা পাচ্ছি না। দেখছি না।" তখন আমি বললাম, "আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি। আমি বুঝতে পারছি আপনি কষ্ট পাচ্ছেন। আমি একটা ট্রিটমেন্ট দিচ্ছি আপনাকে।" ঠিক হুম, আছে? হুম, এটা হুম। একটা ব্যাপার। তারপরে হচ্ছে এটা একটা গেল। তারপরে হচ্ছে গাস্টেটরি হ্যালুসিনেশন, যে আমি একটা খুবই আ অদ্ভুত কিছু টেস্ট পাচ্ছি। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমার খুব বাজে গন্ধ পাচ্ছি বা একটা তীব্র গন্ধ পাচ্ছি। তীব্র একটা যেটা আসলে কোনো অস্তিত্ব নাই। ঠিক অস্তিত্ব। আছে? এটা একটা ব্যাপার থাকে। এটা একটা থাকে। আর সাধারণত এটা ১ মাস বা তার বেশি সময় ধরে থাকে এবং এটার কারণে আমার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট যেটা হয়, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট, আমি কাজকর্ম করতে পারব না। করতে পারছেন না। আমি যেহেতু সন্দেহ করছি এবং ওই রিলেটেড হবে কিন্তু আমার ডিলিশন অনুযায়ী আমার কিন্তু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হবে। আমি যদি মনে করি কেউ আমাকে ফলো করছে, আমি কিন্তু মোবাইল-টোবাইল সব বাদ দিয়ে দিব। হুম, যে না, আমাকে মনে হচ্ছে কেউ ওখান থেকে আমাকে কিম জং উন হচ্ছে ফলো করতেছে কিন্তু, হ্যাঁ? হুম, হুম, ও ওখান থেকে আমাকে পাঠাবে অথবা মোসাদ আমার বাসার মধ্যে হামলা চালাবে। এজন্য আমি হুম। দরজা-জানালা সব বন্ধ করে বন্ধ দিলাম। করছে। আমার এখানে হ্যাঁ, বোমা পড়বে। বোমা পড়বে। ঠিক আছে? এই জিনিসগুলো হবে। সো ওই রিলেটেড ব্যাপারগুলো আমি অফিসে যাব না। কারো সাথে কথা বলব না। সবাই আমার পানির মধ্যে মানে বিষ মিশায় বিষ দিচ্ছে। মিশায় দিচ্ছে। আমি হচ্ছে অফিসের কোনো পানি খাবো না। অথবা আমার বাবা-মা যে রান্না করতেছে আমাকে পাগল সাব্যস্ত করতে চাচ্ছে, তাহলে ওই খাবার আমি খাবো না। খাবো না। প্রচুর পেশেন্ট আমাদের এরকম আসে। ঠিক হুম, আছে? হুম, এটা একটা ব্যাপার থাকে। আরেকটা হচ্ছে ডিসঅর্গানাইজড স্পিচ থাকে। যেমন হচ্ছে আমার আবোল-তাবোল কথা বলা। হুম। এখন আমার থিংকিং প্রসেসেই যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে তো আমার থিংকিং প্রসেসটাই কিন্তু আমার স্পিচের মাধ্যমে প্রকাশ আসলে পায়। তাই না? যেমন আমি আপনি আমি একে, একে দেখতে পাচ্ছি যে আমার পোকা, তখন তো আমি উল্টাপাল্টা বকবই। হ্যাঁ, হ্যাঁ? এক্সাক্টলি, আমি ভয় পাবো না যে আশ্চর্য আমার মাথা থেকে পোকা বেরোচ্ছে, আমি কেন হুম, এটা করছি? এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনি জিনিস খেয়াল করবেন যে আমি কখনোই চাইনিজ ভাষায় যদি হচ্ছে কোনো গালি না জানি, ওটা কিন্তু আমি যতই বেশি অ্যাবনরমাল হই না কেন, আমি কিন্তু এটা বের করতে বের পারব না। করতে পারবেন। সো আমার থট প্রসেস এ থাকতে হবে সেই জিনিসটা মাথার হুম, মধ্যে। তো এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে ডিসঅর্গানাইজড বিহেভিয়ার। এখন আমি যদি এটা সন্দেহ করি বা আমি যদি এটা মনে করি বা বিশ্বাস করি, সন্দেহ ঠিক না, কথাটা হবে বিশ্বাস, দৃঢ়ভাবে বিশ্বাস। ডিলিউশন মানে সেটাকে বুঝায়। যেটার আসলে অনেক আ প্রমাণ আমাকে দেওয়া হবে যে না, আসলে তোমাকে কেউ জাদুটোনা করছে না বা কেউ তোমার ক্ষতি করতেছে না। তারপরও সে সেটা বিশ্বাস করবে। সো তখন আমি কি বিশ্বাস করব? করবে না। করবে না সে। আচ্ছা। হ্যাঁ, তার মতটাই সে ঠিক রাখবে। এটাই হুম, হুম, হচ্ছে হুম। তার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস। আনশেকেবল বিলিফ। হুম। হ্যাঁ, তো যেটা করবে যে আমি সোশ্যাল আইসোলেটেড হয়ে যাব। আমি কারো সাথে মিশবো না। আমি কারো সাথে কথা বলব না। কারো খাবার খাওয়াবো না, কারো কারো খাবার দেওয়া খাবো খাবো না, না। কোনো কিছু করব না, ঘরের মধ্যে আটকে রাখবো। আমি গোসল করব না। ঠিক আছে? মানে এভাবে করে আমার কিন্তু কিছু ডিসঅর্ডার এর মধ্যে আমার চলে আসছে। ঠিক আছে? এবং অদ্ভুত বিহেভিয়ার করা স্টার্ট করব। ঠিক আছে? আ আমি ক্ষেপে গেলাম। "এই তুমি আমাকে মারতে আসতেছো" বা এই জাতীয় কোনো কিছু। সো আমার হচ্ছে ডিসঅর্গানাইজ কিছু বিহেভিয়ার থাকবে। আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে যেটা হয়, ক্রনিক এর ক্ষেত্রে যেটা হয়, আপনারা প্রায়ই দেখে থাকবেন যে রাস্তাঘাটে এরকম আছে যে গোসল করছে না, চুলে জট পড়ে গেছে, একা, একা বিড়বিড় করে কথা বলছে আচ্ছা, আচ্ছা। আইল্যান্ড এর মধ্যে, এরকম কিন্তু হ্যাঁ। অনেক দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, এবং এরকম দেখা যায়। খাওয়া-দাওয়াও সে করছে না। হ্যাঁ? একদম ক্যাটাটনিক যে বিহেভিয়ার যেগুলোকে বলা হয়। তার কোনো ইমোশন নাই, তার হুম, চেহারার হুম। মধ্যে কোনো ফিলিংস নাই। সে চুপচাপ বসে আছে তো ঘন্টার পর ঘন্টা। সো এই যে সিম্পটমস গুলো, এগুলো কিন্তু আসলে সিজোফ্রেনিয়াকে হচ্ছে আইডেন্টিফাই করতে হেল্প করে। আইডেন্টিফাই করতে হেল্প করে। কিন্তু মেইনলি হচ্ছে ডিউরেশনটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। তো এই ক্রাইটেরিয়া গুলোই আসলে সিজোফ্রেনিয়াকে আইডেন্টিফাই করে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে আমাকে ডিউরেশনটা কিন্তু মাথায় রাখতে হবে। যে হুট করে ২-৩ দিন হয়েছে যে সে আবোল-তাবোল বকাবকি করছে, তাহলে কিন্তু আসলে এই জিনিসটা হবে না। হুম। সেটা অনেক কারণে হতে পারে। যেমন ডিলিরিয়ামের কারণে হতে পারে বা হচ্ছে আমার হেড ইনজুরির কারণে হতে পারে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এর কারণে হতে পারে। সো অনেকে বলে না যে না আবোল-তাবোল। তখন কিন্তু আমরা জিজ্ঞাসা করি এটা কি গ্র্যাজুয়ালি স্টার্ট করেছে? অনসেটটা কেমন ছিল? এটা কি হুম। গত ৩-৪ মাস ধরে আস্তে, আস্তে আগের চেয়ে আরো বেড়েছে কিনা? বেড়েছে হ্যাঁ, কিনা? এটা একটা। নাকি হঠাৎ করে সে ২ দিন আগে 100% ভালো ছিল, হঠাৎ করে হচ্ছে এখন হচ্ছে তার খারাপ মানে আমি ইফেক্ট আসলে হচ্ছে। ২-১ দিনেই এটা বলতে পারব না যে তার সিজোফ্রেনিয়া না, আছে। না, এটা না, একটা না, লম্বা obviously। সময় ধরে এবং হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি জানতে চান যে এটার কজটা কি? যেটা হুম, আমরা এখন আসবো, সেটা হচ্ছে যে অবশ্যই আমরা যেটাকে বলি সাইকিয়াট্রির ক্ষেত্রে বায়োসাইকোসোশ্যাল ফ্যাক্টর খুবই ইম্পোর্টেন্ট। আসলে বায়োলজিক্যাল সিজোফ্রেনিয়া কেন হয় হ্যাঁ, আসলে? এটাই এটা তো। আমি বলতে হুম, চাচ্ছি। হ্যাঁ, বায়োলজিক্যাল যে কজগুলো আছে সেগুলোর মধ্যে জেনেটিক লোডিং খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। আচ্ছা। যে আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভস এর মধ্যে যেমন বাবা-মা, ভাই-বোন, হুম, এদের মধ্যে যদি কারো সিজোফ্রেনিয়ার হিস্ট্রি থেকে থাকে, তার কিন্তু রিস্ক অনেকাংশে বেড়ে যায়। সিজোফ্রেনিয়া হিস্ট্রি থাকলে। হ্যাঁ,
সিজোফ্রেনিয়া থাকলে অনেকাংশে বেড়ে যায়, এটা আচ্ছা। একটা গেল। সেকেন্ড হচ্ছে আমার কিছু জেনেটিক মিউটেশন হয়, সেই মিউটেশন গুলোর ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে, যে আমার 14 গোষ্ঠীতে কারো নাই কিন্তু আমার হইলো, সেটাও হতে পারে, মিউটেশন হতেই পারে, অস্বাভাবিক হতে কোনো পারে। কিছু না, এটা একটা গেল। আর আমার কিছু ব্রেনের কিছু ডিফর্মিটিস থাকে, হয়তো আমার ফ্রন্টাল লোবে কিছু ডিফর্মিটিস থাকে বা কিছু নিউরোট্রান্সমিটার আপস অ্যান্ড ডাউন থাকে, সেগুলোর কারণেই কিন্তু আমার সিজোফ্রেনিয়া হতে পারে। হতে এটা গেল পারে। হচ্ছে বায়োলজিক্যাল কজ। Biological. আচ্ছা, এবার হচ্ছে সাইকোসোশ্যাল কজ। সাইকোসোশ্যালের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে কোনো বড় মেজর ইভেন্ট আমাকে ট্রিগার করলো, সেটাও কিন্তু আমার অনেক ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার মানে কারণ সেখান হতে থেকে পারে। আমি খুব মানে হ্যাঁ, সেখান থেকে হচ্ছে আমি মানে ডিলিউশনটা বাড়তে 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 এমন লেভেলে চলে গেল যে আমার মানে সিজোফ্রেনিয়া হয়ে এটা কি গেল। অনেক সময় অনেক বেশি ভয়, যে কোনো একটা ইভেন্টে অনেক মানে আমার সামনে একটা বোমা ফাটছে, সেখান থেকেও কি আমার এরকম সিমটম আসতে পারে কিনা, কিংবা আমার সামনে একজন গুলি খেয়েছে তারপরে এইরকম সোশ্যাল কোনো রকম ঘটনা থেকে আমার কি হতে পারে? আইসোলেশন, হ্যাঁ হতে পারে, আইসোলেশন থেকে আমি আস্তে আস্তে ওই জিনিসটা আমার ভয় পাচ্ছে, কারণ এটা তো তার সাথে ঘটেছে, এটা তো আসলে হ্যাঁ মানে উড়িয়ে দেওয়া যায় না, এটার একটা পসিবিলিটি থাকে, বাট নট নেসেসারি অলওয়েজ। কিন্তু সাইকোসোশ্যাল যে ফ্যাক্টরগুলো থাকে, আরেকটা ইম্পর্টেন্ট থাকে হচ্ছে ক্রনিক ইউজ অফ সাবস্টেন্স, যেটাকে আমরা বলি গাঁজা। যদি একটা মানুষ 5 বছর বা 10 বছর লম্বা খায়, সময় ধরে গাঁজা খেলে খেলে কিন্তু হচ্ছে সিজোফ্রেনিয়া হওয়ার চান্স অনেক বেশি থাকে, এবং তারা কিন্তু স্পাউসকে সন্দেহ করে বা তাদের পার্টনারকে সন্দেহ করে যে তারা ইনফিডিলিটি করছে। হ্যাঁ, তো এই তো অতিরিক্ত গাঁজা কিংবা নেশা জাতীয় দ্রব্য নিলে হ্যাঁ, কারণ এরকম কেন হতে পারে। হচ্ছে, কারণ হচ্ছে আমার ব্রেনের প্যাথোলজিটা, মানে ব্রেনের যে ফিজিওলজিটা সেটা প্যাথোলজিকে কনভার্ট করছে। সো তখন আমার হচ্ছে যেমন অনেক বেশি সিগারেট খেলে কিন্তু আমার লাং ক্যান্সার হতে পারে, সবারই যে হবে তা কিন্তু না, আচ্ছা। কিন্তু যার হবে তার তো হবেই, যার লাং ক্যান্সার হবে। সো একইভাবে হচ্ছে আমার ব্রেনের ক্ষেত্রেও ঠিক তাই। সো এই ব্যাপারগুলো আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। আপু, একটা ব্যাপার আমরা ইদানিং খুব ফলো করি, দেশি বিদেশি বিভিন্ন মিডিয়ায় যারা কাজ করে দীর্ঘদিন ধরে, খুব বড় পরিমাণে সেলিব্রিটি ছিল, তাদের বিভিন্ন জায়গায় পাওয়া যায়, অনেক সময় অপ্রীতিকর অবস্থায়, অনেক সময় আমাদের এরকম শব্দ হয়, অনেক সময় বলি যে তারা মানসিক ভারসাম্য হারিয়েছে। এই ইস্যুগুলো কি আবার কিভাবে হয়েছে, এই ব্যাপারগুলো হয় কিভাবে আসলে? আচ্ছা, এগুলো আসলে তাদের পার্সোনাল বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে বা পার্সোনাল স্ট্রেসে থাকতে পারে। কারণ একটা টাইমে যারা আসলে যেটা আমরা বলে থাকি যে মানে খ্যাতির শীর্ষে অবস্থান করে, তখন হয়তো তারা ঠিকমতো আসলে নিজেদের কেয়ারটা ঠিকমতো হয়তো নেয় না। ফিজিক্যাল বা মেন্টাল হেলথ কেয়ার নেয় না, বা তারা হচ্ছে ওভাবে হয়তো সঞ্চয় করে না। অথবা বিভিন্ন সময় তারা নেশায় আসক্ত হয়ে পড়ে। হ্যাঁ, বিভিন্ন ধরনের নেশা, এবং তখন তারা মানে ইউজড টু হয়ে যায়। তো এভাবে করতে, করতে দেখা যায় যে দীর্ঘমেয়াদী তাদের হচ্ছে একটা মানসিক স্বাস্থ্যর যে একটা ক্ষতি সেটা হতে পারে। আর কারো যদি ফ্যামিলি হিস্ট্রি অলরেডি পজিটিভ থাকে তাহলে তো সোনার সোহাগা। জিনিসটাকে ডবল হচ্ছে আমাকে দেয়, এবং আমাদেরকে সবসময় কিন্তু আসলে জিনিসটাকে ফিজিক্যাল কোমরবিডিটির সাথে তুলনা করতে হবে। যেমন আমার বাবা-মা ২ জনেরই ডায়াবেটিস আছে। আমার হার কতটুকুন? হুম, হুম, হুম। একইভাবে আমার বাবা বা মার অথবা যেকোনো একজনের বা ভাই-বোনের সিজোফ্রেনিয়া আছে। আমার হচ্ছে হার কতটুকুন হবে। সো এই ব্যাপারটা হতে থাকে। তো এটা একটা ব্যাপার থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে গ্লোরিফাই করার চেষ্টা করি। যে না, ওর তো এটা হতেই পারে না। কোনো বড় খেলোয়াড় বা বড় নায়ক বা হুম, নায়িকা। হুম, হুম। হ্যাঁ, যে না ওর না মানে আ আমি নাম বলব না। গত বেশ কয়েক বছর আগে বেশ একজন সেলিব্রিটি, একজন বিদেশের একজন সেলিব্রিটি, উনি হচ্ছে আত্মহত্যা করেছেন। তো আচ্ছা, এটা কিছুতেই তাদের ভক্তকুল মানতে পারে না। মানতে তারা পারছে না। যেভাবেই হোক হয়তো মিডিয়া ট্রায়াল দিয়ে হোক অন্য মানুষকে, কিন্তু দেখা গেছে আসলেও সে অ্যাডিক্ট ছিলেন। অ্যাডিক্ট ছিল। অ্যাডিক্ট ছিলেন মানে এবং হচ্ছে আমি একটু বলি যে কিছুদিন আগে আমি নাম মেনশন করি, হানি সিং, ইন্ডিয়ার খুব ভালো র‍্যাপার। ও কিন্তু ওর পডকাস্টে এসে আমি ওপেনলি বলল যে সে দীর্ঘদিন গাঁজা সেবন করত এবং তারপরে তার সিজোফ্রেনিয়া হয়ে গেছে, হুম, এবং সেখান থেকে রিকভারি করতে সে বেশ লম্বা এবং সময় তার পাড়ি দিয়েছে। সংসারও কিন্তু ভেঙে গেছে এই সংসার কারণে। ভেঙে গেছে, তার ক্যারিয়ার মাঝখানে দীর্ঘদিন সে বন্ধ ছিল। অথচ তার খুব মানে প্রমিসিং কিন্তু একটা ক্যারিয়ার প্রমিসিং সে ক্যারিয়ার ছিল। করছে, হ্যাঁ। এবং সে কিন্তু খুব বেশি পরিমাণে গাঁজায় আসক্ত ছিল। হ্যাঁ? তো এই জায়গা থেকে সিজোফ্রেনিয়া এবং হয়েছে। যেটা হয় কি যে অনেকে মনে করেন যে মিডিয়ার সবাই এরকম, তা না। কিন্তু যেটা হয় কি এভেইলেবিলিটি অনেক বড় একটা ফ্যাক্টর অ্যাভেইলেবিলিটি থাকে। বেড়ে যেমন যায়, মানে এবং আমি তাদের সাথে যারা মেশে তাদেরও একটা ব্যাপার থাকে। অনেকেরই হ্যাবিচুয়ালিটি থাকে। হ্যাঁ, যেমন আমরা অনেক পিয়ার সময় শুনি প্রেশার। যে হ্যাঁ, ও পিয়ার প্রেশার থাকে যে পিয়ার পার্টিতে প্রেশার, ওই জিনিসটা থাকে যে খানা একবার খালি কিছু কিছু হবে না। হবে না। এক্সাক্টলি এই তার মানে জিনিসটাই করে। বেশি পরিমাণে নেশা জাতীয় দ্রব্য ব্যবহারেও কিন্তু সিজোফ্রেনিয়া কারণ হতে হচ্ছে ওই পারে। যে আমার ব্রেনের স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি করে দিচ্ছে যে দীর্ঘমেয়াদী, এবং এটা তো ঠিক হচ্ছে না। আমরা চাইলেও তো হচ্ছে ব্রেনটাকে কেটে আবার সুন্দর করে হচ্ছে মুছে আবার পলিশ ঠিকঠাক করতে করলে পারি না, পাচ্ছি না। এটাই হচ্ছে পারছে ব্যাপার। না। এটা একটা বড় কারণ। তাহলে সিজোফ্রেনিয়ার এই কারণগুলো আমরা দেখতে পাই। এখন সবচেয়ে বড় সমস্যায় কারা থাকে? যখন একজন পরিবারে একজনের সিজোফ্রেনিয়া থাকে, সবচেয়ে ১ম এই কিন্তু তার পরিবার এটাকে অবলোকন করে, তাই না? তো পরিবারের আসলে করণীয় কি, এবং
এই সিজোফ্রেনিয়ার একজন ক্লায়েন্টকে সে কিভাবে ডায়ালিসিস করবে কিংবা তাদের অ্যাকশনটা কি হবে? আচ্ছা, সোজা বাংলায় যদি আমি বলি, কিছু লক্ষণগুলো যদি তার ফ্যামিলি মেম্বার্সরা দেখে, শুধু ফ্যামিলি মেম্বার্স না, তার ক্লোজেস্ট ফ্রেন্ডসরা যদি দেখে যে আমার একটা ফ্রেন্ড, আমার ছোটবেলা থেকে দেখেছি বা কয়েক বছর ধরে দেখেছি, গত কয়েক মাস ধরে সে আমাদের আড্ডাতে আসছে না, অথবা হচ্ছে আমাদের সোশ্যাল গ্যাদারিং এ আসছে না। এবং আসলেও এরকম কর্মকাণ্ড এরকম করছে। করছে এবং সে অদ্ভুতভাবে আমাদের দিকে তাকাচ্ছে, সন্দেহের চোখে তাকাচ্ছে, বা হচ্ছে তার ফোন বন্ধ রাখছে, বা চেক করছে যে না ঠিক আছে আমাকে তোরা ফলো করছিস কিনা, বা এই জাতীয় কিছু একটা ব্যাপার। অথবা একা থাকতে পছন্দ করছে, একা, একা কথা বলে, একা, একা হাসে। আমরা যখন পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে জিজ্ঞাসা করি, অ্যাটেন্ডেন্টদেরকে তাদের জিজ্ঞাসা করি, "আচ্ছা কি করে বলেন তো?" তখন বলে, "না, না কেমন আবোল-তাবোল করে, অ্যাগ্রেসিভ হয়ে যায়।" তখন আমরা বলি, "আচ্ছা ঠিক আছে ঠান্ডা হন, আপনারা এখন মাথা ঠান্ডা করে বলেন। হুম, একা, একা হাসে, একা, একা কথা বলে কিনা, অদ্ভুত আচরণ করে কিনা, অনেকদিন গোসল করছে না, সেলফ কেয়ার নিচ্ছে না নিজের, হ্যাঁ? দাঁত আচ্ছা, ব্রাশ আচ্ছা। করছে না, গোসল করছে না, হুম, হুম, হুম। ঠিকমতো খাওয়া-দাওয়া করছে না, ঘুমের সমস্যা হচ্ছে কিনা, হ্যাঁ? তো আমি যদি সবসময় এটা চিন্তা করি যে আমার ভাই-বোনরা আমাকে সম্পত্তির জন্য খুন করে ফেলবে, হুম, হুম, আমি কি হুম। ঘুমাতে পারবো রাতে? না, পারব না না তো। ঘুমাতে এটা পারবেন। তো তার মধ্যে তো খুবই অনেক রকমের চিন্তা অনেক আসছে। ধরনের চিন্তা অনেক আসছে যে আমি hallucination হচ্ছে। ঘুম আসলেই মনে হয় হচ্ছে আমাকে মেরে ফেলবে। মেরে এরকম একটা ফেলবে। ব্যাপার থেকে থাকে। ঠিক আছে? সো তখন কিন্তু আমাদেরকে হচ্ছে যে অ্যাটেন্ডেন্টদের কাছে কিন্তু জানতে হয় যে আসলেও সত্যি কিনা। মাঝে, মাঝে কিন্তু সত্যিই এরকম হয় যে ভাই-বোন কিন্তু আসলে সম্পত্তির জন্য আসলে মানে মারতে মানে চায়। এরকম কেস তো অনেক সময় যখন আসে হ্যাঁ, সামনে এই তখন কারণে এটা হচ্ছে আরো গিয়ে বেশি হবে। ডিলিশনটা হচ্ছে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হয়। এটা কি আসলে ট্রু ডিলিশন নাকি সিউডো ডিলিশন? সিউডো ডিলিশন হলে কিন্তু এটা হবে না। আমাকে ট্রু ডিলিশন হতে হবে যে আসলেও কোনো ভিত্তি নাই। কিন্তু বাট আমার এটা এটা হচ্ছে, মনে হচ্ছে। এটা আমার হচ্ছে। মনে হচ্ছে এবং আমার সোশ্যাল আইসোলেশন আমি করে ফেলছি। এটা একটা ব্যাপার হচ্ছে। এবং এই কারণে আমার যেটা আমি বারবার করে বলছিলাম যে আমার হচ্ছে ফাংশনাল লাইফ ইমপেয়ারমেন্ট হবে। আমি অফিসে যাব না, আমি পড়ালেখা করব না, আমার কনজুগাল লাইফ ক্ষতিগ্রস্ত হবে। সোশ্যাল সমস্ত কিছু সোশ্যাল সোশ্যাল সমস্ত কিছু আমার ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত ঠিক আছে? হচ্ছে। সো এই জিনিসগুলো হচ্ছে। তার তো মানে তাহলে পরিবার যদি দেখে এরকম ঘটনা ঘটছে তাহলে তার উচিত ১ম এ সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্ট এর কাছে আসা এবং তাকে একটা হ্যাঁ, ডায়াগনোসিস বিশেষ করে করা। এটার ক্ষেত্রে গুরুতর মানসিক রোগের ক্ষেত্রে অন্যগুলো যেমন প্যানিক অ্যাটাক, ওসিডি আপনারা সাইকোলজিস্ট এর কাছেও যেতে যাবো, পারেন। হ্যাঁ? কিন্তু গুরুতর মানসিক রোগ যেগুলো হচ্ছে যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বাইপোলার ডিসঅর্ডার এবং স্কিজোফ্রেনিয়া যেটাকে আমরা হুম, বলে থাকি, অবশ্যই সাইকিয়াট্রিস্ট এর কাছে আসতে সাইকিয়াট্রিস্ট এর হবে। কাছে। কারণ এখানে ওষুধ হচ্ছে ১ নাম্বার ট্রিটমেন্ট। ওষুধ এক নম্বর ওষুধ ট্রিটমেন্ট ছাড়া আসলে কোনোভাবেই হবে না। কারণ হবে না। আমাদের হচ্ছে ব্রেইনের স্ট্রাকচার এবং হচ্ছে নিউরোট্রান্সমিটারস গুলো তার যে ফোকাসিং টোটাল অন্য ধরনের। সিস্টেমটা ফল করছে সেটাকে আগে দাঁড় করাইতে আগে হবে। দাঁড় করাইতে হবে। তারপরে এবং কাউন্সেলিং বা সাইকোথেরাপির খুব একটা রোল কিন্তু আসলে স্কিজোফ্রেনিয়াতে সিজোফ্রেনিয়া থাকে নাই। না। ওষুধ একটা বড় ওষুধ ভূমিকা পালন সবচেয়ে করে। বড় ব্যাপার এবং এটা লং টার্ম খেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। এবং যত আর্লি ডায়াগনোসিস হবে, যত আর্লি এটাকে আমরা ট্রিটমেন্টের আন্ডারে আনতে পারবো, এর কিন্তু প্রগনোসিস অনেক ভালো। আপনি জেনে খুব অবাক হবেন বা খুশিও হতে পারেন। অনেক সচিব, আমলা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার ১৮-১৯ বছর বয়স থেকে সিজোফ্রেনিয়া আক্রান্ত। হ্যাঁ, তারা এবং কিন্তু হচ্ছে যে নরমাল লাইফ লিড করছে। রেগুলারলি ফলো আপ এ আসছে। আমরা অবশ্যই কনফিডেনশিয়ালিটির জন্য কিন্তু আসলে তাদের নাম নাম প্রকাশ বলতে করি না। পারি না বাট আপনি যেটা বলছিলেন যে আসলে আমরা কেন প্রচার-প্রসার করতে পারি না, এটাও কিন্তু একটা কারণ। হ্যাঁ, আপনি ২ টা জিনিস দেখবেন, সাইকিয়াট্রিস্ট এবং প্লাস্টিক সার্জন এদের কাছে যারা যায়, কেউ কিন্তু বলবে না, স্বীকার করে রেফার না। করবে না। স্বীকার করে না। কিন্তু আমি একটা কার্ডিওলজিস্টের কাছে গেলাম বা একটা মেডিসিন স্পেশালিস্টের কাছে গেলাম বা আমি হচ্ছে আমার একটা সেলিব্রিটির একটা বাচ্চা হলো, অনেক বছর ধরে বাচ্চা হচ্ছে না। আমি কিন্তু বলছি, "হ্যাঁ, আমি এই গাইনোকোলজিস্টের কাছে গিয়ে আমি মা আচ্ছা, হতে পেরেছি।" ঠিক অনেক আছে? আচ্ছা, কিন্তু কখনোই কিন্তু একজন কেউ বলবে না যে আমি বোটক্স করিয়েছি, ফিলার করিয়েছি। আমরা বের কিন্তু করেছে। ভিজিবল। আমি জানি যে হচ্ছে এই হ্যাঁ, নায়ক হ্যাঁ। বা নায়িকা বোটক্স ফিলার করেছে। কিন্তু সেটা কিন্তু কখনোই এবং তারা বলবে এবং না। যেহেতু আমাদের মেন্টাল হেলথ নিয়ে একটা ট্যাবু আছে, আমরা এজন্য আরো এটা ওপেন আপ হইনি। হ্যাঁ, খুব আমরা কম মানে সেলিব্রিটি আছেন বা খুব কম মানুষ আছেন যারা যারা এটা ওপেন আপ ওপেনলি বলেন যে বলে। হচ্ছে, "না, আমার এই প্রবলেম ছিল। আমি এবং ট্রিটমেন্ট নিয়েছি এবং সবচেয়ে মজার করেছি।" ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, তারা বলে। কখন বলে? যখন এই প্রবলেম ফেস করেছে, সে রিকভারি করে আবার সে আগের জায়গায় আসছে, তখনই একমাত্র শেয়ার করে। যেমন হানি সিং কিন্তু আগে বলে নাই যে হুম, তার হুম, হুম। তার সিজোফ্রেনিয়া ছিল। সে যখন আবার কামব্যাক করছে, সে যখন আবার একটা অবস্থানে আসছে, তারপরে সে স্বীকার করছে না যে তার তারপরেও ভালো। সিজোফ্রেনিয়া। বেটার লেট দেন নেভার, তাই না? হ্যাঁ, আমার হ্যাঁ। মনে হয় যে এটা তো কারণ এটার মাধ্যমে হয়তো তার ইয়াং জেনারেশন যে ফলোয়ার্স আছে তারা বুঝতে পারল যে আসলে কোনটা গাঁজা করতে খাওয়াও হবে না। ঠিক না, হ্যাঁ, হ্যাঁ, গাঁজা কোনটা খাওয়াও করতে ঠিক হবে। না। আবার হচ্ছে যদি এরকম প্রবলেম হয়েও যায়, তাহলে আমাকে আসলে হেল্প সিক করতে হেল্প হবে। সিক করতে হুম। হবে। তাহলে আমরা মোটামুটি সিজোফ্রেনিয়া বা আমাদের গ্রামে এটা নিয়ে ঝাড়ফুঁক চলে, এটা নিয়ে জাদুটোনা, বাতাস জাদুটোনা, লাগছে, এই বাতাস জিনিসগুলো লাগছে, আসলে এগুলোর কোনো ভিত্তি নাই। ভিত্তি মানে নাই। এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা ব্যাপার। প্রত্যেকটা জিনিস আমাদের সবসময় আমি যেটা বলে থাকি, সব জায়গায় বলি যেটা হচ্ছে আমাকে ফিজিক্যাল ইলনেস এর সাথে করতে হবে। হুম, কারো হুম। জন্ডিস হয়েছে, এটা যেমন হচ্ছে কারো জাদুটোনা বা হচ্ছে কুফরি কালামের ফল না, বা কোনো কারো ডেঙ্গু হয়েছে, কোভিড হয়েছে, জাস্ট বিকজ অফ আমরা রিপোর্টটা দেখতে পাচ্ছি বলে। দেখতে পাচ্ছি। সাইকিয়াট্রির ক্ষেত্রে এটা নাই। কিন্তু সাইকিয়াট্রির ক্ষেত্রেও এটা আসলে সম্ভব। বিদেশে কিন্তু হয়। হুম, হুম, আমরা হুম। যদি সিএসএফ এনালাইসিস করি, আমাদের কিন্তু হচ্ছে ডোপামিন বা অন্য যেসব কেমিক্যালস আছে সেগুলো কিন্তু আপস অ্যান্ড ডাউন হয়। আপস কিন্তু অ্যান্ড ডাউন ওটা
হচ্ছে কালেক্ট করাটা খুবই কষ্টের বা কষ্টের, ব্যয়সাধ্য, যেটা ব্যয় আসলে সাপেক্ষ। সম্ভব না। হুম, 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 হুম। হ্যাঁ, তো এই কারণে যদি ওই সিস্টেম চলে আসে আগামী ৫০ বছরে, তাহলে কিন্তু এটাও একদম হাতে নাতে প্রমাণ করে প্রমাণ দেওয়া পাওয়া যাবে যাবে। যে সে মানসিকভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত। বিপর্যস্ত। তার তবে হচ্ছে সে আমাদের ভান করছে সব না। যে জায়গায় একটু চিন্তা করতে হবে যে আমরা যে সিম্পটম গুলো বোঝার চেষ্টা করব যে আমাদের ফ্যামিলি পারসন কিংবা এই কারো যে সিম্পটম সিম্পটম গুলো আছে যেগুলো কিনা। বললাম যে এটা আমি বুঝে নিলাম যে হুম। আগে ভালো ছিল, এখন হঠাৎ করে সে আইসোলেটেড হয়ে গেছে, সন্দেহ করছে, খাচ্ছে না, নিজের সেলফ কেয়ার নিচ্ছে না, ঘরে আটকে রাখছে নিজেকে। সো আমরা এভাবে জিনিসটাকে আমরা চেষ্টা করব। আমরা একজন মানুষ যিনি কিনা বিপর্যস্ত অবস্থায় আছে তাকে ওই জায়গায় ফেলে না রাখে আমরা খুব দ্রুত সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হব এবং হেল্প সিক করব। এটা আসলে তো অপরাধের কিছু না। মানুষ তো না, না, এটা সাধারণ এটা যেকোনো বেসিক রোগের মতো। রাইট। আমাদের যেমন ৫ টা মৌলিক চাহিদা আছে না? অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। তো চিকিৎসার মধ্যে কিন্তু শারীরিক এবং মানসিক মানসিক সবই পড়ে। সব আমরা কেন শুধুমাত্র শারীরিক চিকিৎসা নিয়ে পড়ে আছি? পড়ে আছে। মানসিক চিকিৎসাকে আমরা সবসময় ইগনোর করছি। তার মানে কিন্তু আমি নিজের রাইটটাকে নিজে ভায়োলেট আর করছি। সবচেয়ে বড় ব্যাপার আমাদের এখন থেকে সবার জায়গা থেকে উচিত কেউ যখন ডিপ্রেশন, অ্যাংজাইটি, সিজোফ্রেনিয়া, ওসিডিতে আছে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা বন্ধ এবং করে দিতে শুধুমাত্র হবে। ফ্যামিলি মেম্বার্স বা স্পাউসদের দায়িত্ব না কিন্তু। এটা কিন্তু আমার কলিগ, ফ্রেন্ড সার্কেলের দায়িত্ব। সবার মানে আমরা এবং আমার কাছে কিন্তু অনেক এরকম পেশেন্ট আসে যাতে তাকে কিন্তু কলিগরা হচ্ছে হয়তো ধরেন এরকম একটা পডকাস্ট দেখছে, তার হয়তো মনে হয় এই আমার কলিগটা তো এরকম করে, তাহলে হচ্ছে প্যানিক অ্যাটাক অথবা তার হচ্ছে অ্যাংজাইটি ইস্যুস আছে, তাহলে এটাকে ওনাকে একটু বলি বা এটা তাকে দেখাই, সেটা হয়তো সেন্ড করছে। হ্যাঁ, তখন সে দেখে বলছে হ্যাঁ তাই তো, আমার তো মিলে, আমার তাহলে এরকম আমি আছে। তাহলে হয়তো তার যাই মানে সাইকিয়াট্রিস্টের সবার কাছে। জায়গা থেকে আমাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য আছে যে আমাদের যার লেভেলের আশেপাশে হাইয়েস্টটা দিয়ে আমাদের হ্যাঁ, আসলে আমাদের ট্রাই করতে আশেপাশে হবে। যারা আছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করে একটু হেল্প করা। একদম পজিটিভ ওয়েতে। কারণ এমনভাবে আবার আজকে অন্য মানুষের সাথে যেটা হচ্ছে কালকে আমার বা আমার আমার সাথেও সন্তানের সাথে সেটা হতে পারে। হতে পারে। সো আমি কেন হচ্ছে যে আরেকটা মানুষকে হেল্প করব না? হেল্প করব। আরেকটা সবচেয়ে বড় সমস্যা এখন আসছে। আমরা ফ্যামিলিগুলো আমাদের ছোট হয়ে আসছে। আমরা অন্য ফ্যামিলি হচ্ছে। আমাদের মধ্যে বাচ্চাদের একটা বড় প্রবলেম আসছে সেটা হচ্ছে স্পিচ ডিলে। এটার সাথে ADHD হচ্ছে, আরো অটিজম অনেক কিছু আছে। অটিজম আছে। আমরা যদি এই জায়গা থেকে একটু কথা বলি যে বাচ্চাদের স্পিচ ডিলেটা কেন হচ্ছে? আপনি তো স্পিচ থেরাপিস্টও বটে। তো সেই জায়গা থেকে একটু যদি বলতেন যে স্পিচ ডিলেটা কেন হচ্ছে? এই জায়গায় আসলে আমাদের প্যারেন্টসদের করণীয়টা কি? হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমাদের বাচ্চাদের যে স্পিচ ডিলে যেটা আজকাল খুব বেশি দেখা যাচ্ছে বা আমাদের বাবা-মারা খুব বেশি কনসার্ন। আপনি যেটা বলতেছেন যে আমাদের সিঙ্গল নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। এটার কারণে কিন্তু আসলে অনেকে স্পিচ ডিলেটাকে হচ্ছে ওভার এমফাসাইজ করছে, দেখা যাচ্ছে। কিছু বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, বিশেষ করে যাদের ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে, যে ওর মামা, ওর চাচা বা ওর বাবাই বা ওর মাই হয়তো একটু দেরিতে কথা বলছে, সেটা আচ্ছা, আলাদা বিষয়। ওটা আচ্ছা। ঠিক হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে খুবই ইম্পোর্টেন্ট, সেটা হচ্ছে যে যদি কোমরবিড কন্ডিশন থাকে, যেমন আমার বাচ্চার যদি অটিজম থাকে, যদি ADHD থাকে বা অন্য কোনো আমার স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিফর্মিটিস থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে। এটা আচ্ছা, একটা ব্যাপার থাকতে ওকে। পারে। এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হচ্ছে মোবাইল অ্যাডিকশন এবং স্ক্রিন টাইম অ্যাডিকশন। আজকাল আচ্ছা। ১.৫ বছরের বাচ্চা কিন্তু জানে কিভাবে হচ্ছে সে যদি পাসওয়ার্ড বা কোনো হচ্ছে যে প্যাটার্ন সে দেখছে যে তার মার হচ্ছে Z প্যাটার্ন বা বাবারটা হচ্ছে S প্যাটার্ন, সে কিন্তু এভাবে করে আইকে হচ্ছে সে স্টার্ট করতে পারে। কার্টুন দেখা স্টার্ট করে দিল। সে টিভি দেখছে। আচ্ছা। এবং খুবই দুঃখজনক ব্যাপার যে এটা এত একটা নেশা আসক্তির পরিণত হয়েছে। এবং আমি যখন ওয়ান টু ওয়ান কমিউনিকেশন খুবই ইম্পোর্টেন্ট একটা বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টের ক্ষেত্রে। যেমন এটা কি? এটা হচ্ছে একটা বল। বলটার কালার কি? লাল। কেমন? সফট নাকি হচ্ছে হার্ড বা শক্ত নাকি নরম? হ্যাঁ? এই আচ্ছা। জিনিসগুলো যে এটা দিয়ে খেলে। হ্যাঁ, হুম। চলো আমরা খেলি। এভাবে করেই কিন্তু আসলে বাচ্চার একটা স্পিচ হয়। এটা বল, বল, বলো, বলো, বল। এই সময় যদি বাচ্চা কার্টুন দেখে, মা-বাবা হচ্ছে মোবাইলে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু কোনো কমিউনিকেশনই হচ্ছে মানে না। ওয়ান ওয়ে কমিউনিকেশন কোনো সুযোগ নাই। কারণ ফোন দেখলে তো সে ওয়ান ওয়ে কমিউনিকেশন হ্যাঁ, করছে। ফোনে এক্সাক্টলি। যেটা দেখছে ওকে কিন্তু কিছু বলতে হচ্ছে বলতে না। হচ্ছে না। টিভিতেও কিন্তু হ্যাঁ, চলছে, আমি হচ্ছে বলতে আমার হচ্ছে যেটা না। পছন্দ হচ্ছে এটার পরে আবার স্ক্রল করছি। একটার পর একটা চলে যাচ্ছে। আমার মনোরঞ্জন হয়ে যাচ্ছে ও ঘন্টার কিন্তু পর ঘন্টা। বুঝছে না যে তার কিছু বলতে হবে কিনা, হ্যাঁ। তার কিছু করতে। বাবা-মা যখন কথা বলে সে কিন্তু ওটা একটা ফিডব্যাক নেয়। বলো বাবা, বল হুম, এটা। হুম, এটাও হুম, একটা বড় হুম। কারণ। হ্যাঁ, আরেকটা জিনিস হয় যে হচ্ছে ইশারাতে কথা বলা। অনেক ক্ষেত্রে হয় যে ছোটবেলায় বাবা-মারা মনে করে যে না এখন বিশুতে কথা বলবে, এখন ইশারায় কথা বলছে, আমি বলি যে ওইটা দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। এটাতে তো হবে কি মানে আমরা ছোটবেলায় একটা মানে কথা শুনেছিলাম না যে না কাঁদলে মাও খাবার দেয় না। আচ্ছা। তো একই কথা হচ্ছে যে আমি যদি বাচ্চার সাথে ইশারায় কথা বলি, বাচ্চা কিন্তু ইউজড টু হয়ে যাবে। বুঝতে পেরেছি। বাচ্চা কিন্তু বলবে না। আমরা যেটা যখন বলি স্পিচ থেরাপি যখন করতে যাই বা কারেকশন করতে যাই, পেশেন্ট ওয়াইজ এ অবশ্যই আমি আচ্ছা, সবসময় বলি আচ্ছা। কাস্টমাইজড ব্যাপারটা। হুম, হুম। তখন আমরা বলি যে হচ্ছে যে ও কি মানে সমস্যাটা কোথায়? ও কি বোঝে বা এটা করে? হ্যাঁ, বোঝে। এটা জিনিস আনো বা এটা। কিন্তু সে কথা বলে না। হুম, তখন হুম, আমরা বলি ঠিক আছে আপনি নেক্সট ১০ দিন হচ্ছে ওর কোনো ইশারা ইয়া করবে না। একসেপ্ট করবেন না। হ্যাঁ, ওইটা দাও। মানে ওইটা হুম। এভাবে
অনেক সময় করে কি বাচ্চারা যে সে সাপোজ এসি রিমোট নিবে, সে বারবার টানছে, দেখাচ্ছে, এবং তার মানে তাকে বলতে হবে হ্যাঁ সে কি বলতে হবে, চাচ্ছে। তুমি বলো, না বললে কিন্তু পাবা না। তখন বলবে এসি, হয়তো বলবে আচ্ছা ঠিক আছে ওকে এবার দিলাম তোমাকে, মানে তাকে মানে এটা পার্ট অফ বিহেভিয়ার থেরাপিও আসে। মানে আমি যেটা বললাম না, যেটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কিন্তু হিসেবে কাজ করে। যে আমি যেটা বললাম যে আপনার অটিজম এডিএইচডি আছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে মানে বের করতে হবে। কারণ একটা বাচ্চার যেমন এডিএইচডির কথা যদি আমি বলতে চাই, এই ক্ষেত্রে যে আমার থট কন্টিনিউয়াসলি রান করছে, আমার হাইপার অ্যাক্টিভ বাচ্চা, হ্যাঁ কন্টিনিউয়াস। আমি মাদেরকে একটা উদাহরণ দিই, যে ধরেন হচ্ছে পপকর্ন ফুটানো দেখেছেন আপনারা, তখন মারা বলে হ্যাঁ দেখেছি। মানে এডিএইচডি বাচ্চাদের মাথায় কন্টিনিউয়াসলি পপকর্ন ফুটতে থাকে, তখন তার মনে হবে কি আমি এটা করব, ওইটা করব, ওইটাও করব, মানে লাগাতার, হ্যাঁ লাগাতার তার হচ্ছে, হ্যাঁ কিন্তু কোনোটাই কিন্তু শেষ করতে পারছে না সে, এটা একটা ব্যাপার থাকে। সো এই কারণে কিন্তু বাচ্চাদের অ্যাটেনশন ডেফিসিট হচ্ছে। সো যে বাচ্চা এদিক ওদিক তাকাচ্ছে, সে কিন্তু এটা বাবা বল, এটা মগ, এটা ভাত, ও কিন্তু শুনবে না, শুনবে কিন্তু বলবে না। আচ্ছা, মানে সে বল শুনতে শুনতে আবার হয়তো গ্লাসের কাছে চলে গেছে, বা হয়তো সে জানলার কাছে চলে গেছে, সে কিন্তু হচ্ছে 100% কনসেন্ট্রেশন দিচ্ছে না, এবং কনসেন্ট্রেশন না দিলে কিন্তু জিনিসটা কিন্তু আমরা লার্নিং এর মধ্যে আসতে পারবো না। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোয়ালিটি টাইম মানে আসলে বাবা মাকে দিতে হবে। কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি সারাদিন অফিসে আছি, বিজনেসে আছি, সংসারের কাজ করছি, কিন্তু আমাকে 2টা ঘন্টা বাচ্চাকে দিতেই হবে। আমরা একটু ভেঙে ভেঙে আসি। আমরা প্রথমে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আমার বাচ্চার স্পিচ ডিলেটা কেন হচ্ছে। এখন একটা বাচ্চার স্পিচ ডিলে যেন না হয়, প্রথম থেকে আসলে বাবা মার করণীয়টা কি? প্রথম থেকে আসলে প্যারেন্টিংটা কেমন হবে, তার সাথে ডে টু ডে অ্যাক্টিভিটিসটা কেমন হবে যদি জানতে পারতাম। আচ্ছা, যদি তার কোনো ধরনের ফিজিক্যাল সমস্যা না থাকে, যেমন অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিন্তু একটা এখানেও আমরা হিস্ট্রিটা নেই যে বাচ্চা যখন পেটে ছিল তার কোনো সমস্যা ছিল কিনা, তার অন্য কোনো প্রবলেম আছে কিনা, অটিজম আছে কিনা, বা তার ব্রেন ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা, এগুলো যখন আমরা ঠিক জানি যে না, এগুলো যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আবার ট্রিটমেন্ট প্ল্যান কিন্তু অন্য ধরনের হয়ে যাবে। আমরা যেটা বলতে চাই যে আপনার বাচ্চার স্পিচ ডিলে হবে না, কিংবা আপনার বাচ্চা সঠিক ওয়েতে প্যারেন্টিং পাবে। এই জায়গায় মানে ছোট একটা বেবি হলো, তারপর থেকে বাবা মায়ের ডে টু ডে লাইফটা কিভাবে বাচ্চার সাথে করা উচিত যেন তার বাচ্চা স্পিচ ডিলে না হয়, আমরা এই পয়েন্টে যদি একটু জানতে পারতাম। হ্যাঁ, প্রথম থেকে যেটা হচ্ছে যে অ্যাটাচমেন্টটা খুব জরুরি। বাচ্চাকে বুঝতে দিতে হবে যে তার বাবা মা তাকে কেয়ার করে, তাকে অ্যাবান্ডন করে যাওয়া যাবে না, বা যদি তাকে ছেড়ে যেতেও হয় মানে কোনো কারণে যে আমি অফিসে যাচ্ছি, বাচ্চাকে বুঝতে দিতে হবে যে বাবা মা একটা কাজে যাচ্ছে এবং হচ্ছে আবার ফেরত আসবে, এবং তার জন্য হচ্ছে খেলনা নিয়ে আসবে বা কোনো কিছু নিয়ে আসবে, এবং আসার পরে যেটা হবে তাকে প্রত্যেকদিন ডেইলি বাচ্চাকে একটা কোয়ালিটি টাইম তাকে দিতে হবে। প্যারেন্টিংটা এরকম হতে হবে। কোয়ালিটি টাইম বলতে আসলে ওই টাইমে কি করতে হবে? কোয়ালিটি টাইমের বলতে বোঝাচ্ছি যে তাকে সারাদিনে কি হলো না হলো বলো, এটা কি, বা খেলাধুলা করা, আলাদা করে একটা নির্দিষ্ট সময় দেওয়া, যে চলো আমরা ছবি আঁকি। ওই টাইমে বাবা মার অন্য কোনো এনগেজমেন্ট থাকবে না, শুধু বাচ্চার সাথে, শুধুমাত্র বাচ্চার সাথে কথা বলবে, খেলাধুলা করবে। হ্যাঁ, এটা হতে পারে। অনেকেই বলতে পারে যে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, আমার সংসারও দেখতে হয়, আমার হচ্ছে বাজারও করতে হয়, এটা করতে হয় না, তাহলে তো আমরা ভাগ করে নিই, 1 ঘন্টা বাবা নিক, 1 ঘন্টা মা নিক। হ্যাঁ, তো যখন মা রান্না বান্না করছে তখন হয়তো বাবা হচ্ছে ওই সময়টাতে বাচ্চার সাথে খেলছে, হয়তো ছোটখাটো গেমস খেলছে, হ্যাঁ পাজল মিক্সিং করা খেলছে বা লেগো খেলছে। আবার হচ্ছে যখন মা আসছে তখন আবার মা আলাদা করে হচ্ছে টাইমটা দিচ্ছে বাচ্চাকে, ঠিক আছে? তো তুমি কি করছো, এবং প্রত্যেকে আলাদা আলাদা কিন্তু রোল থাকে। মার একটা রোল থাকে, ইমোশনাল সাপোর্ট থাকে, আর বাবার হচ্ছে গাইডেন্সের একটা ব্যাপার থাকে। সো যেখানেই দুটো সামঞ্জস্যটা হ্যাম্পার হয় তখনই কিন্তু প্রবলেম হয়। আর একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, আপনি যেটা বারবার করে জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে যে স্ক্রিন টাইমটা কমাতে হবে বাবা মারও। এটা একটা আমাদের হচ্ছে অজুহাত হয়ে দাঁড়িয়েছে যে আমাদের সমস্ত কিছুই তো আসলে মোবাইলে। কি করব, আমার বিজনেস মোবাইলে, আমার সংসার কিভাবে চলবে, অথবা আমি অনলাইন পেজে বিজনেস করি, অথবা আমার ফোন আসে, অথবা যেসব কাজে আমি পেন্ডিং রাখি, আমার কালকের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। হ্যাঁ, তখন যেটা করতে হবে, যে কোনো একজন প্যারেন্টকে যেটা বেশি ইম্পর্টেন্ট তাকে একটু ছাড় দিতে হবে, দিয়ে আছে ঠিক আছে কালকের মধ্যে তোমার ডেডলাইন, প্রেজেন্টেশন তুমি করো, আমি তাহলে হচ্ছে বাচ্চাকে দেখছি। এটা যেন প্রতিদিনই না হয়, মানে আসলে আর্জেন্সি তো আলাদা হতেই পারে, কিন্তু বাচ্চাকে সেটাও বুঝাতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাচ্চা কাচ্চা আমরা যেটা করি সেটাই তো শিখবে। এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার, আরেকটা যদি এরকমই হয় যে না আসলে আমার বাচ্চার হেল্পিং হ্যান্ড কেউ নাই, হয়তো আমার ওয়াইফ কাজ করছে, আমাকে হচ্ছে প্রেজেন্টেশন বানাতে হচ্ছে, আমি যেটা বললাম যে বাবা তুমি একটু একটা ছবি আঁকো তো, দেখো তো আমি যে কাজ করছি দেখো তো পারো কিনা আমার একটা ছবি আঁকতে। তো ছোট বাচ্চা যেটা হয় যে 2 বছর বয়সে, সে কিন্তু আসলে কিছুই পারবে না, সে হয়তো এরকম আঁকে রাখলো যে এটা তুমি, এটা ল্যাপটপ। হ্যাঁ, এটা বললেও কিন্তু একটা ব্যাপার যে আমার সাথে আছে, আমার কন্ট্যাক্টে আছে, আমার পাশে আছে, হয়তো কাজ করতে করতে হয়তো মাথায় একটু আমি হাত বুলিয়ে দিলাম, ও হচ্ছে একটু মানে আরাম পেলো, মানে আমি তোমার সাথে আছি, এই যে একটা ব্যাপার, ঠিক আছে? এবং বাবা যে কাজটা করছে বা মা যে কাজটা করছে বাবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপরে এটা শেষ হলে আমি তোমাকে টাইম দেব। ঠিক আছে, তাহলে কোয়ালিটি টাইম দেওয়া হলো, আর কি করতে হবে তার সাথে?
আর যেটা বললাম যে তার সময় উপযোগী যে ব্যাপারগুলো, তার সাথে কথা বলা যেটা, কথা বলার যে ব্যাপারটা যেটা, সেটা না আমাকে নতুন জায়গাতে নিয়ে যাওয়া, ঘুরতে নিয়ে যাওয়া, নতুন জিনিস এক্সপেরিয়েন্স করা, যেমন পার্কে নিয়ে যাওয়া। একটা বাচ্চার যত বেশি ভোকাবুলারি এনরিচড হবে, বাচ্চা কিন্তু তত তাড়াতাড়ি কথা বলবে। আবার আরেকটা ব্যাপার আছে না, তাকে সোশ্যালি এটাই তো গ্যাদারিং এ বললাম, যেতে বাইরে হবে। বাইরে না নিয়ে গেলে তো সোশ্যাল গ্যাদারিং হবে না। প্রথমে তাকে পার্কে নিয়ে যেতে হবে, দেখাতে হবে যে তোমার মতো একটা বাবু আছে, ওটা একটা ছেলে বাবু, ওটা একটা মেয়ে বাবু, ঠিক আছে? এভাবে করে করে আস্তে আস্তে শিখাতে হবে। তারপরে যখন আমি সোশ্যাল গ্যাদারিং এ নিয়ে গেলাম, বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি বা কোনো জায়গায় নিয়ে যাচ্ছি, হ্যাঁ, ওর সাথে কিভাবে কথা বলতে হবে, একটা বাচ্চার সাথে কিভাবে কথা বলতে, যে হয়তো প্রথমে না বুঝে সে হয়তো একটা ধাক্কা দিল বাচ্চাকে, তখন আমরা বুঝলাম না না এটা দেখা দেওয়া যাবে না, ও তো ব্যথা পাবে, হ্যাঁ বলো বেবি। মানে কোনটা ভালো কোনটা মন্দ, এখান এক্স্যাক্টলি, থেকে কিন্তু এখানে গ্রো কিন্তু, হবে। এবং এটাই মোরালিটি শেখানোর সবচেয়ে আদর্শ সময়। বলে না যে কাদামাটি থাকা অবস্থাতে আসলে গড়ে নিতে হয় করে নিতে এই হবে। ব্যাপারটা। এখন একটা বয়সের পরে ৭-৮ বছর হয়ে যাওয়ার পরে কিন্তু তার কিন্তু মানে ইয়ে হয় না। এই এইজন্য কিন্তু, স্ট্রাকচারটা তৈরি হবে হ্যাঁ, না। এইজন্য কিন্তু স্কুলিং এর টাইমটা বলা হয় যে 4 ইয়ার্স থেকে আসলে শুরু করা উচিত, শুরু যে করা প্রি উচিত। স্কুল বাইরের কান্ট্রিতে যেটা বলে হ্যাঁ, যে হ্যাঁ। ওরা আমাদের কিন্তু দেশেও পুরো কিন্তু পড়ালেখা আছে প্লে এখন নার্সারি কিন্তু হ্যাঁ, এখন হ্যাঁ। কিন্তু শুরু হচ্ছে, কিন্তু এখন পড়ালেখাটা বেশি করায়। এখানে হ্যাঁ, এটাই সমস্যা। পড়ালেখাটা। তবে বাইরে ওই হচ্ছে ওই জায়গা এটিকেট, থেকে কিন্তু এখন বেরিয়ে হ্যাঁ, আসছে। এখন বের হয়েছে, এবং এটিকেট শেখাটা খুবই দরকার যে না তুমি আর মানে সিরিয়ালি হবে। কোনটা হ্যাঁ, কি হবে, কোনটা কি হবে না হবে, সালাম দিবা তুমি তাকে, থ্যাংক ইউ বলবা, গ্রিটিংস হ্যাঁ, গুলো গ্রিটিংস শেখানো। গুলো শেখানো, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমে তুমি টিফিন বাক্স খুলবা, কিভাবে টিফিন বাক্স বন্ধ করতে হয়, ব্যাগ কিভাবে কাঁধে নিতে হয়, নিজের জুতাটা কিভাবে নিজে ইয়ে করতে হয়, এই জিনিসগুলো, এবং এই সেলফ কেয়ার গুলো শিখাতে হবে বাবা মাকে। সবচেয়ে বড় ব্যাপার এখানে যেটা হচ্ছে, স্পিচ দিলে হবে না, আপনি যত বেশি কথা বলবেন বাচ্চার সাথে। এক্স্যাক্টলি, এবং হচ্ছে বাচ্চা শিখবে কোত্থেকে হ্যাঁ। ভোকাবুলারি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আমি বলবো, আজকাল যে প্রবলেমটা আমি ফেস করি প্রায়, সেটা হচ্ছে কি বাইলিঙ্গুয়াল প্রবলেম। সেটা হচ্ছে সবকিছু না এত বেশি ইংলিশের মাধ্যমে আমরা শিখাতে যাই যে আমি বাসায় বলি বাংলা, বাচ্চাকে শিখাবো যেহেতু আমি ভর্তি করবো ইংলিশ মিডিয়াম স্কুলে, এই জন্য আমি চাই বাচ্চাকে ছোটবেলা থেকে ইংলিশে বড় মানে করতে। মিক্সিং হয়ে যাচ্ছে। ফিশ, চিকেন, আবার ওদিকে নানি বলতেছে বাবা বলো এটা কি, মুরগি, মুরগি। ও তো মাথা কনফিউজ বুঝতেছে হয়ে না যে, যাচ্ছে, ও তো ওর মধ্যে বুঝতে- দুইটা চিত্র চলে আসছে। চলে আসতেছে। কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় এভাবে শিখি না। আমরা কিন্তু আগে বাংলাটা শিখছি, তারপরে হচ্ছে গিয়ে আমরা ও আচ্ছা এটা মানে হচ্ছে আমরা এটা এটা। সবাই যেভাবে কথা বলছি, আমি হয়তো বাচ্চাকে শেখানো ইংলিশ মিডিয়ামে তৈরি করার জন্য বাচ্চার সামনে হ্যাঁ, শিখাচ্ছি ফিশ, কিন্তু আমি ঘরে সবসময় কথাবার্তা মাছ। বলছি আজকে মাছ রান্না মাছ হয়েছে, হচ্ছে, মাছ হ্যাঁ, রান্না মাছ হয়েছে। খাও, মাছ সে খাও, যেটা মাছ খাও, শুনছে, তখন সে খুবই কনফিউজ। এই মাত্র তুমি বললে ওটা ফিশ, আমাকে Fish। ছবি দেখাইলা ফিশ, এখন আবার বলতেছে এটা মাছ। তার মানে আমাদের এত তাড়াহুড়া নাই বাচ্চাকে ইংলিশ আমাকে মিডিয়ামে আগে, কিংবা হ্যাঁ, ইংলিশ ভার্সন যেটাই হোক না কেন, একটা ল্যাঙ্গুয়েজে তাকে আগে হচ্ছে বেসিক প্রপারলি জিনিসটাকে করতে প্রপারলি হবে, করতে যেটা হবে। হ্যাঁ, তারপরে সে exactly। যখন ডিফারেন্সিয়েট বুঝবে যে হ্যাঁ, এইটার তখন ইংলিশ এইটা automatically সে ইংলিশ বা শিখে যাবে। স্প্যানিশ, আপনি জাপানিজ যে কোনো ভাষা আপনি তাকে শিখান, কোনো সমস্যা নাই। শিখছে। আমরা স্পিচ ডিলের মধ্যে থেকে এখন বের হয়ে চলে আসলাম। আরেকটা জিনিস, বাচ্চারা অতিরিক্ত দুষ্টু স্বভাবের অনেক সময় হয়। অতি চঞ্চলতা অতি যেটাকে আমরা বলি, চঞ্চলতা হ্যাঁ। বলি। আবার অনেক সময় অনেক কিছু আবদার করে। এইটা খাবো, সেইটা খাবো। চিপস না নিয়ে আসলে সে লাফালাফি শুরু করছে। আইসক্রিম না হলে সে পাগল জেদ হয়ে যাচ্ছে। দেখাচ্ছে অনেক। জেদ দেখাচ্ছে। এই সময় আসলে কিভাবে হ্যান্ডেল করা উচিত বাবা-মার? মানে এই জায়গাগুলো বাবা-মা কি করবে আসলে? হ্যাঁ, এখানে হচ্ছে বিহেভিয়ার থেরাপিটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আসলে প্যারেন্টিংটা কিরকম হবে, আর প্যারেন্টসকে কিছু আসলে রুলস ফলো করতে হবে। ফার্স্ট রুলস হচ্ছে নেভার ডিভাইড, মানে যে প্যারেন্টিং ব্যাপারটা, যে একই রকম ভাবে প্যারেন্টিং করতে হবে বাবা মাকে। যে বাবা বললো যে ঠিক আছে বাবা চলো, মা বললো না 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 ওকে দিও না চকলেট, আর সাথে সাথে বাবা বললো না সমস্যা নাই আমি দিব না, বেশি খাবে না। সো এই যে দুই রকম ভাগ হয়ে গেল, এখানে কিন্তু বাচ্চা একটা লার্নিং শিখলো, অবজারভেশনাল লার্নিং, যে তার মানে আমি যদি এরকম একটা পয়েন্টে নিয়ে যেতে পারি, বাবা মার মধ্যে একটা কনফ্লিক্ট হবে, আলটিমেট গেইনার আমি। এটা কিন্তু ছোট্টবেলা থেকে 3 বছর বয়স থেকে বাচ্চারা কিন্তু এই জিনিসটা বুঝে যায়। বুঝে চাই। সো তখন হচ্ছে তার মানে প্যারেন্টিং নিয়ে বা হচ্ছে ছেলে মেয়ে মানুষ করা নিয়ে কিন্তু বাবা মার দ্বিমত থাকা যাবে না, একমত হতে মানে হবে। আমি চকলেট খাওয়া যাবে না, অথবা বাবা তুমি মা একই পাবা, মত। তুমি হচ্ছে 1 সপ্তাহ পরে পাবা যদি তুমি হচ্ছে মানে এই কাজটা ঠিক মতো করতে পারো। তাকে প্রেইজ হ্যাঁ, করার প্রেইজ জন্য, করা, রিইনফোর্সমেন্ট করা, তাকে যেটাকে আমি গিফট বলি গিফট হিসেবে দেওয়া, বা হিসেবে তোমাকে দেওয়া। ঘুরতে নিয়ে যাবো শিশু পার্কে বা ফ্যান্টাসি কিংডমে, সেটা তো একটা গিফট হিসেবে থাকবে, তাই না? সেটার আশায় আমার বাচ্চা কিন্তু ঠিক মতো কাজ করবে, এটা একটা ব্যাপার থাকে। সো যেটা বলতে চাচ্ছিলাম যে জিদ করার যে ব্যাপারটা, এবং আমাকে হচ্ছে কিছু মানে ওকে আলাদা করে রাখতে হবে কিছুটা টাইম। টেম্পার ট্যান্ট্রাম করবে অনেকে, যেটা বাচ্চারা করে নাগিন ড্যান্স দিতে থাকে, কোনো একটা শপে গিয়ে একটা খেলনা পছন্দ হলো আমাকে এটা কিনে দিতে হবে, হ্যাঁ, দিতেই হ্যাঁ, হবে। দিতেই হবে। আমরা সে প্রায়ই প্রচন্ড দেখি যে জুলুম হ্যাঁ, করে। এবং হচ্ছে মানে মাটিতে বাপ মা তো মান সম্মান নিয়ে খুব ভয় টানা টুটে দিয়ে দেয় আর কি তখন। ওই হ্যাঁ। সময়টা আসলে কি হ্যাঁ, করা তখন উচিত? হচ্ছে যে দেওয়া যাবে না। তখন হচ্ছে যে ওকে সেফ ডিস্টেন্সে থেকে হচ্ছে ওকে দেখতে হবে। এবং ও যখন নিজে বুঝবে যে সবাই আশেপাশে ওর দিকে তাকিয়ে আছে, ও কিন্তু নিজেই বুঝতে পারবে যে জিনিসটা ঠিক অনেক হচ্ছে সময় না। কি আসলে তাকে বেশি অ্যাটেনশন না দেওয়া, কিংবা অনেক সময় হয় না বাচ্চা অ্যাটেনশন সিকার হয়। না, তা তো আছে। এটা তো একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে পেয়ে অভ্যস্ত যেটা, এটা একটা ব্যাপার। আর যদি কোমরবিডিটি, আমি বারবার করে বলছি যে এডিএসডি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা ট্রিটমেন্ট করতে হবে। আলাদা ট্রিটমেন্ট। অর্ধেকের বেশি সমস্যা কিন্তু আমি দেখেছি যে এডিএসডি যাদের থাকে ওষুধেই কিন্তু হচ্ছে ভালো হয়ে যায়, যে অতিরিক্ত উত্তেজনা করা বা টেম্পার ট্যান্ট্রাম করা এটা কিন্তু ঠিক হয়ে যায়। আমরা ADHD তে আসবো। আমরা ছোট্ট একটা জিনিস, আমাদের আশেপাশে সবসময় আমরা এটা শিকার। হ্যাঁ? বাচ্চা-কাচ্চা
অতিরিক্ত জুলুম জিদ করে, সে এখন চিপস খাবে, সে চিপস না নিয়ে আসা পর্যন্ত সে খুব লাফালাফি চিৎকার চেঁচামেচি করছে। এখন বাবা মা কি করছে, না দিয়ে থাকতে পারছে না, আবার দিলেও প্রবলেম। মানে তার চাহিদা দিন দিন বাড়ছে, সে একটা খাইতো চিপস দিনে সে 5টা হয়ে যাচ্ছে, তারপরেও একটার পর একটা ডিমান্ড করছে। আবার অনেক সময় বাচ্চা কাচ্চাকে কিছু দিলে তাদের ভাল লাগতেছে, বাচ্চা কাচ্চা অ্যাটেনশন দিচ্ছে, এই জায়গা তো হয়। অনেক সময় দাদা দাদি নানা নানি করছে, হয়তো ছোটবেলায় আইসক্রিম খাওয়ানো ঠিক না, চিপস খাওয়ানো ঠিক না, কেউ একজন বাইরে থেকে আসছে তাকে একটা চিপস দিচ্ছে, সে খুব খুশি হচ্ছে, এটা তাদের ভালো লাগছে, ভালো লাগেও বটে। এই জায়গা থেকে বাচ্চার এই জিদগুলো কমানোর জন্য আসলে আমরা কখন কোনটা দিব কিংবা দিব না, এরকম কোনো বাউন্ডারি সেট করার ব্যাপারে বাবা মা আসলে কি করবে? এটা আমি যেটা বললাম যে প্যারেন্টিং নিয়ে নিজেদের মধ্যে আসলে একটা মানে ওপেন ডিসকাশন হতে হবে বাবা-মার, এবং একই সাথে পরিবারের অন্য সদস্য যদি আমার এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে, যেমন নানা-নানি, দাদা-দাদি যদি থেকে থাকে, তাদেরকেও আসলে এই টিমটার মধ্যে আসলে মানে ইনক্লুড হতে হবে। ইনক্লুড হতে হবে। মানে বাপ মা দিচ্ছে না, দাদা হ্যাঁ, আবার একটা এটা চকলেট করা নিয়ে যাবে চলে না। আসলো। তাহলে কিন্তু আসলে যে ইনকনসিস্টেন্ট প্যারেন্টিং হচ্ছে। আর প্যারেন্টিং বলতে শুধুমাত্র বাবা-মা বাপ বোঝায় মা তা না, কিন্তু না। ওভারঅল। বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে, বাংলাদেশের ক্ষেত্রে এটা হবে না। বাইরের কান্ট্রিতে যেমন শুধুমাত্র বাবা-মাই থাকে, কিন্তু এখানে যেমন এক্সটেন্ডেড বাবা ফ্যামিলি মা থাকে, দাদা দাদি বড় ভাই বোন থাকতে পারে, হ্যাঁ, খালা থাকতে পারে, ফুপু থাকতে পারে, মামা থাকতে পারে, চাচা আদরের থাকতে পারে, শেষ নাই কোনো। হ্যাঁ, যে এ না দিলেও আরেকজন বিগড়ানোর দিচ্ছে। জন্য রেডি হচ্ছে। মানে খালামণি নিয়ে চলে আসছে, হ্যাঁ, একটা চলে চকলেট, আসছে। একটা হ্যাঁ, আইসক্রিম ব্যাস, নিয়ে হ্যাঁ। চলে হ্যাঁ, আসছে। মাঝে, মাঝে দেওয়াটা অস্বাভাবিক কোনো কিছু না, বা আমরাও যেটা পছন্দ করি ঠিক আছে, ইটস ওকে, বাট নট রেগুলারলি। এবং হচ্ছে আমাদেরকে মানে ওই জিনিসটা ফিক্স করে দিতে হবে যে এটা করলে সারা সপ্তাহে তুমি যদি এটা করো, তাহলে তুমি শুক্রবারে গিয়ে তুমি বিরিয়ানি খেতে পারবা, অথবা তুমি চকলেট খেতে পারবা। এভাবে করে আস্তে, 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 আস্তে করে আমাদেরকে জিনিসগুলোকে কমাতে হবে। হুট করে আসলে কমানো যাবে না। যেকোনো অ্যাডিকশন বা যেকোনো বিহেভিয়ারই আমি যদি হুট করে সাডেন উইথড্রল করি, বাচ্চা কিন্তু বিশাল একটা মানে ইমপ্যাক্ট পড়বে। আউটবার্স্ট হবে। হ্যাঁ, আমাকে আস্তে, আস্তে কমাতে হবে। যে বাচ্চাটা ডেইলি 2টা চিপস খায়, তাকে কিন্তু আমি যদি বলি যে না কালকে থেকে তুমি চিপসই খাবা না, তাহলে কিন্তু হবে না। আস্তে, আস্তে আচ্ছা ঠিক আছে, একটা করে খাচ্ছে, আচ্ছা ঠিক আছে। এরপর আস্তে, আস্তে ছোট সাইজের প্যাকেটটা দিলাম, হ্যাঁ? যে হয়তো বড় সাইজের একটা কোল্ড ড্রিংকস খেত। কালকে থেকে আস্তে, আস্তে ছোট সাইজের দেওয়া হলো। এভাবে করে টেকনিক্যালি কমায় নিয়ে আসতে হবে। হুট করে কোনো কিছু পরিবর্তন করা সম্ভব না। আপু, আমাদের সমাজে আরেকটা বড় একটা ট্রাম আছে, সেটা ADHD। বাচ্চারা অতিরিক্ত চঞ্চল, এবং এই চঞ্চলতারও কিন্তু ডিফারেন্সিয়েট আছে। অতিরিক্ত চঞ্চল, খুব বেশি হাইপার, সেক্ষেত্রে বাচ্চার ADHD আছে কিনা এটা কিভাবে বুঝবো, এবং এই ADHD থাকলে আসলে করণীয়টা কি? আচ্ছা, আপনি যেটা বললেন যে ইদানিং খুবই একটা মানে হট টপিক হয়েছে ADHD, এবং অনেকে অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে, যারা অ্যাডাল্ট তারা হচ্ছে বলেন যে হ্যাঁ আমার ছোটবেলায় ADHD ছিল, বা হচ্ছে এখন ADHD আছে, আমি এটার জন্য পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আসলে প্রপার ADHD তাদের নাই, অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে। হ্যাঁ, সো ADHDর ফার্স্ট যে ক্রাইটেরিয়া হচ্ছে সেটা হচ্ছে প্রথমেই বাচ্চাদের ডেভেলপমেন্টাল পিরিয়ডে আসলে আইডেন্টিফাই করতে হবে যে স্কুল থেকে তার নামে কমপ্লেন আসবে, আশেপাশে পাড়া প্রতিবেশী তাকে কমপ্লেন করবে যে এত বেশি দুষ্ট আপনার বাচ্চা, হ্যাঁ এটা করতেছে, হ্যাঁ, এবং চোখের পলকে হচ্ছে একটা মানে হুলস্থুল বাধায় দিল আপনার রুমে এসে। হ্যাঁ, তো কম বেশি দুষ্টামি কিন্তু সব বাচ্চাই করে, এবং এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, এটা একটা পার্ট। হ্যাঁ, বাচ্চারা চঞ্চল হবে, এটা স্বাভাবিক। কোনো কিছু ক্ষতি করা বা হচ্ছে কোনো মানে এটার ভবিষ্যৎ কি হবে এটা বিবেচনা না করে কিন্তু আসলে সাধারণত বাচ্চারা সাধারণ চঞ্চলতা যেটাকে আমরা বলি, তারা কিন্তু সেটা করে না। তারা কিন্তু বোঝে যে এটা করলে আমি ব্যথা পাবো, এটা করলে আমি ইয়ে করবো, তাই না? এটা একটা ব্যাপার থাকে। আরেকটা হচ্ছে যে তার ইনঅ্যাটেনশন থাকে। হ্যাঁ, হাইপার অ্যাক্টিভিটি অ্যান্ড ইনঅ্যাটেনটিভ যেটা থাকে। সো একই সাথে আমার কনসেন্ট্রেশনও থাকবে না, এবং আমার হচ্ছে হাইপার অ্যাক্টিভ থাকবে, দুটোই হবে। এবং হচ্ছে একটা নির্দিষ্ট আপনাকে যদি বলা হয় যে লাইন মেনটেন করা, বা তোমার পরে তুমি উত্তর দিবা না, আমি বলবো। হ্যাঁ, মানে দেখা গেছে যে তার আগেই চলে যাচ্ছে, মানে সে কোনো রকম চেইন অফ কমান্ড ফলো করবে না সে, ঠিক আছে? সে যেটা মনে করবে সেটাই রাইট। হ্যাঁ, তারপর সে ইনঅ্যাটেনশন দিবে, সে বেশিক্ষণ ধরে মনোযোগ রাখতে পারবে না পড়ালেখা, একটু পরে এটা উঠে করে আসি। সো এটা একদম বুঝাই যাবে, আসলে ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু বুঝতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে তারা স্বীকার করতে চায় না। আমার কাছে অনেক পেশেন্টের বাবা মাই নিয়ে আসে বাচ্চাকে। আসলে সত্যি বলতে কি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না কোনটা চঞ্চলতা এবং কোনটা হাইপার অ্যাক্টিভিটিস এবং কোনটা আসলে মানে সে কনসেন্ট্রেশন দিচ্ছে না। এটা আসলে আমরা সত্যি আইডেন্টিফাই করতে পারি না। আমরা গ্রামে বিলং করেছি, আমাদের কাছে এই টার্মগুলো একদমই নতুন। আমরা আসলে বুঝতামই না। আমরা তাদেরকে অতিরিক্ত চঞ্চল, বেশি দুষ্টু, শয়তান ছেলে, দুষ্টু ছেলে, বিভিন্নভাবে আমরা এটাকে হ্যাঁ অনেক, এবং প্রত্যেকটা মানে ক্লাসে আপনি দেখবেন এরকম 3-4 জন কিন্তু ছিল যাদের অত্যাচারে আমরাই অতিষ্ঠ হচ্ছি, কিন্তু আসলে আমরা বুঝতামই না যে এটা এক ধরনের ইস্যু থাকতে পারে। তো ওই জায়গায় আসলে খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারছি কিনা। আপু, আমি একটু জানতে চাচ্ছি ADHD হলে আসলে বাবা মার করণীয় কি, এবং
প্রসেসটা কি হবে, ট্রিটমেন্ট প্রসেসটা কি হবে, এটা একটু যদি আচ্ছা, জানতে পারতাম। ADHD যখন আমি বুঝতে পারবো যে আমার বাচ্চাটা আসলে আমার ৮-১০টা বাচ্চা বা আমার আশেপাশের বাচ্চাগুলোর চেয়ে একটু বেশি দুষ্ট বা চঞ্চল, সেক্ষেত্রে আমরা অবশ্যই ১ম এই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসবো। কারণ ১ম ৬-৭ বছরের মধ্যেই কিন্তু আসলে এটা অ্যাসেসমেন্ট হয়ে যাওয়াটা খুবই জরুরি। কারণ এটা কিন্তু তার একাডেমিক লাইফে কিন্তু হ্যাম্পার করবে। কারণ আচ্ছা। আমার বাচ্চা যার হয়তো 1st, 2nd, 3rd হওয়ার কথা, সেই বাচ্চাটা হয়তো পরীক্ষাতে কোনোভাবে পাস করছে। কারণ সে হয়তো নিতে পারছে, তার আইকিউ ভালো, কিন্তু তার এক্সিকিউশন কিন্তু হচ্ছে না। কারণ কন্টিনিউয়াসলি তার মাথায় ওই যেটা বললাম আমি যে পপকর্ন ফুটতেছে। সে তো হচ্ছে এইটা ওইটা ওই যে একটু মানে ইজিলি ডিস্ট্রাক্টেবল মানে হয়ে যাচ্ছে। বারবার বিভিন্ন কিছু তার থেকে মাথায় আসছে। ডিস্ট্রাকশন আসতেছে এবং সে সেই জিনিসটা করার জন্য ছুটে যাচ্ছে। সো তার হচ্ছে সেই প্রপার যে যতটা অ্যাচিভমেন্ট তার হওয়ার কথা তার একাডেমিক পারফরম্যান্স এ, সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে। হ্যাঁ? সো এটা একটা মানে একটা কি বলবো এটাকে, একটা সাইকেলে চলে যাবে। তারপর দেখা যাবে যে তার মন খারাপ হয়ে যাচ্ছে, বাবা-মা বকা দিচ্ছে। এই বিশাল একটা কাহিনী হয়ে ট্রিটমেন্ট যাবে। হ্যাঁ, প্রসেসটা এটা কি? হয়ে যাবে। এখন ট্রিটমেন্ট প্রসেস যখন আমি আসলাম তখন আমরা সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট এর মাধ্যমে আমরা কিন্তু একটা ডিটেইলস একটা হিস্ট্রি নেই এবং একই সাথে আমরা কিছু অ্যাসেসমেন্ট টুলস আছে আমাদের ADHD অ্যাসেসমেন্ট করার। সেগুলো হচ্ছে বাবা-মা ফিল আপ করে। কিছু জিনিস হচ্ছে বাচ্চাকে দিয়ে আমরা ফিল আপ করে, আবার কিছু জিনিস বাবা-মা ফিল আপ করে যে আমার বাচ্চা এটা করে, ওইটা করে না, ওইটা কতক্ষণ সময় লাগে, কি করে না করে। তো তখন থেকে আমরা কিন্তু একটা ইনডেক্স বের করি যে না আমার হচ্ছে এটা। তখন আমি বোঝা যায় যে আসলে ADHD টা আছে কি আছে নাই। কিনা এবং এটা কি মাত্রায় আছে। কি মাত্রায় আছে এটা আমরা বের করে ফেলি। গেল। এরপরে আসেন হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বাবা-মার সাথে আলাদা করে কথা বলি। হুম। যে হচ্ছে আসলে তাদের প্যারেন্টিং স্টাইলটা কিরকম, তাদের সারাদিনের ডেইলি রুটিন কিরকম, বাচ্চা কতটুকু সময় পাচ্ছে, তার হচ্ছে প্যারেন্টিং এ খাদ্যাভ্যাসটা কি? হ্যাঁ, ওটা তো অবশ্যই আসতেছি এবং প্যারেন্টিংটা কিরকম হয়, তার নানি-দাদির কাছে থাকে কিনা, তাহলে তাকেও হচ্ছে এটার মধ্যে ইনক্লুড করতে হবে। পরের দিন নানি-দাদিকে নিয়ে আসবেন, তাকেও আমরা কিছু টিপস দিব। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে খাদ্যাভ্যাস। এটা খুবই ইম্পোর্টেন্ট ব্যাপার। কারণ ADHD কিন্তু একটা বায়োলজিক্যাল কজ এর কারণে হয়ে থাকে। হ্যাঁ? হুম। সো সুগারি আইটেম, ডেইরি প্রোডাক্টস যেগুলো আছে সেগুলো খেতে দেওয়া যাবে একদম না। এভয়েড করতে হবে। একদমই। কারণ এটা হচ্ছে একদম ফুয়েল ওর জন্য। ও যত এগুলো পাবে সে আরো বেশি আরো বেশি উত্তেজিত হবে। ঠিক উত্তেজিত আছে? হবে। কারণ আমরা যেমন দেখেন হাইপোগ্লাইসেমিয়া হলে কিন্তু আমরা ডাউন হয়ে যাই। তার মানে কি? তার মানে ও হচ্ছে আপ। তার মানে ওর মাথার মধ্যে কন্টিনিউয়াসলি হচ্ছে গ্লুকোজ সাপ্লাই লাগবে। এবং দেখবেন ওসব বাচ্চারা কিন্তু চকোলেট, মিষ্টি, এগুলো জুস, বেশি খায়। চিপস এগুলো বেশি তার মানে এগুলো পছন্দ যত করে। দিব সে তত বেশি হাইপার আরো হবে। বেশি। মানে আমি ভাবতেছি যে ওকে থামানোর জন্য আমি দিচ্ছি। আপনি যেটা বলছিলেন টেম্পার ট্যান্ট্রাম করে ওকে আরো বেশি ফুয়েল দিয়ে দিচ্ছি। ফুয়েল দিচ্ছে। তখন ঠিক সে আছে? আরো বেশি আরো চঞ্চল বেশি সে তখন হচ্ছে স্টার্ট দুষ্টুমিয়া করে করছে। ফেলবে। এই জিনিসটা করবে। এবং এই জিনিসটা হচ্ছে তাকে মিষ্টি জাতীয় খাবার এবং মিষ্টি জাতীয় ফলগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা মানে একটু রেস্ট্রিকশন দেই। এবং রেস্ট্রিকশন বললে বলি যে দিলে যদি দিতে চান সেক্ষেত্রে বিকেল ৪ টার আগে সবকিছু দিবেন। সবকিছু দিবে। এবং প্যাকেটজাত খাবার যেগুলো প্রিজারভেটিভ আছে, যেটা হচ্ছে সাধারণ না, প্রকৃতি প্রদত্ত না, সমস্ত কিছু চিপস, চিপস, প্যাকেটজাত জুস, মানে কোল্ড আমাদের ড্রিংকস চিপসের কথা বারবার কেন বলছি? আমাদের তো এটা এভেইলেবল। প্রত্যেকটা মানুষ বাচ্চাকে চিপস দিতে পছন্দ করে। প্যাকেটজাত বললে কিন্তু বিস্কিটও বুঝায়, চানাচুরও কিন্তু বুঝায়। আপনি হিসাব করেন দেখেন সমস্ত কিছু কিন্তু পড়ে প্যাকেটজাত যাচ্ছে। কোনো খাবার খাওয়া যাবে না। অনেকে বলে যে নুডলস তো খুব পছন্দ করে। ইটস ওকে, নুডলস আপনি খাওয়ান। আমরা ছোটবেলায় যে লম্বা নুডলস গুলো খেতাম সেটা আমি খাওয়াবো। কোনো সমস্যা নেই। আমি বাসায় একটা মসলা বানিয়ে নিলাম আমার বাচ্চার জন্য, তাই না? ADHD ট্রিটমেন্ট প্রসিডিউরটা কিন্তু বেশ লম্বা এবং এটা কিন্তু মোটামুটি ৬ থেকে ৮ বছর 10 বছর পর্যন্ত কিন্তু লাগতে পারে। লাগতে পারে। হ্যাঁ, এবং প্রপারলি যদি এটা আমরা আসলে ট্রিটমেন্ট না করি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনার কনডাক্ট ডিসঅর্ডার এ চলে যেতে পারে এবং কথা বলার পরবর্তীতে অবাধ্যতা হতে পারে। তার বিভিন্ন রকমের ডিসঅর্ডারের দিকে যেতে পারে। ডিসোশিয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে। বিভিন্ন ধরনের প্রগনোসিস আছে। এটা একটা ব্যাপার হতে পারে। আরেকটা হতে পারে যে পড়াশোনায় সে একদমই মনোযোগ হলো না। সে ক্লাস 8 পর্যন্ত পাস করে বসে থাকলো ঘরে। অথবা সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিন্তু তার আশানুরূপ ফলাফল আসছে না। সে কোনো কিছু ফোকাস করতে পারছে তখন না। তার ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি সব এসে তার কারণ যেহেতু তার আশানুরূপ ফলাফল আসছে না, ফ্যামিলি থেকে বারবার তাকে প্রেশারাইজ করছে। এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে। আর একই সাথে তাকে কিছু বিহেভিয়ার থেরাপি দিতে হবে। যেমন তাকে হচ্ছে ছোট, ছোট ইনস্ট্রাকশন তাকে দিতে হবে যে তুমি এটা করো, তারপরে এটা করলে এটা পাবা। এই জিনিসগুলো করতে দিতে ছোট, ছোট হবে। করে কাজ ভাগ করে কাজগুলো করতে ভাগ হবে। করে দিতে হবে। তোমার কাজগুলো তুমি করবা, হ্যাঁ? তোমার নিজের কাজগুলো গুছিয়ে রাখবা। প্রত্যেকদিন মার সাথে হয়তো একটু হেল্প করলো, বাবার সাথে হয়তো একটু হেল্প করলো, বই খাতা গুছিয়ে রাখলো। তাকে সবসময় হচ্ছে একটা কাজের মধ্যে এনগেজ রাখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে স্ক্রিন টাইম দেওয়াই যাবে না। ADHD বাচ্চাদের কিন্তু প্রচন্ড ইম্পালস থাকে এবং না দিলেই চিৎকার করে উঠে বা একটা ধাক্কা মেরে দিল ছোট ভাই বোনকে বা বড় ভাই তো দেয়। দুপদাপ মার দেয়। দুপদাপ মার শুরু হয়ে গেল। ঠিক আছে? তো এটা যেটা হচ্ছে ওকে ব্রেইনটাকে খাটাতে হবে। যেহেতু সে ব্রেইন খাটাতেই পছন্দ করে, তাকে হচ্ছে ওই ডিভাইসের বদলে বা অন্য কিছুর বদলে তাকে পাজল দিতে হবে। তাকে ছবি আঁকতে বলা হবে এবং ছবি আঁকাটা কিন্তু একটা ধৈর্যের একটা ব্যাপার থাকে। কিন্তু আমার যদি অধৈর্য হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তুমি এটা না করলে তুমি হচ্ছে ওই যে 10 মিনিট স্ক্রিন টাইম ওটা কিন্তু পাবা না তুমি। তখন তার মাথা হবে তাকে বিনিময়ে কোনো কিছু করতে হবে। ভালো, ভালো কাজ করাইতে হবে কোনো কিছু হ্যাঁ, দিয়ে হ্যাঁ, এবং সেটা ভালো জিনিস হবে। ঠিক আছে, আমি নিজে রান্না করে নিব। বাইরের খাবার না, বাইরের হচ্ছে যে প্রিজারভেটিভ খাবার দিব না। আমি নিজে তোমাকে হচ্ছে
যে একটু টেকনিক্যালি প্যাকেট করে নিল। হ্যাঁ, ওরকম ভাবে হচ্ছে ব্যাপারগুলো করা যেতে পারে। এই জিনিসগুলো করতে হবে। আর প্যারেন্টিং এর ক্ষেত্রে যেটা বলছি যে রেগুলারলি হচ্ছে আমরা যেটা করি ADHD বাচ্চাদের ক্ষেত্রে ওদের তো ওষুধের একটা ইম্পোর্টেন্ট রোল আছে। সেই ওষুধগুলো হচ্ছে আমরা বয়সের সাথে, সাথে কিন্তু বাড়তে থাকে। কারণ ওজন ডোজ বাড়বে। যেমন আমরা ছোটবেলায় নাপা 250 মিলিগ্রাম খেয়েছি। এখন আমাদের 665 না হলে হয় না। হচ্ছে না। একইভাবে হচ্ছে ওদেরও কিন্তু তাই। এটা কিন্তু এই ধারণা করা যাবে না যে না এই ওষুধ খেলে আমার বাচ্চার ব্রেনের সমস্যা হবে, ব্রেন ডেভেলপমেন্ট হবে না। এটা ভুল কথা। বরং এটা নিউরোপ্রোটেক্টিভ সাইকিয়াট্রিস্ট তো আছেই এই ওষুধের ব্যাপারগুলো বিশ্লেষণ করতে। আমরা কেন আসলে বিশ্লেষণ করব? আরেকটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমি যখন একটা পেডিয়াট্রিশিয়ান এর কাছে যাই, শিশু বিশেষজ্ঞের কাছে যাই, আমার বাচ্চার জ্বর হয়েছে, কাশি হয়েছে, পাতলা পায়খানা হয়েছে। আমি চাই 3টা টেস্ট দিক ডাক্তার, 2টা অ্যান্টিবায়োটিক দিক। না দিলে ওই ডাক্তার কিন্তু ভালো না। একই জিনিস একই মা যদি ADHD এর কারণে সাইকিয়াট্রিস্টের কাছে যায়, আমার বাচ্চাকে কেন দিল? কেন কাউন্সেলিং করলো না? কেন শুধু কথা বলল না? হ্যাঁ, বা হচ্ছে মানে নিজেই তারা একটা তাদের একটা মাথায় একটা এঁকে নিয়েছে কেমন হবে। এটা শুধুমাত্র কথার মাধ্যমেই ঠিক করা যায়, এটার জন্য ওষুধ দেওয়া লাগবে না, কোনো টেস্ট করাবো না আমরা। কিন্তু ADHD এর জন্য হ্যাঁ, এটা তো অবশ্যই ADHD এর জন্য তো স্ক্রিনিং টুল আছে। আমাদের সমস্ত কিছুর জন্যই কিন্তু আমাদের স্কেল আছে। ডিপ্রেশন মাপার স্কেল আছে, আমার অ্যাংজাইটি মাপার স্কেল আছে, OCD মাপার স্কেল আছে, প্যানিক ডিসঅর্ডার সমস্ত কিছুর কিন্তু স্কেল আছে। তার মানে আমার স্কেল অনুযায়ী আমি হচ্ছে ওষুধ দেওয়া হয়। প্রমাণিত যে আপনি আপনার বাচ্চা সম্পর্কে বলতেছেন, আমি তো বলতেছি না, আপনি দাগাচ্ছেন। হ্যাঁ, সেটাই হচ্ছে একদম প্রমাণিত যে আপনি যদি হচ্ছে ওষুধ আপনি স্টার্ট করেন, খুব সহজেই 2 সপ্তাহের মধ্যে আপনি দেখবেন যে বাচ্চার একটা ফলাফল আসছে, বিশাল ফলাফল আসতেছে, পরিবর্তন আসতেছে। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। আর একই সাথে তো বিহেভিয়ার থেরাপি যেটা আমি বললাম, এবং বাবা মাকেও কিন্তু আমরা জিজ্ঞাসা করি, তাদেরকেও হোমওয়ার্ক দেয়। আচ্ছা আপনি বলেন যে ও কি করলো না করলো, যে বাবা মা কি ইনভলভ কিনা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কতটুকু আসলে তাকে অ্যাটেনশন দিচ্ছে, তার হোমওয়ার্ক গুলোতে কতটুকু কাজ করছে, এটা আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। আমরা যদি মোটা দাগে বলি তাহলে বাবা মা এটা বুঝবে, জানবে, সাইকিয়াট্রিস্টের কাছে হোমওয়ার্ক করতে হবে, বাবা মা সাইকিয়াট্রিস্টের কাছে আসবে, স্কেল গুলো অনুযায়ী ওষুধ নিবে এবং বাসায় হোমওয়ার্ক গুলো করবে এবং তাকে অ্যাটেনশন দিবে। ADHD টোটাল প্রসেসটাই এভাবে কাজ করবে এবং অবশ্যই ADHD ভালো হয় এবং ভালো থাকে ক্লায়েন্ট। আপু, আরেকটা ব্যাপার আমরা খুবই লক্ষ্য করছি, আমাদের টিনেজারদের মানসিক স্বাস্থ্য নিয়ে এখন কিন্তু প্যারেন্টসরা খুব সচেতন। ওই জায়গা থেকে আমরা একটা বড় পরিসরে একটা জায়গা পাই, সেটা হলো যে অ্যাডিকশন। তারা বিড়ি সিগারেটের প্রতি আসক্ত হচ্ছে, অনেক সময় তারা গাঁজা সেবন করছে, ইয়াবা সেবন করছে এবং এইটা তার পয়সার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে তার স্টেজগুলো বাড়ছে। এই অ্যাডিকশনগুলো হচ্ছে কোথা থেকে, মানে তাদের কোন চিন্তাধারা থেকে, মানসিক স্বাস্থ্যের কোন পার্ট থেকে তারা এটা করতেছে এবং এটা থেকে বের হয়ে আসার উপায়টা কি? আচ্ছা, এটা যেটা বললো যে ইম্পালস কন্ট্রোল ডিসঅর্ডার যাদের থাকে, যেসব মানুষের বা টিনেজারদের বা যাদের ADHD থাকে, হ্যাঁ, যেটা আমরা বলি যে এদের কিন্তু প্রবণতাটা একটু বেশি থাকে, যে রিস্ক টেকিং বিহেভিয়ার একটা ব্যাপার থাকে। যে দেখবেন যে একই ক্লাসের 5টা বাচ্চা, ওরা একজন সিগারেট খাচ্ছে, একজন খাচ্ছে না, আর একজন মদ গাঁজা খেয়ে সব শেষ করে, অথচ একই ফ্রেন্ড সার্কেলের বা হচ্ছে একই ক্লাসের। তো এটা হচ্ছে তার ছোটবেলার ব্রিঙ্গিং আপ একটা বড় একটা ফ্যাক্টর কাজ করে। সোশ্যাল বন্ডিং বা হচ্ছে ফ্যামিলি বন্ডিং একটা ব্যাপার থাকে, যেটা আমরা বলেছি যে খুব বাবা মারা হচ্ছে পোক করে আমাদেরকে, কি করতেছিস তুই, তোর ঘরে দরজা বন্ধ কেন তুই, এইটা একটা বড় ফ্যাক্টর থাকে। সো টিনেজ টাইমে কি হয়, টিনেজ টাইমে মানুষরা হচ্ছে রেবেলিয়াস হয়ে যায়, আমরা বিদ্রোহী হয়ে যাই, যে কোনো যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় যে ব্যাপারটা আমরা বলে থাকি। সো আমাদের পার্সোনালিটিটা রিশেপ হয়, আমাদের ছোটবেলায় যা থাকে তার থেকে একটা ট্রানজিশনাল পিরিয়ড থাকে। তখন আমি নিজে যেটা মনে করি বা আমার ফ্রেন্ড সার্কেল যেটা মনে করে সেটাকে আমি রাইট বলার একটা চেষ্টা থাকে। সো পিয়ার প্রেশার একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ফ্রেন্ড সার্কেলের সাথে আমাকে ফিট হতে হবে, তাদের সাথে তাদের শুজে ফিট হতে হবে। অমুকের এই ব্র্যান্ডের ঘড়ি ইউজ করে, আমাকে ইউজ করতে হবে। অমুকে এই আমার সব ফ্রেন্ডরা অ্যাপেল ইউজ করে, আমাকেও অ্যাপেল ওয়াচ ইউজ করতে হবে, বাইক চালাতে হবে। ঠিক আছে, যেমন আমরা যে পরবর্তীতে যেটা বলবো এখন কিশোর গ্যাংয়ের কথা আর কি। তো এই জিনিসটা আমাকে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স জন্য, আমার ফ্রেন্ড সার্কেলে একটা অ্যাকসেপ্টেন্স জন্য আমাকে হচ্ছে কিন্তু এই জিনিসটা আমরা করে থাকি। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমার নতুন একটা এক্সপেরিয়েন্স নেওয়া, যে আরে দূর 2-1 টান দিলে কিচ্ছু হবে না, কোনো বিষয় না, এটা কোনো ব্যাপার না। নায়ক তো খায়, তো দেখিস না ওই যে ছেলে সিগারেট বেশি খায়, মেয়েরা তারই প্রেমে পড়ে। হ্যাঁ, তো তখন হচ্ছে এটা একটা করার একটা ব্যাপার। অথবা কেউ হয়তো ওই মেয়েকে পছন্দ করছে, হয়তো একটু মানে রিজেক্ট করছে, আচ্ছা আসলে দেবদাস, হ্যাঁ, আমাদের তো একদম পারফেক্ট উদাহরণ আছে, আমরা আসলে মুভি সিনেমা এগুলো দেখে আসছি। এই জন্যই কিন্তু এখন দিন দিন কিন্তু এই জিনিসগুলোতে হচ্ছে আমরা অনেক বেশি আমাদের ফোকাস দিচ্ছে, যে আসলে এগুলো দেখানো উচিত না হলেও এটার এগেইনস্টে বলা উচিত, যে আসলে এবং লেখা থাকে সংবিধিবদ্ধ কেউ শোনে না আসলে। বেসিক্যালি সিগারেটের প্যাকেটের উপরে হচ্ছে লাং ক্যান্সারের ছবি থাকে। হ্যাঁ, সো ওটা তো আছে, ওটা নিয়ে অনেক মজার মজার জোকসও আছে। যাই হোক, তো আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে মানে কেন ওরা করে, আরেকটা হচ্ছে ইজি অ্যাভেলেবিলিটি যেটাকে বলি। হয় আমরা দেখবেন একটা সোশিও ইকোনমিক কালচারাল গ্রুপে হচ্ছে বিড়ি সিগারেট
এটা অ্যাডিকশন। আরেকটার হচ্ছে গাঁজা। আবার দেখবে যারা খুব বেশি কোটিপতির ছেলেমেয়ে তাদের এলএসডি, কোকেন। এলএসডি, কোকেন, কোকেন ইয়াবা, হ্যাঁ, ইয়াবা হ্যাঁ, যেগুলো এগুলো বেশি আছে। পয়সায় পাওয়া যায়। হ্যাঁ, ইয়াবা কিন্তু আবার ৩-৪ টা গ্রেড আছে আবার। আচ্ছা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ভেজাল দিয়ে হচ্ছে করে। বাঙালি সবকিছু বের করতে পারে। বের করতে পারে। সো যেটা হয় যে এই ব্যাপারগুলো হয় যে কোনটা আসলে কোন ফ্রেন্ড সার্কেলে কোনটা চলে বেশি। চলে। এটা খুব অ্যাভেইলেবিলিটি, কে availability কতটুকু depend করে। এফোর্ড করতে পারে। এফোর্ড করতে পারে। আবার অনেক সময় হয় কি যে এফোর্ড যখন করতে পারে না সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নেই। তুই হচ্ছে পরিবহন মানে বিক্রির পরিবহনটা কাজে তুই ব্যবস্থা দেখবি। কর। হ্যাঁ, তাইলে হচ্ছে ওটা থেকে তুই পাবি, সমস্যা নাই। হ্যাঁ, সো তুই এই যে এনে একটা দিবি, ব্যাপার, টাকা এনে আমি দিবি, দিব। হ্যাঁ আমি দিব। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু জিনিসগুলো হয়। সো এই জিনিসগুলো আসলে আমাদের বাবা-মাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার ছেলে বা মেয়েটা হচ্ছে আগে খুবই উচ্ছল ছিল। এখন সে খালি টাকা-পয়সা বেশি চাচ্ছে। হঠাৎ করে তার হচ্ছে ডিমান্ড বেড়ে যাচ্ছে। তার নতুন ফ্রেন্ড সার্কেল হচ্ছে। তাদেরকে আমরা চিনি না। সে রাত জেগে বাসায় আসতেছে, রাত জাগতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের কিন্তু ওয়ার্নিং সাইন। হ্যাঁ, তো যেটা বাবা-মাদেরকে করতে হবে যে বাচ্চাদের সাথে ফ্রিলি মিশতে হবে ছোটবেলা থেকে। যে তুমি যা করবা, যেখানে করবা সমস্যা নাই। I have your back. সো তুমি হচ্ছে যে আমাকে বলবা। হ্যাঁ, তো আর বিশেষ করে নতুন যদি ফ্রেন্ড সার্কেল হয় বা নতুন স্কুলে বা ইউনিভার্সিটিতে ঢোকার, বিশেষ করে ফার্স্ট ইয়ার কিন্তু খুবই ভালনারেবল টাইম। ইন্টারমিডিয়েট এবং বোথ ইউনিভার্সিটি লাইফ। কোনমতে ফার্স্ট ইয়ারটা পার করতে পারলে কিন্তু মোটামুটি ও তখন ততদিনে কিন্তু ২০-২২ বছর হয়ে যায়। তখন কিন্তু সে নিজের ভালোটা নিজে বুঝতে পারে যে না, আমার ফ্রেন্ডসরা মানে আমাকে ইউজ কোথায় করছে। থামতে হবে, কোথায় কোথায় কি থামতে হবে করতে বা হবে। এটা মনে হয় আমার জন্য ভালো হচ্ছে না। কিন্তু ওই টাইমটা পর্যন্ত আসলে বাবা-মাকে আসলে গাইড দিয়ে রাখতে হবে যে আসলে আমার ছেলে বা মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে এবং লাগলে হচ্ছে সেসব ফ্রেন্ডসদের বাবা-মার সাথে তাদের ফ্রেন্ডশিপ করতে এবং হবে। অনেক সময় ঘরোয়া বিভিন্ন রকম প্রোগ্রাম হ্যাঁ, হতে পারে। প্রোগ্রাম তখন হতে কিন্তু পারে। মানে বোঝা তখনই যায় যে বোঝা যায় যে মানে আসলে বিহেভিয়ার কিরকম অ্যানালাইসিস হ্যাঁ, করা যায়। এক্সাক্টলি এটাই কথা যে ঠিক আছে ওনাদের বাবা-মাকেও ডাকো, চলো আমরা একসাথে পিকনিকে যাই বা হুম, কোনো হুম। কিছু করি। এভাবে করলে যেটা হবে কি বাচ্চারাও হচ্ছে মানে ওইভাবে নিজেরা বুঝবে যে না আমি তো আর যাই হোক আমি তো পারব না এই জিনিসগুলা করতে। মানে পিকনিক কিংবা বিভিন্ন গেট টুগেদার সবাই একসাথেই হ্যাঁ, হোক। বা তোমার জন্মদিনে তুমি বাইরে কেন করবা? চলো আমরা আমরা একসাথে একসাথে করি, একসাথে হই। ঠিক আছে? একসাথে তোমার হয়ে যাই। ফ্রেন্ডসদেরকে ডাকো। সো এই জিনিসগুলো ওয়ার্নিং সাইন আমাদেরকে কিন্তু দেখতে হবে। আর কিছু বিহেভিয়ারাল চেঞ্জ হয় কিন্তু সাবস্টেন্স নিলে। যেমন হচ্ছে মেজাজ খিটখিটে হয়ে যায়, ওজন খুব কমে যায়, ঘুম কমে যায়। আসতে চায় না। তারপর হচ্ছে অনেক সময় হাতে নিডল মার্ক থাকে হুম। অথবা মানে জিনিসপত্র ভাঙচুর করে ঘরে যদি হুট তার করে মন খুব মতো কিছু বেশি না হয়। রিঅ্যাকশন আসতেছে, রিঅ্যাকশন অলওয়েজ আসে, বিরক্ত চোখগুলো থাকছে। লাল হয়ে থাকতেছে অনেক ক্ষেত্রে। হুম, ঠিক আছে? হুম। সো মানে এই জিনিসগুলো বা এমপ্যাথি থাকে না। যেমন আমার ছোট বোন হয়তো পরীক্ষায় ফেল করছে বা হয়তো আঘাত পেয়েছে। আমার হচ্ছে কোনো ফিলিংসই না। অথচ এই ছোট বোনকে আমি হচ্ছে ছোটবেলা থেকে বড় করছি। খুব অথচ ভালো এটা করছেন। এবং হচ্ছে টাকা আবার পয়সার আগে জন্য একভাবে টাকা পয়সা চাইতো, এখন দেখা যাচ্ছে হ্যাঁ, এবং না হলে মা-বাবাকে হিট করছে, হ্যাঁ? হুম, অ্যাগ্রেসিভ হতেছে। কারণ তখন যখন তার ড্রাগ উইথড্রয়াল হয় তখন তো আসলে সে নিজের মধ্যে থাকে না। একটা থাকে না, মানুষরূপী পশুতে পরিণত হয়ে যায় হয়ে তখন। যায়। তখন এই প্রবলেম গুলো তো আসলে তার ফেস যখন করতে হয়। মানে ক্রেভিং টা আসে ড্রাগ হ্যাঁ, নেওয়ার। যেটাকে সোজা বাংলায় যে ক্যারা ওঠা যেটাকে বলি বা প্যারা ওঠা যেটাই বলি না কেন আমরা এটা হ্যাঁ, বলি এটা বলে ভাষায়। এই এই শব্দগুলো শব্দগুলো তো ওদের ওরা কাছে বুঝে। খুবই, ওদের হ্যাঁ, কাছে খুবই এটা পপুলার আরকি। পপুলার। এটাই হচ্ছে ব্যাপার। এইটা হয়। তো এই যে তার একটা ড্রাগ নেওয়ার প্রবণতা চলে হুম। আসছে, সে ড্রাগ অ্যাডিকশন এ পড়ে গেছে। এই টাইমে আসলে ফ্যামিলির করণীয়টা কি? আমরা তো কেবল বুঝলাম যে সে হ্যাঁ, ড্রাগ আমার অ্যাডিক্টেড ছেলের মনে হয়েছে, হচ্ছে হ্যাঁ। হয়ে গেছে। সাথে এখন সাথে নিয়ে যাবো সন্তানের আমি কোন সাইকিয়াট্রিস্ট এর কাছে এবং সাইকিয়াট্রিস্ট কিছু কিন্তু ব্লাড এবং হচ্ছে কিছু ইউরিন টেস্ট কিন্তু করতে দিবেন। হ্যাঁ? আমি এখানে ওপেন পডকাস্টে বলছি না যে কোনটা কতদিনে পাওয়া যায়, কি হয়। তাহলে হচ্ছে যারা হচ্ছে নেয় তারা আবার হচ্ছে এটা বুঝে ফেলবে। কিন্তু সাইকিয়াট্রিস্ট বুঝবে সে কোনটা দিতে হবে সেই টেস্ট গুলো করে আসলে সে কয়টা নেয়। অধিকাংশ ক্ষেত্রে হয় যেটা তারা হয়তো ১ টা বা ২ টার কথা স্বীকার করে। কিন্তু যারা বাকিগুলো ১ টা ২ টা নেয় তারা আসলে ৫ টাও নিতে পারে। হুম, হুম, অলওয়েজ যে নিবে তা না বাট 80% কেসে কিন্তু তাই হয় যে আমি হচ্ছে শুধুমাত্র সিগারেট আর ইয়াবা খাই না, আমি সাথে গাঁজাও খাই। হুম, হুম, অথবা আমি মানে গাঁজা খাই কিন্তু সিগারেট খাই না। কিন্তু আসলে তো তা না ব্যাপারটা। ঠিক আছে? ব্যাপারটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে কিন্তু সিগারেটটাকে কিন্তু আসলে সাবস্ট্যান্স এর মধ্যে নেয় না অথবা আপনার জর্দা খাওয়াটা বা পান মসলা খাওয়াটাতে কিন্তু আসলে নেয়। কিন্তু এটাও কিন্তু আসলে সাবস্ট্যান্স এর মধ্যে পড়ে। কারণ যেটা সিগারেটও কি আপনার সাবস্টেন্স? obviously নিকোটিন এবং এটা হচ্ছে আপনার যেটাই আপনার অ্যাডিকশন করবে, যেটা আপনার দিন পরিমাণ বাড়ছে এবং আপনার আপনি ছাড়তে পারছেন না। এটাও কিন্তু হচ্ছে এবং মজার কাহিনী হচ্ছে ক্যাফেইন অ্যাডিকশন ও আছে। বাট ক্যাফেইনটাকে সাবস্টেন্স হিসেবে নেওয়া হয় না। না, কারণ এটা এটার আসলে হেলথ খুব হ্যাঁ, একটা বাজে এটা এরকমের হচ্ছে ইফেক্ট পড়ে ঘুমের না। সমস্যা হচ্ছে হয়তো বা সামথিং হয়তো আমার পালপিটেশনস হচ্ছে এটা। কিন্তু বাকি যে জিনিসগুলো আছে সেগুলোর কিন্তু আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আমার সব জায়গাতে সমস্যা রিঅ্যাকশন হচ্ছে। দিচ্ছে। আমার মেমোরি ইম্পেয়ারমেন্ট হচ্ছে, আমার কনসেনট্রেশন হচ্ছে না ঠিকমতো, আমার ঘুম আসছে না, আমার খাওয়া-দাওয়ার রুচি কমে যাচ্ছে অথবা বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমার সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে যেটা আমি সবসময় ইম্পোর্টেন্স দিয়ে থাকি যে মানে এখন আমি হয়তো একটা জিনিস খাচ্ছি ৫-৬ বছর পর্যন্ত ঠিক আছে।
আর্লি হচ্ছে আমার সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে একটা, যেটা 50 বছরের পরে হওয়ার কথা সেটা আমার 30-35 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা লং টার্ম এফেক্ট যেটা ছেলে এবং মেয়ে সবারই হচ্ছে, আমার বাচ্চা-কাচ্চার যে ওই যে বললাম ওভামের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে, স্পার্মের কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং বাচ্চা-কাচ্চার মধ্যে হয়তো বিভিন্ন ধরনের খুঁত দেখা দিচ্ছে বা তাদের মধ্যে মানসিক সমস্যা দেখা দিচ্ছে। যেগুলো আমি বললাম যে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যেটা হয় যে বাবা-মা যদি 10-15 বছরের মতো টানা গাঁজা খায়, তখন কিন্তু দেখা যায় যে আ এটা কিন্তু একদম প্রমাণিত যে টানা 10 বছর কেউ যদি গাঁজা খায় তাহলে কিন্তু তার বাচ্চার সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। দেখা যাবে তার ফার্স্ট বাচ্চাটা যখন হয়েছে তখন সে গাঁজা খেত না বা হয়তো ২-৩ বছর হয়েছে খেয়েছে। ফার্স্ট বাচ্চা ঠিক আছে। কিন্তু তার সেকেন্ড বেবিতে হতে পারে। সেকেন্ড বেবি বা থার্ড কারণ বেবি অলরেডি তার মধ্যে ওই বিষক্রিয়া শুরু হয়ে হ্যাঁ, গেছে। শুরু হয়ে গেছে। তো এই জিনিসটা তো আমাদের আসলে দেখতে হবে আসলে। তো এজন্য ছেলে হোক, মেয়ে হোক এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যাডিকশন এ যেটা আমরা বলে থাকি সিডেটিভ অ্যাডিকশন আমরা যেটাকে বলে থাকি। যে ঘুমের ওষুধ খাওয়ার একটা ব্যাপার বা কফ সিরাপ খায়। হ্যাঁ, হ্যাঁ, এটা হয়, কিন্তু হয়। এটা কিন্তু খুবই মানে বাবা-মাও কিন্তু বুঝতে পারে না যে তার মা সিরাপ নিয়ে আসছে, কাশি হচ্ছে, নিয়ে আসতেছে। সে কিন্তু একটা জায়গায় ২টা জায়গায় ৪টা এরকম হচ্ছে কিন্তু ঘুমাচ্ছে। হ্যাঁ, বাবা-মা ভাবতেছে আচ্ছা ঠান্ডা লাগছে মনে হয় ঘুমাচ্ছে। কিন্তু আসলে কিন্তু তা না। আবার পরীক্ষার আগে তার হচ্ছে অ্যাংজাইটি যখন বেড়ে যায় তখন সে এই কাজগুলো করছে বা ঘুমের ওষুধ। বাবা-মার প্রেসক্রিপশন নিয়ে গিয়ে সে হয়তো হচ্ছে ঘুমের ওষুধ খাচ্ছে। একটা জায়গায় ১০টা জায়গায় ২০টা। এরকম আমি অনেক পেশেন্টকে দেখেছি। শুধুমাত্র ইয়াং এইজে না, যারা অ্যাডাল্ট তাদেরও কিন্তু তাই। তাহলে পরিবারের উচিত ১ম এ সাইকিয়াট্রিস্টের কাছে আসা, অ্যাসেসমেন্ট হবে, তারপরে বুঝতে পারবে। এবং টেস্টগুলো করাতে হবে যে সে আসলে একটা খায় নাকি ২টা খায়। কারণ প্রত্যেকটার কিন্তু আসলে ট্রিটমেন্ট আলাদা। প্রত্যেকটার সিম্পটম আলাদা, প্রত্যেকটার ট্রিটমেন্ট আলাদা। সো ওইভাবে করে কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যাপার যে পরিবারে যদি একজনের এরকম ড্রাগ অ্যাডিক্টেড সন্তান থাকে কিংবা ড্রাগ অ্যাডিকশন কেউ থাকে, সেক্ষেত্রে পরিবারের উপর দিয়ে কিন্তু বিভিন্ন রকমের মানসিক প্রেশার, বিভিন্ন রকমের অর্থনৈতিক প্রেশার যায়। জরুরি বিষয়। এবং দেখা যাচ্ছে যে আমরা কিন্তু প্রায় পত্রিকাতে দেখি বা নিউজে দেখি যে নেশার জন্য নেশার টাকা না পেয়ে মাকে খুন করে ফেললো। এখন আমি যদি ও এত বেশি জায়গায় না গিয়ে আমি যদি জাস্ট এতটুকু বলি, তারা কিন্তু একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায়, তার ফ্যামিলিটাও। তো এই যে ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড, তারা মানসিক ট্রমার মধ্যে আছে, এই টাইমে মাথা ঠান্ডা রেখে আসলে বাচ্চাটাকে কিভাবে মেনটেন করে একটা প্রপার গাইডলাইন্সের মধ্যে দিয়ে বাচ্চাটাকে এই জায়গা থেকে উঠে নিয়ে আসবে, এই ক্ষেত্রে বাবা মার আসলে করণীয় কি থাকে কিংবা ইল্ডারদের করণীয় কি, যে তাকে আসলে কিভাবে মেনটেন করবে? সে তো খুবই ট্রিগার, হ্যাঁ, অলওয়েজ ভাঙাচোরা করছে, এটা করছে সেটা করছে। তার তো ট্রিটমেন্ট প্রসেস চলছে, তার ওষুধ যাচ্ছে, তার পাশাপাশি বাবা মা আসলে কিভাবে কাজ ফার্স্ট যেটা হচ্ছে ডিটক্সিফিকেশন করতে হবে, তাকে ওই জায়গা থেকে সরাইতে হবে। তার বাসা যদি থাকে ধরেন বাসাবোতে, সাপোজ আমি এখানে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, বাসাবোতে তাকে ওখান থেকে সরিয়ে ফেলতে হবে, ওই সারাউন্ডিং থেকে, হ্যাঁ, ওই ফ্রেন্ড সার্কেল থেকে, ওই স্কুল থেকে, ওই কলেজ থেকে। কারণ আমার হচ্ছে আগে বাচ্চাটাকে বাঁচাতে হবে বা আমার সন্তানটাকে বাঁচাতে হবে। তার একাডেমিক ক্যারিয়ারের চেয়েও হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে তার লাইফটা, মোটামুটি তার সঙ্গটাকে থেকে ওই থেকে পুরানো যত ফোন আছে, যত কানেকশন আছে, সমস্ত কিছু কানেক্টিভিটি কাট করতে হবে। ঠিক আছে? পাশাপাশি সবচেয়ে ভালো হয় যেটা না ১ মাস বা ২ মাস যদি আপনি হচ্ছে কোনো রেসিডেন্সিয়াল কেয়ারে রাখতে পারেন, তাহলে রিহ্যাবিলিটেশন যেটাকে আমরা বলে থাকি, রিহ্যাবে। সো যেটা হয় যে ওখানে তারা মানে প্রপারলি হচ্ছে ডিটক্স হবে বডি। এবং ওই যে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কিছু উইথড্রল সিম্পটম হয় কিন্তু, যেটাকে বললাম প্রচন্ড মানে বিভিন্ন ধরনের সিম্পটম এক এক ধরনের হয়। হয়তো রাইনোরিয়া হয়, হচ্ছে নাক দিয়ে পানি পড়ছে, চোখ দিয়ে পানি পড়ছে, লাল হয়ে যাচ্ছে এবং প্রচন্ড শরীরে ব্যথা, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। সো এগুলোর জন্য কিন্তু আসলে হসপিটালাইজেশন ইজ নিডেড। বাসায় কিন্তু এটা পারবে না। তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, মানে এত বেশি কষ্ট পায় ওরা ফিজিক্যালি ডিপেন্ডেন্সিটা গ্রো করে, তখন হচ্ছে বাবা মা বলে আচ্ছা ঠিক আছে নে যাক খায়। তখন এরকমও হয় অনেক সময়। এই কারণে আসলে বুকে পাথর বেঁধে হলেও আমার মানে বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও সময় দিতে হবে, একটু কষ্ট করতে হবে, আমার করার কিছু নাই। এটা একটা ব্যাপার। তারপরে সাথে অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টিডিপ্রেসেন্ট বা যা লাগে যেসব ওষুধ সেগুলো তো থাকবেই। এবং হচ্ছে মোটিভেশনাল কাউন্সেলিং আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা। ঠিক আছে? মোটিভেশনাল ইন্টারভিউইং লাগবে যে আসলে সে কোন স্টেজে আছে। সে কি, অনেকেই দেখবেন যে অনেকেই কিন্তু ছাড়তে চায় কিন্তু পারে না। কেন? ওই যে কিছু উইথড্রল সিম্পটম যে হয় বাসায় বসে চিকিৎসা নেওয়া, এটা কিন্তু আসলে সম্ভব হয় না। তাকে একদম সবকিছু থেকে আলাদা রাখতে হবে এবং তার প্রসেসের মধ্যে যেতে হবে। ১-২ মাসের হয়েছে মাত্র, সেক্ষেত্রে কিন্তু আমি বাসায় রেখে ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু যেটা আসলে অধিকাংশ ক্ষেত্রে পরিবার কিন্তু জানেই ৬ মাস ১ বছরের পরে। কারণ একটা বিহেভিয়ারাল চেঞ্জ আসবে হিউজ, তারপরে সে বুঝতে পারবে। ততদিনে তো অনেকখানি চলে গেছে। অনেক ইয়াতে হয়ে গেছে। তাহলে যেমনটা বলছিলাম যে তার পরিবারকেও এটার সাথে ইনক্লুড হইতে হবে এবং তাকে সময় দিতে হবে এই লম্বা সময় ধরে তার যে প্রসেসটা চলবে। এবং এটার পাশাপাশি অনেক সময় ফ্যামিলি কাউন্সেলিংও লাগে। তারা চাইলেই সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে টোটাল ব্যাপারগুলো নিয়ে তার চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করে তারা কাজ করতে পারে। এই অ্যাডিকশনটা তো গেল, আমরা আরো কিছু ছোটখাটো একটু আমরা ছোট্ট করে আমরা শেষের দিকে চলে আসছি, একটু ছোট ছোট করে আমরা জানবো। সবচেয়ে বড় সমস্যা এখন বাচ্চারা একটা এই যে টিনেজের বাচ্চাদের প্রচন্ড পরিমাণে গেমে আসক্ত,
প্রচন্ড পরিমাণে গেমে আসলে ফ্রি ফায়ার, পাবজি এগুলোতে প্রচন্ড। আমি অনেক বয়স্ক মানে আমরা তাদের মধ্যেই সবচেয়ে বেশি দেখি, যেহেতু তাদের কাজকর্ম কম, তারা সবচেয়ে বেশি হয়। এখন যে কর্মজীবী তার ক্ষেত্রে আসলে পড়ালেখার ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে, প্রচন্ড পরিমাণে আমরা আমরা এখন গ্রামে গেলেও দেখি এখানে ওখানে বসে দল বেঁধে তারা পাবজি খেলছে, ফ্রি ফায়ার করছে। এই অ্যাডিকশন থেকে বাচ্চাদেরকে বাঁচাতে হলে করণীয়টা কি, এবং এই অবস্থায় ফ্যামিলির রোলটা কি হবে? আচ্ছা, যদি প্রথমে আমি বলি যে আসলে স্ক্রিন টাইম, যেটা স্ক্রিন টাইম বলতে কিন্তু আসলে মোবাইল, ল্যাপটপ, টিভি যে কোনো গ্যাজেট হতে পারে, 18 বছরের নিচে কখনোই 2 ঘন্টার বেশি আসলে হওয়া উচিত না স্ক্রিন টাইম। ঠিক আছে, মানে তাকে একটা ব্যারিয়ার তৈরি করে দিতে হবে। সেটা তুমি টিভি দেখো, ল্যাপটপ দেখো বা হচ্ছে মোবাইলে খেলো, যেখানে যাই করো না কেন, তুমি সারাদিনে এতটুকুন টাইম তুমি মোবাইল হাতে পাবা। এটা ফার্স্টে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে, বাউন্ডারি তৈরি করে দিতে হবে। ঠিক আছে, যে এবং তুমি হচ্ছে টানা দেখতে যাওয়া যাবে না। অনেকে বলবে যে ঠিক আছে 1 ঘন্টা, ওর বয়স হচ্ছে 12, ও হিসেব অনুযায়ী 1 ঘন্টা পায়, আমি 1 ঘন্টা টানা দিব না ওকে, 40 মিনিট দিব, আধা ঘন্টা দিব, কিন্তু সেটা ভাগ করে দিব। সকালে 15 মিনিট, বিকেলে 15 মিনিট, বা দুপুরে 15 মিনিট, রাতে 15 মিনিট, এভাবে আমি তাকে ভাগ করে দিব। ঠিক আছে, এভাবে। আর হুট করে কমানো যাবে না। আমি যেটা বারবার করে বলছি, অ্যাডিকশন কমানোর নিয়মই হচ্ছে গ্র্যাজুয়ালি, আস্তে কমাতে হবে। যে হচ্ছে 4 ঘন্টা দেখে, তাকে যদি আমি বলি যে তুমি আধা ঘন্টা দেখবা কালকে থেকে, তাহলে কিন্তু সে হচ্ছে ভাঙচুর করবে। হ্যাঁ, এবং অ্যাডিকশন কিন্তু সেম জিনিসটাই। আমাদের ড্রাগ অ্যাডিকশন যেরকম ক্ষতিকর, একইভাবে কিন্তু এর চেয়েও বেশি ক্ষতিকর হচ্ছে এটা। কারণ আমরা হচ্ছে যে নিজেই তুলে দিচ্ছে। গাঁজা কিন্তু একটা বাবা তার ছেলেকে তুলে দিবে না, সে যদি মানে এবং অদৃশ্য, এটা তো অদৃশ্য, ফোন দিচ্ছে। হ্যাঁ, তো ভাবছে ভালো, তো পড়ালেখার বেশি, বিশেষ করে কোভিড এর পরে একটা আমাদের হিউজ আসছে যে 3-4 মানে ক্লাসে হচ্ছে অনলাইন ক্লাসের জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের জেনারেশন গ্যাপ, তো বাচ্চা কাচ্চা ফোনে কি করছে বাবা অনেক সময় বুঝতে পারে না, ওকে ফাঁকে দিচ্ছে যে বাবা আমার এখানে পড়া আছে, আমার এটা আছে, ক্লাস হচ্ছে, আমাদের ম্যাম এই প্রেজেন্টেশন গুলো দিচ্ছে, এগুলো দেখতে হবে, এই ভিডিও গুলো দেখতে হবে। সেটাই। তো এই জিনিসগুলোতে হচ্ছে বাবা মাকে একটু, আমাকে একটু দেখাও তো কিভাবে করে, আমাকে একটু শিখাও তো, আমাকে একটু দেখাও তো, এভাবে করে আসলে মানে ছেলে মেয়ের সাথে মিশে যেতে হবে যে কি করছে। এবং হচ্ছে সুপারভাইজড কিছু ওয়েবসাইট আমাদেরকে ঠিক করতে হবে, যেমন ইউটিউবের ক্ষেত্রে তো এটা আছে, কিডস ব্যাপার আছে এটা। হ্যাঁ, সো এই জিনিসগুলো, এবং হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে তাকে হচ্ছে বেশি ইয়ে করতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বলতে আপনারা কোনগুলো মার্ক করছেন? অনেকগুলো আছে, যেটা হচ্ছে যে একটা তো হচ্ছে নিজেদের বাচ্চাদেরকে টাইম দাও, যে চলো আমরা ডেইলি আধা ঘন্টা হাঁটবো। কারণ এই গ্যাজেট অ্যাডিকশনের কারণে কিন্তু অনেকের ঘাড়ে ব্যথা, অনেকে কিন্তু বিশাল একটা মানে মোটাসোটা হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা পাবজি খেলছে, দরজায় আটকে হয়তো মানে দিনে 3 ঘন্টার বেশি, তার কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি না, কোনো কিছু নাই। সে হচ্ছে ওজন হচ্ছে হয়তো গত 3 মাসে 15 কেজি ওজন বেড়ে গেছে তার, এরকম হচ্ছে, প্রচুর পাচ্ছে, এবং চিপস খাচ্ছে সে, কন্টিনিউয়াসলি সে জুস খাচ্ছে, এই জিনিসটা হচ্ছে। তখন আমরা তাকে বলবো যে চলো আমরা একটু জিমে যাই, অথবা হচ্ছে আমরা হচ্ছে হেঁটে আসি, আমি বাপ ছেলে হেঁটে আসি। হ্যাঁ, অথবা এটার সাথে এরকম হতে পারে বিভিন্ন রকমের ক্লাবে তাকে ভর্তি করে দেওয়া, সেটা হতে পারে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা। প্রথমে তো সেটা করবে না, কারণ তার কথা হচ্ছে তার মন তো পড়ে আছে ওই ডেস্কটপে অথবা হচ্ছে যে মোবাইলের মধ্যে, গেমের মধ্যে পড়ে আছে, গেম তো তাকে টানতেছে। হ্যাঁ, তো প্রথমে এটা হবে না, প্রথমে হচ্ছে আগে ওই জায়গা থেকে তাকে সরাইতে হবে, তারপরে অন্য ছোট পদক্ষেপ, ছোট ছোট মানে জিনিসগুলোকে নিয়ে তাকে হচ্ছে ইন্টারেস্ট ফিল করাইতে হবে। ঠিক আছে, যে চলো যাই আমরা হচ্ছে যে একসাথে বাব্বাটা গিয়ে হচ্ছে এশা নামাজটা পড়ে আসি। হ্যাঁ, এই সময়টা তো আমি ঘর থেকে তাহলে ওরে বের করলাম, এভাবে করে ছোট ছোট মানে, অথবা তার ভালো লাগার কোনো জিনিস হয়তো একটু খাইতে গেলাম, যে কোনো কিছু। হ্যাঁ, চলো আমরা, তুমি তো চটপটি ফুচকা খেতে পছন্দ করো, চলো তো আমরা একটু চটপটি ফুচকা যাই, অথবা চলো আমরা একটু শপিং করে আসি, অথবা যদি মেয়ে হয় তাহলে যদি মাকে বলে একটু আমাকে একটু রান্নাতে একটু হেল্প করো তো মা, আমি কষ্ট পাচ্ছি, অথবা যদি ছেলে এনগেজ করা মানে, এবং হচ্ছে এই ব্যাপারগুলো করতে হবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার থাকে যে আপনি যেটা বললেন যে মানে এই টাইমটাকে লিমিটেশন করে দেওয়া, এবং এটাকে রিইনফোর্সমেন্ট করা যে ঠিক আছে তুমি প্রত্যেক 7 দিনের মধ্যে 6 দিন তুমি যদি ভালো থাকো, 7ম দিনে তুমি হচ্ছে 1 ঘন্টা বেশি দেখতে পারবা ফোন। এটা তাকে রিওয়ার্ড দেওয়া, কিন্তু রিওয়ার্ড দেওয়ার একটা সিস্টেম আছে, যে পরপর 2-3 সপ্তাহ বেশি আবার এটা রিওয়ার্ড দেওয়া যাবে না। এই সপ্তাহে দিবে, পরের সপ্তাহে দিবে না। তাহলে হবে কি, ও চিন্তা করবে আচ্ছা ঠিক আছে করতে হবে, তাহলে কারণ নাহলে ও অভ্যস্ত হয়ে যাবে, বিনিময় প্রথা হয়ে যাবে বেশি। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে আবার খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো হচ্ছে সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টরা কিন্তু হচ্ছে তাদেরকে বাবা মাকে বুঝিয়ে দিবে, বাচ্চা হিসেবে আসলে যেটা করতে হয় সেটা তারা বুঝিয়ে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তার মানে আমরা তো এই কর্মকাণ্ডগুলো করবোই, এবং যখন যদি মনে হয় বাচ্চা বেশি আসক্ত, সেক্ষেত্রে আমরা একজন সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্টের কাছে শরণাপন্ন হব। তারা তার এই অ্যাডিকশনের উপরে ডিপেন্ড করে ওরা কিন্তু হচ্ছে সুন্দরভাবে দেখে, এবং এই অ্যাডিকশনের উপরে ডিপেন্ড করে বাবা মাকে তারা একটা গাইডলাইন দিবে,
বাচ্চাকে একটা গাইডলাইন দিবে, কারণ প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র তার প্যারেন্টস সবকিছু আলাদা, সেই অনুযায়ী সাইকোলজিস্ট এবং একইভাবে হচ্ছে যেটা করতে হবে যে মানে বাবা মাকেও হচ্ছে আসলে মানে মোবাইল থেকে দূরে থাকতে হবে। কারণ যদি এরকম বলে যে অনেকে আমাদের বাচ্চা কাচ্চারা এসে বলে আমার কি দোষ, বাবা মোবাইল টিপে রাত 11টা পর্যন্ত, মা মোবাইল টিপে 12টা আমাকে দেখার সময় নেই, হ্যাঁ তো আমি কি করবো, আমিও মোবাইল টিপি, ব্যাস এরকম একটা ব্যাপার। এই জিনিসগুলো হচ্ছে লার্নিং অবজারভেশন, মানে অবজারভেশনাল লার্নিং এর মাধ্যমে কিন্তু বাচ্চারা শিখে। আমরা লম্বা সময় ধরে বিভিন্ন ডিসঅর্ডার নিয়ে কথা বললাম, আমরা চেষ্টা করেছি যে আমাদের যে ডিসঅর্ডার গুলো আছে সেগুলো নিয়ে কথা বলার। আমরা হয়তো সবগুলো কভার করতে পারি না এবং সবগুলো পাই না, এবং হ্যাঁ এবং অনেকগুলো হয়তো আমরা খুব বেশি ডিপ ডাউনে কথা বলতে পারি না। আমরা আস্তে আস্তে বেসিক আমাদের যতটুকু দরকার আমাদের মনে হয় দর্শকদের দেখার জানার দরকার, সেটা আমরা চেষ্টা করলাম পডকাস্টে মোটামুটি আলোচনা করেন। আমরা আরো ডিপ ডাউনে যাব, আমরা দর্শকদের কাছে অবশ্যই প্রশ্ন রাখবো যে কোন ব্যাপারগুলো নিয়ে তারা আরো বেশি জানতে চায়, তারা কোন ব্যাপারগুলো তারা ফেস করছে। আমরা সবসময় চাই মানুষের স্বাস্থ্য নিয়ে কথা হোক, অনেক বেশি বেশি কথা হোক, যেন আমরা অনেক বেশি কথা শুনে স্টেপগুলো নিতে পারি এবং আমরা এই প্রবলেমগুলো থেকে উঠে আসতে পারি। অনেক 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 ধন্যবাদ, অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ব্যাপার নিয়ে আলোচনা করেছেন। আমরা যদি ছোট্ট করে একটু মানে দর্শকের উদ্দেশ্যে যদি কোনো আপনার বার্তা থাকে যদি আপনি একটু বলতেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি দর্শকের জন্য। থ্যাংক ইউ ভাইয়া আমাকে ডাকার জন্য, কারণ আসলে এভাবেই আমাদের মধ্যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা তৈরি হবে। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে নিজের সন্তানের, নিজের প্রিয়জনের মানসিক যত্নটা আসলে নিতে জানুন, এবং কি সমস্যাগুলো আপনারা ফেস করছেন সেগুলো হচ্ছে লাগলে আমাদের কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন, বা হচ্ছে আপনারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন, আমাদের মাইন্ড সেবার সাথে। এবং আমাদের এখানে অনেক গুণী সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট রয়েছেন যারা সবসময় আপনাদের পাশে রয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, পরবর্তীতে আপনারা কোন সাবজেক্টে বা কোন টপিকসে জানতে চান আমার মনে হয় কমেন্ট সেকশনে করে জানালে হচ্ছে হয়তো ভবিষ্যতে আমরা সেগুলো নিয়ে আরো বেশি ডিটেইলস আলোচনা করব। আমি দর্শকের উদ্দেশ্যে একটা জিনিস আবারও বলতে চাই যে একটু আমাদের এগুলো নিয়ে আলোচনা হোক। আমাদের এই যে পডকাস্টগুলো, আমরা জানি না আসলে আমার ফ্রেন্ড এই প্রবলেম আছে কিনা, আমার ছোট ভাই প্রবলেম আছে কিনা, আমার আরেকজন এই প্রবলেম আছে কিনা, কিন্তু আমরা যখন এগুলো কমেন্ট করি কিংবা লাইক দিই কিংবা আমরা এগুলো শেয়ার করি, এগুলো নিয়ে অনেক বেশি কথা হয়। আমরা জানি না আমাদের আশেপাশে কে কোন সমস্যা আছে, আমরা বেশি বেশি শেয়ার করব যেন আমাদের এই ডিসঅর্ডার নিয়ে কথা হয়, আমরা যেন আরও মানসিকভাবে সুস্থ হতে পারি, আমার পরিবার সুস্থ থাক, আমার ফ্রেন্ড সার্কেল সুস্থ থাক, আমার কলিগ সুস্থ থাক, আমরা সবাই মিলে একটা সুন্দর মানসিক স্বাস্থ্য সম্বলিত একটা জাতি হিসেবে নিজেদেরকে গড়তে চাই। ধন্যবাদ সবাইকে। আজকের পডকাস্ট এখানে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।